শুভ সন্ধ্যা বাংলাদেশ। আর আমাদের নর্থ আমেরিকা বা এই প্রান্তের সবাইকে শুভ সকাল। আজকে আমরা আমাদের এই যে মাসব্যাপী যে অনলাইন বা ভার্চুয়াল আদিবাসী সাহিত্য নিয়ে যে প্রোগ্রাম, ওইটার ৭ম দিন। আমাদের মধ্যে আছেন আজকে আপনারা সবাই জানেন হাফিজ রশিদ খান। উনি বাংলাদেশের আদিবাসী সাহিত্য বা আদিবাসীদের নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। আর আছেন বরেন্দ্রলাল ত্রিপুরা, আরো আসবেন অর্পা কুজুর। তো ১ম এই আমাদের সম্মানিত অতিথি এবং শ্রদ্ধেয় অতিথিদেরকে শ্রদ্ধা জানাই। আমরা আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আ আমি জানি আমরা অতিমারির মধ্যে দিন অতিবাহিত করছি। তারপরে হলো আমরা আ কি বলবো? আ বিভিন্ন ধরনের স আ জটিলতা আমাদের মধ্যে আছে। আ সেটা ক্রাইসিস ইকোনমিক হতে পারে, শারীরিক, মানসিক, ফ্যামিলিগত। আ আমরা নিজেরাই এফেক্ট। কারণ আমি নিজেও একজন কোভিড সার্ভাইভাল। তো আমিও এখান থেকে সামহাউ বেঁচে আসছি। তো তারপরেও আমি বলব যে এই ধরনের কাজ আমি মনে করি যে জরুরি। এ কারণেই আমাদের আজকের এই উদ্যোগ। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। তো সবার সুস্থতা কামনা করছি। আর আজকে যারা দেখছেন সবাইকেও শুভকামনা, শুভেচ্ছা, শ্রদ্ধা। তো আমি ১ম এই আজকের যে আ আ মূল অতিথি বা মূল বক্তা হাফিজ রশিদ খান সম্পর্কে আমি যতটুকু জানি একটু বলে নেই। আ উনি একজন কবি ও প্রাবন্ধিক এবং গবেষকও। যদিও অনেকেই ওইটা জানেন বা অনেকে হয়তো নাও জানতে পারেন। উনার জন্ম আমার যে বুক ফ্লেপ আছে ওইখানে বলা আছে 1961 সাল। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করছেন। ১৯৯০ সাল থেকে পার্বত্য জীবন ও সংস্কৃতির উপর সমুজ্জ্বল সুবাতাস নামে লিটল ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন। তারপরে পুষ্পক রথ তার আরেকটা সম্পাদিত সাহিত্যের কাগজ। উনি আ আমি জানি না এখন কি করেন। আগে দৈনিক সুপ্রভাত বাংলাদেশে কর্মরত ছিলেন বা আছেন। উনার কাছ থেকে আমরা পরে জেনে নিব। আমাদের আদিবাসীদের নিয়ে অনেক কাজ করেছেন। এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হলো ১৯৯৩ ১ম আমরা যখন আদিবাসী দিবস উদযাপন করি বাংলাদেশে, সেই ১৯৯৩ সালে উনি একটা সম্পাদনা করে একটা আ পত্রিকা বের করেছিলেন। পত্রিকা বলবো নাকি না সম্পাদনা একটা সংকলন বের করেছিলেন। যা ছিল অংশীদারিত্বের নতুন দিগন্ত আ ১৯৯৩। ওইটা আমি তখন যখন ছাত্রাবস্থায় ছিলাম, ওইটা পড়ে আমরাও খুব মানে বিশেষ করে আমাদের জেনারেশন বলব খুব আন্দোলিত। কারণ আমাদের বাংলাদেশে উপজাতি বলে সবাইকে পরিচিত দিত বা ওইটা নিয়ে এক ধরনের কিছু হীনমন্যতায় ভুগতাম আমরা। তো ওই সময় এই একটা সংকলন আমাদের মধ্যে এক ধরনের কি বলব বুদ্ধিবৃত্তিক একটা স্ট্রাইক করেছিল। এরপরে আছে তুতুমে রাতে হত্যাকাণ্ড, জুম পাহাড়ের আদিবাসী প্রবন্ধ, নির্বাচিত আদিবাসী গদ্য, আদিবাসী কাব্য ২য় বর্ধিত সংস্করণ হয়ে গেছেন এটা। তারপরে অরণ্যের সুবাসিত ফুল, আর আদিবাসীদের জীবন, আদিবাসী সংস্কৃতি। আর ২০২০ কি ২১ ওইখানে বের হয়েছে আমাদের আ ওইটাকে কি বলে? আদিবাসী সাহিত্যের দিকবলয়। হুম? তো আমি এখানে স্ক্রিনে কয়েকটা উনার কাজের নমুনা দেখাচ্ছি। যদিও সবগুলো বই বা মানে আমার কিতে সংগ্রহ নেই, ছবিও নেই। এই ৩ টা বই আমার কাছে আছে। তো যাই হোক আমরা কথা প্রসঙ্গে এই বইগুলা নিয়েও আলাপ করব এবং আমাদের যে আদিবাসীদের যে সাহিত্য, আদিবাসী যে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন ভাষা বিশেষ করে আ বাংলাদেশের যে অপরাপর আদিবাসীদের ভাষাগুলা নিয়েও উনার সাথে কথা বলব, সংস্কৃতি নিয়েও কথা বলব। তো যাই হোক আমি আ এই পর্যায়ে আ যদি কি না হয় আমরা হাফিজ রশিদ ভাইয়ের কাছে যাব। উনি প্রিপারেশন নিচ্ছেন। আ এই ফাঁকে আমি একটু বলে নেই আমাদের এই আজকের অনুষ্ঠান সম্পর্কে। আপনারা যারা লাইভে দেখবেন বা শুনবেন, আপনাদের কাছ থেকেও আমরা প্রশ্ন আহ্বান করব। আপনারা যেকোনো সময় প্রশ্ন বা কমেন্ট আকারে আমাদের Facebook লাইভ অথবা YouTube লাইভের কমেন্ট অংশে কমেন্ট করবেন। আমরা ওখান থেকে কমেন্ট নিয়েই সরাসরি উনার কাছে বা বরেন্দ্রলাল ত্রিপুরার কাছে বা আমার কাছে যদি হয়, আমিও এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। বা কোনো যদি কমেন্ট বা কোনো যদি আলোচনা যদি উত্থাপন করতে চান বা কোনো প্রসঙ্গ যদি উত্থাপন করতে চান, নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার কমেন্টের সেকশনে কি করতে পারবেন, মানে যে তুলতে পারবেন।
হ্যাঁ, আমাদের মধ্যে আরেকজনও আসার কথা অর্পাকুজুর। আর পাশাপাশি আমি কয়েকজনকেও কি করেছি, কি বলবো, ইনভাইট করেছি অতিথি হিসাবে না হোক অন্ততপক্ষে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দেখা যাক উনারা আ আসতে পারবেন কিনা আমি ঠিক এখনো জানি না। তো চেষ্টা করব উনাদেরকেও সংযুক্ত করার জন্য। তো আমি ১ম এই হাফিজ ভাই আপনার কাছে যাচ্ছি। আপনি একটু আনমিউট করেন। তারপরে আপনার কাছ থেকে আপনার জীবনের কখন থেকে কিভাবে আ আদিবাসীদের আ কাজ বা আদিবাসী ভাষা নিয়ে বা আদিবাসীদের সংস্কৃতি নিয়ে, আদিবাসীদের সাহিত্য নিয়ে কাজে নেমে পড়লেন এবং কেন নেমে পড়লেন বা কি প্রেরণা পেয়ে বা কোথা থেকে কিভাবে আসলো ওইটা একটু জেনে নেই। তারপরে আমরা মূল প্রসঙ্গে যাবো আরকি। ধন্যবাদ হাফিজ ভাই। আপনি একটু আনমিউট করেন। ওই যে আ হ্যাঁ, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে। ধন্যবাদ। আসলে অনেক কথা সংক্ষেপে কিভাবে বলবো সেটাই ভাবছি আর কি। আসলে আদিবাসী নিয়ে যে আমার এই যে ভাবনাগুলোর পেছনে বলতে গেলে আমার ছোটবেলার কথাই বলতে হয়। আমি আমার হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। একদম পারফেক্ট। আমার মনে পড়ে যে ৭০ দশকের শেষের দিকে পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে আপনার বান্দরবানে আমি ওই একটা স্কাউট লিডারশিপের একটা ট্রেনিং নিয়ে গেছিলাম। ওই বান্দরবান ডন বস্কো স্কুলে এটা হয়েছিল আর কি। এটা ১৯৭৯ সালের কথা। এটা হচ্ছে তখন বয়স ৮, না তখন একটু বেশি, ১০ কি ১১। তখন আমি ওই বান্দরবানে মারমাদের সংস্কৃতিটা, তাদের জীবনযাপনটা দেখার সুযোগ হয়েছিল আমার। কিন্তু তারও আগে আমার বাবা ছিলেন সরকারি খাদ্য বিভাগের কর্মকর্তা। তো এটা হচ্ছে ১৯৭২ সালের কথা। ৭২ সালের প্রথম দিকে ডিসেম্বর কি জানুয়ারির দিকে রাজপূর্ণা হতো তখন ওখানে। ওটা এখনো আছে, তবে তখন অনেক জৌলুসপূর্ণ ছিল। তো আমার বাবা আমাদেরকে ওই রাজপূর্ণা দেখার জন্য যেতে বলেছিল। আমি গিয়ে দেখলাম যে ওই রাজপূর্ণা অনুষ্ঠান দেখলাম। আমার বাবার সঙ্গে বান্দরবানের যারা একটু সরকারি কর্মকর্তা, মানে আদিবাসীদের মধ্যে, মারমাদের মধ্যে, তাদের অনেকের সঙ্গে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল, যাওয়া আসা ছিল। এভাবে আমি রাজপূর্ণা অনুষ্ঠানটা দেখার পর আমার কাছে মনে হলো যে আমি একটা নতুন জগতে যেন এসে পড়েছি। এবং যেহেতু তখনই কবিতা লিখতাম, মানুষের জীবনযাপন দেখলে, নতুন কিছু দেখলে একটু অন্যরকম অনুভূতি হতো। তা আমার তখনই মনে হলো যে আমি এই জায়গাগুলোতে একটু কিভাবে আসা যাওয়া করব, কিভাবে দেখব। পরে বাবা কিছুদিন পর রিটায়ারমেন্টে চলে গেলেন। কিন্তু আমার কাছেও রাজপূর্ণার রংটা চোখে লেগে গেল। আমার কাছে খুব ভালো লাগে, খুব প্রাণবন্ত অনুষ্ঠান, অনেক ধরনের মানুষের সমাবেশ, গান বাজনা, সেই সঙ্গে এই মারমা আদিবাসীদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, তাদের কাপড় চোপড়, তাদের যে খাবার দাবার, তাদের যে বাড়ি ঘরের যে কারুকাজ, এগুলো আমার কাছে মনে হলো যে একটু অন্যরকম একটা আমি স্বাদ পাচ্ছি। এই অবস্থায় আমার আর লেখালেখির সঙ্গে যুক্ত থাকার কারণেই সম্ভবত এটা হয়েছে যে আমি ভেবে দেখলাম যে বাংলা কবিতায় কিন্তু আদিবাসীদের ব্যাপারটা তেমন আসে নাই। অনেকেই রাইট। গদ্য হ্যাঁ, হ্যাঁ। লিখেছেন, স্মৃতি কথা লিখেছেন। যেমন আব্দুল সাত্তার সাহেবের কয়েকটা বই আমি পড়েছিলাম তখন, আরণ্য জনপদে, উপজাতীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এইসব বই। কিন্তু আমার মনে হলো তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি যে কেমন জানি মনে হলো এগুলো একটু উপর থেকে দেখা এবং আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে লেখা। কারণ
সেখানে তিনি যে বর্ণনা দিচ্ছেন, আপাতত একজন নতুন পাঠক হিসেবে একটু চমৎকৃত হওয়া গেলেও কিন্তু কেমন জানি মনে হচ্ছে এখানে ঠিক তৃণমূলের জীবনটা, তাদের যে সংস্কৃতিটা, ওটা মনে হয় তেমন করে এই সাত্তার সাহেবের বা অন্যান্যদের লেখায় তেমন করে আসে নাই। আমি তখন ভাবলাম যে এই জীবনটাকে আমার একটু কাছে থেকে দেখতে হবে। এভাবে আমার লেখালেখি তখনও চলছে। এই ফাঁকে আমার এক সময় আমার বাবা মারা গেলেন 89-এ। আমি একটু ভাবলাম আমার একটা চাকরি দরকার। তো আগের একটু জানাশোনা থেকে আমি ডন বস্কো স্কুলের ওই শিক্ষকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে হঠাৎ দরখাস্ত করে ফেললাম। ওকে। তো দেখলাম যে সেখানে আমার ইন্টারভিউ জন্য আমাকে ডেকেছেন তারা। প্রচুর মানুষজন দেখলাম। আমি তো একটু ভড়কে গেলাম যে এখানে আমার চাকরি কিভাবে হবে। তো এখন কিন্তু অন্যজন যারা ছিলেন, যারা একটু সম্মানী লোকজন, তারা কিন্তু আমাকে আগে থেকে একটু চিনতেন, যেহেতু আমি আগে যেতাম, আমার লেখালেখির কিছু খবর তারা জানতেন। তারা একটু ফেভার করেছিলেন মনে হয়, যে কারণে আমার ওখানে চাকরিটা হয়ে গেল। ওই ডন বস্কো স্কুলে আমি দেখলাম যে আদিবাসীদের সন্তান সন্ততিদের এক বিশাল সমাবেশ। বলা যায় পার্বত্য চট্টগ্রামের ওই যে 11 জাতি, আমি লক্ষ্য করলাম সেখানে প্রত্যেকটা জাতির ছেলে মেয়েরা কিন্তু পড়াশোনা করে। আমি এটা দেখে আমি খুব খুশি হলাম, কারণ আমি চাচ্ছিলামও তাই। আমি একটা যোগসূত্র চাচ্ছিলাম যে কিভাবে পার্বত্য সংস্কৃতিটার সঙ্গে আমি নিজেকে যুক্ত করব। আবার এটাও উল্লেখ করা দরকার, ওই ছেলে মেয়েগুলি কিন্তু ছিল অসম্ভব গরিব জুমিয়া পরিবারের ছেলে মেয়ে। আমি দেখলাম যে তারা ওই মাসের পরে ঠিক ভালো মতো বেতনটা দিতে পারতো না। এই জন্য আবার স্কুলের একটা ব্যবস্থা ছিল, তারা যা দেয় তাই যেন নেওয়া হয়, অর্থাৎ কোনো জোরাজুরি চলবে না। 4 টাকা নাকি 5 টাকা বেতন ছিল, তারা দেখি যে কোনো সময় 2 টাকা নিয়ে আসে। ফলে আমি ক্লাস টিচার হিসেবে নিয়োগ পেয়েছিলাম। আমার খুব কষ্ট হতো, কারণ আমি এসব হিসেব নিকেশগুলি পারতাম না। এগুলো আবার আলাদা আলাদা করে রাখা। তখন আমার 2টো ছেলে আর একটা মেয়ে আমাকে হেল্প করতো। ওরা আমাকে খুব হেল্প করতো, স্যার এভাবে করেন, এভাবে করেন। আমি মাঝে মাঝে রেগে যেতাম যে কেন তোমরা মাসের পরে টাকা দেবে না। ওই ছেলেটা আমাকে বলল যে এই ঘটনা, ওরা তো সবসময় টাকা পায় না, জুম আসলে জুমের পরে বিক্রি করে টাকা পাবে, তখন কিছু দিলে দেয়। এভাবে আমি ধীরে ধীরে বিষয়টা, বিশেষ করে তৃণমূলের এদের বিষয়গুলো আমি বুঝতে পারলাম। আমার এইভাবে মারমা সংস্কৃতিটা আমার কাছে কিছুটা, তারপরে পাড়া মহল্লায় আমাদের বন্ধু বান্ধব কিছু পাওয়া গেল, অরুণ সার্কি, তোয়াই চিংপ্রু, নীলু, এরা সবাই শিল্পী, গায়ক, লেখালেখির মানুষ। এভাবে আমি একটা বড় একটা সুন্দর একটা পরিবেশ পেয়ে গেলাম। তারপরে এভাবে এই সূত্র ধরেই আমি রাঙামাটি, খাগড়াছড়িতেও গেছি। খাগড়াছড়িতে একটু কম যাওয়া হয়েছে আমার, তারপর রাঙামাটিটা, তারপর আমার অন্য ধরনের পড়াশোনা। আমি দেখলাম যে আমাকে ওই কিছু বই পড়লাম, আমি সুগত চাকমার কিছু বই পেলাম, বীরকুমার তঞ্চঙ্গের কিছু লেখা পেলাম, ওখানকার কিছু ম্যাগাজিন, ছোট ছোট ম্যাগাজিনে আমি ওদের কিছু কিছু জানলাম। পরে আমি যোগাযোগ করলাম, বলতে গেলে আমি আসলে নিজেই যোগাযোগ করেছি। এটা একটা অন্যরকম একটা দিন গেছে আমার। আমি কেন করেছিলাম, কি করেছিলাম, আমার কিন্তু ওগুলো এখন আশ্চর্য লাগে। আমি মানে কেন যে এই আগ্রহটা জাগলো, কোত্থেকে জাগলো। তারপরে আমার এর ভিতরে লেখালেখি, ওদের লেখাগুলি আমি কিছু কিছু অনুবাদ করলাম। বলে প্রথম আলো, তারপরে নানান পত্রিকায় ছাপাও হলো, তারপর বই আকারে বেরোলো ওই যে অরণ্যে সুবাসিত ফুল নামে।
এভাবে এখন পর্যন্ত আমার উপলব্ধি সেটা হচ্ছে আমি আদিবাসী সাহিত্যের যে একটা জগৎ সেটা আমি বুঝতে পেরেছি। যদিও আমার এই বুঝতে পারাটা আমি ততটা মানে রূপায়ণ করতে পেরেছি কিনা আমি ঠিক সন্তুষ্ট না। তারপর আমি চেষ্টা করেছি যে এই সাহিত্যটাকে বুঝতে হলে যে জীবনটা বুঝতে হবে। আমাদের এখানে বরাবরই যেটা প্রাধান্য পায়, বাংলাদেশের যেটা শিক্ষিত সমাজ বা সিভিল সোসাইটি বলি, তাদের একটা সীমাবদ্ধতা হচ্ছে তারা সংবাদপত্র নির্ভর আদিবাসী চর্চা করেন বেশিরভাগ। যেমন ধরুন, সংবাদপত্রে খবর আসছে সংঘাতের খবরটাই, জেএসএস এর সঙ্গে ইউপিডিএফ এর সংঘর্ষ, বা কোথাও একজন ইউপিডিএফ নেতা কিংবা একজন জেএসএস নেতা কিংবা কর্মী মারা গেলেন, হত্যার শিকার হলেন, এই খবরগুলো আসছে। আমি লক্ষ্য করলাম এই খবরগুলো তো উপরি মহলের, কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক সমাজের। এরা হয়তো তৃণমূলের প্রতিনিধিত্ব করেন, ঠিক আছে, কিন্তু এর নিচে যে জীবনটা আছে, এর নিচে একটা ঘরোয়া জীবন আছে, একটা খুবই নির্বিবাদী জীবন আছে, একটা খুব কষ্ট সহিষ্ণু জীবন আছে। এটা কোথায় গেল? এটা কেন আমরা পাই না? এটা কেন আমরা আমরা এই পাচ্ছি না? কেন পাচ্ছি না? আমাদের মিডিয়াগুলিতে আমি দেখতে পাচ্ছি সবসময় সংঘাতের খবরটা আসছে, অমিলের খবরটা আছে, এগুলো ঘটনা কিছুটা সত্য, কিন্তু এটা এত প্রাধান্য পাওয়ার কারণে আমরা দেখেছি যে সব জায়গায় বিষয়গুলো আসছে কিরকম, চাকমারাতে এরকম, ত্রিপুরারাতে এরকম, এটা তো মারামারি করে, এরা এদের লাশ পড়ে, এরা এদের লাশ ফেলায়। এই বিষয়টা আমি দেখলাম যে আমাদের সমাজে, মানে শিক্ষিত সমাজ বলি, যেটা সচেতন সমাজ বলি, দেখা যাচ্ছে ওখানকার সংঘাতের বিষয়টা, পারস্পরিক সন্দেহের ব্যাপারটা এবং এই পুরোপুরি নেতিবাচক বিষয়গুলো এখানে খুব দ্রুত চলে আসছে। আমার মনে হলো যে এটা কিছুটা সঠিক হলেও কিন্তু এটা তো পূর্ণাঙ্গ সত্য নয়। আমি তখন নানান অজুহাতে রাঙামাটির পথে চলে যেতাম, আমি নানান অজুহাতে বান্দরবানের ভেতরে ঢুকে যেতাম। কোনো সময় আমি খাগড়াছড়িতে গিয়ে কাউকে চিনি না, জানি না, কিন্তু আমি দেখে কোনো একটা আদিবাসীদের কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকতাম। ওরা সন্দেহ করতো অনেক সময়, কারণ তখন সময় ভালো ছিল না। এটা 80s-এর শেষে, আপনার 90s-এর সময়টার কথা বলছিলাম আর কি। ও তখন আবার রাজনৈতিক অবস্থাও তেমন ভালো না, সরকারগুলো ওই বিষয়গুলি ভালোভাবে দেখছে না। এমনকি আমরা যে ওদিকে যাইটাই, আমাকেও অনেক সময় আমাকেও নানান জবাবদিহি করতে হয়েছে। তো যা হোক, আমি দেখলাম, আমি চেষ্টা করলাম যে এই যে মানুষগুলো লেখালেখি করে এদের মধ্যে আমি তাদের সঙ্গে একটু যোগাযোগটা করি। এভাবে আমি সুগত বাবুর সঙ্গে যোগাযোগ করলাম, আমাদের আরো কিছু বন্ধু বান্ধবের মাধ্যমে। এইভাবে আমার আরো পরে রাঙামাটির তরুণদের সঙ্গে সজীব চাকমা কবি, ইন্টুমণি তালুকদার, এই যে আনন্দ জ্যোতি, এরা তারও আগে বীরকুমার চঞ্চঙ্গা বাবু, বয়স্ক মানুষ, আমাকে এত স্নেহ করতেন কেন জানি। আমাকে উনি এত স্নেহ করতেন কোনো রকমের রেফারেন্স ছাড়া। আমাকে উনি ধরে নিয়ে যেতেন তার ঘরে, ছোট্ট তার একটা ঘর, তেমন সবার জ্ঞাতার্থে একটু বলছি, আমাদের হাফিজ ভাইয়ের নেটওয়ার্কটা একটু দুর্বল, তো ওনার মাঝে মধ্যে একটু অফ কেটে চলে যান, তারপরেও আমরা একটু ধৈর্য মানে ধরে শুনবো।
হ্যাঁ, উনার কথাগুলা। হ্যাঁ, হাফিজ ভাই আপনার নেটওয়ার্কটা একটু দুর্বল আছে। আ আমি মাঝে মধ্যে ইন্টারাপ্ট করব আরকি যদি ঐরকম হয়। তারপরে আপনার যখনই নেটওয়ার্ক ভালো হবে আপনি চলে আসবেন। হ্যাঁ? হ্যালো? হ্যাঁ, আমরা একটু হাফিজ ভাইয়ের নেটওয়ার্কের কারণেই আমরা একটু আ ইতে চলে যাচ্ছি। উনাকে শোনা যাচ্ছে না। এই ফাঁকে আমি একটু আমাদের আজকের আরেকজন অতিথি বরেন্দ্রলাল ত্রিপুরা আছেন। উনার কাছে যাই। উনার কাছে উনি ককবরক ভাষী বা ত্রিপুরা সম্প্রদায়ের বা ত্রিপুরা জাতির। তো উনার কাছে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলব। একদম সংক্ষেপে নিজের একটু পরিচয়, তারপরে আজকের এই ভাবনা সম্পর্কে। হ্যাঁ? খলুমকার, হ্যাঁ, হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে। সালাম, শুভ ত্রিপুরা, বাড়ি খাগড়াছড়িতে। আমি ত্রিপুরা আদিবাসী সম্প্রদায়ের একজন সদস্য। বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি ইংরেজি বিভাগে। টিচিং এর পাশাপাশি, শিক্ষকতার পাশাপাশি আমি একটু লেখালেখি করার চেষ্টা করি, বিশেষ করে কবিতা। কবিতা লেখা আমার খুবই পছন্দের একটা বিষয়। আমি কবিতা লিখি, কিছু কিছু গদ্যও লিখে থাকি। তো আমি ধন্যবাদ জানাতে চাই হাম্মম প্রমোদ দাদাকে আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভেচ্ছা জানাই হাফিজ ভাই, অর্পা দিদিকে। অর্পা দিদির সঙ্গে অনেকদিন পর দেখা হলো, প্রায় অনেক দিন আগে একটা টেলিভিশন প্রোগ্রামে দিদির সাথে দেখা হয়েছিল। এরপর দীর্ঘ বর্ষ আর দেখা নাই, আজকে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমিও খুব খুশি আপনাকে দেখে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। তো হাফিজ ভাইয়ের একটি কথা খুবই চমৎকার, আমাকে খুব স্ট্রাইক করেছে। সেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্তের যে আদিবাসী চর্চা, আদিবাসী জ্ঞান, সেটা হচ্ছে সংবাদপত্র ভিত্তিক। আসলে সংবাদপত্র দেখে কোনো একটা সমাজকে চেনা যায় না। ওকে, কিছু কিছু দুঃসংবাদ হয়তো শোনা যায় সংবাদপত্রের মাধ্যমে। যেমন আমি বিদেশে বেশ কয়েকবার ছিলাম, অস্ট্রেলিয়ায় প্রায় 4 বছরের মতো ছিলাম, থাইল্যান্ডে কিছুদিন ছিলাম। তো সেখানে থাকা অবস্থায় সবসময় বাংলাদেশের সংবাদপত্রগুলো পড়তাম। পরে আমার খুব মন খারাপ হয়ে যেত যে বাংলাদেশ এত খারাপ হয়ে গেছে, এত হ্যাঁ, সংবাদপত্র পড়ে, বিদেশে বসে সংবাদপত্র পড়ে আমার মনে হয়েছে যে বাংলাদেশটা বসবাসের অযোগ্য হয়ে গেছে। এত নেগেটিভ নিউজ, কিন্তু আসলে সেগুলো কিন্তু বাংলাদেশের প্রকৃত চিত্র নয়। সেটা হচ্ছে দুঃসংবাদের ভরা একটা চিত্র আর কি। উনারও নেটওয়ার্ক আসলে বাংলাদেশের নেটওয়ার্কে আমি খুব হিমশিম খাচ্ছি আরকি। তারপরেও আমি প্রোগ্রাম চালিয়ে যাব। হাফিজ ভাই আপনি চলে আসছেন তো আপনাকে এবার দিব। হ্যাঁ? আপনি আপনার কথাগুলো শেষ করেন। তারপরে আবার বরেন্দ্রদার কাছে যাব আরকি। ঠিক আছে? আপনি আপনার কথাগুলো হ্যাঁ, বলেন। আপনি ওই কি পর্যন্ত শোনাইছিলেন যে আপনার আমাদের কবি সাহিত্যিকদের সাথে পরিচয় হওয়া, তারপরে আমাদের আনন্দদার সাথে পরিচয় হওয়া, ওইটুক পর্যন্ত গেছিলেন। হ্যাঁ, আরো কয়েকজন মানুষ আছেন। প্রবাংশু ত্রিপুরা বেতারে চাকরি করতেন। তিনি অবশ্য শহরে তার সঙ্গে পরিচয়। তার আবার লেখাজোখার খুব ভালো অভ্যেস ছিল, প্রায়শই বই প্রকাশ করতেন, আমাকে একটা বই দিতেন। আমি দেখতাম যে উনি আমাকে একটু বোঝা যায় না যে একটু খাই খাতির করেন, হয়তো এটা লেখক হিসেবে করেন, কিংবা আমার ভেতরে তিনি আমার যে আগ্রহটা লক্ষ্য করেছেন সেটার জন্য আমাকে একটু পছন্দ করতেন। তো এই প্রবাংশু বাবুর কিছু বইও পড়লাম, তারপরে আমি তৃপ্ত হতে পারছিলাম না। কারণ আমার মনে হচ্ছিল
যে আদিবাসীদের মধ্যেও তাদের জীবনটাকে কিন্তু দেখার মানে সত্যিকারের সেই জীবনটাকে দেখার বা এটাকে প্রকাশ করার ঘাটতি কিন্তু আদিবাসী লেখকদের মধ্যেও আছে। এটা আমি অনেকভাবেই দেখলাম যে তারা কিন্তু অনেকেই দেখলাম যে শুধু ক্ষোভের কথা বলেন। হ্যাঁ, এটা বাস্তবতা তাও ছিল যে রাষ্ট্রের আচরণটা তাদেরকে অনেক বেশি স্পৃষ্ট করছে, স্বাভাবিক। এটা বারবার তারাও সেটার প্রতি উত্তরে আমি দেখতে পাচ্ছি যে সেখানেও একটা ক্ষোভ, একটা বেদনা, একটা হাহাকার দেখা যাচ্ছে। আমি তারপরেও ভাবলাম এটাও কিন্তু সঠিক আদিবাসী জীবন হয়তো নয়। আমি আরো চেষ্টা করলাম যে তৃণমূলে সাধারণ মানুষের সঙ্গে মেশা যাক। কিভাবে যাব? সন্দেহ আর থাকে, অবিশ্বাস থাকে। আর আমার তো নামেই তো একটা ঝামেলা, হাফিজ রশিদ খান। হ্যাঁ, তারপরে কার কি ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে কে হিলটেক্সে পাড়ায় পাড়ায় ঘুরে এটা তো নানা ধরনের মানে একটা ব্যাপার তো থেকেই যায়। এর মধ্যেও আমি কয়েকজনের সঙ্গে, কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের কিছু শুভেচ্ছা পেয়ে যতটুকু পেরেছি আমি বুঝলাম যে আমি এবার এদের নিয়ে লিখতে পারবো। প্রথমে আমি আদিবাসীদের কবিতা নিয়ে গদ্য লিখলাম, প্রচুর গদ্য লিখলাম। এগুলি আমার বই আকারে বেরিয়েছে, আপনারা অনেকে জানেন। ওখানকার লিটল ম্যাগাজিন সম্বন্ধে আমি আলাদা করে লিখলাম, আদিবাসীদের লিটল ম্যাগাজিন। অবশ্য এটা ঠিক, আমার লেখালেখির মূল ক্ষেত্র কিন্তু পার্বত্য চট্টগ্রাম। আমি অন্যদিকে তেমন যেতেও পারি নাই। আমি জানি বাংলাদেশের আদিবাসী সমাজ আরো বড়, কিন্তু তার মধ্যে প্রধানতম কিন্তু পার্বত্য চট্টগ্রাম। সেই জন্য আমার চলাফেরার যে একটা সীমাবদ্ধতা আছে। আমি চট্টগ্রামের ছেলে, হয়তো আমি মাত্র 100-200 টাকা হাতে থাকলেও আমি রাঙামাটি গিয়ে পৌঁছাতে পারি, বান্দরবান গিয়ে পৌঁছাতে পারি, খাগড়াছড়িতে পৌঁছাতে পারি, কিন্তু আমি অন্যত্র যাবার মতো আমার তেমন সামর্থ্য ছিল না। আগ্রহটাকে আমি চিন্তা করে দেখলাম, আমি যদি অন্যগুলো কাভার নাও করতে পারি, যে প্রধান যে আদিবাসী ক্ষেত্র, আমি যদি এই জায়গাটাকেও যদি আমাদের সমাজের কাছে, সুধী সমাজের কাছে যদি তুলে আনতে পারি, সেটাও হয়তো আমার একটা আত্মতৃপ্তি হবে। আমার একটা মনের যে আমার যে একটা চেতনার যে একটা ঝড়, আমার ওই চেতনার ঝড়টা কিছুটা হয়তো প্রশমিত হবে। আমি কোনো অর্থনৈতিক সুবিধা জন্য ভাবি নাই, আমি কোনো রকমের ভূমি প্রেম, জায়গা জমি কেনা, সাধারণত পার্বত্য চট্টগ্রামে যা হয়, আমার ভূমি ক্রয় করা কিংবা কোনো নারী ঘটিত বিষয় কিংবা আপনার ওই এই সমস্ত বৈষয়িক কোনো বিষয় আমার ছিল না। ফলে আমি নানান রকম ভাবে ভুল বুঝাবুঝিরও শিকার হয়েছি যে কি চায়। তাইলে আমাকে তারা এমন অনেকে খুব সন্দেহ চোখে দেখছে, কিন্তু আমার এদিকে আমার লেখালেখিটাও চলছে। ফলে কিছু কিছু লোক আমার প্রতি একটু নমনীয় হয়ে উঠলেন দেখলাম, তারা একটু খাতির করছেন দেখলাম, যদিও তেমন না। আর আমি তো ওটার জন্য যাই নাই, আমি শুধু দেখতে চাইতাম অনুষ্ঠানগুলো একটু কোথাও মেলা যদি হয়, ছোট ছোট মেলা, বড় করে আয়োজিত জিনিসের চাইতে খুব ছোট ছোট মেলাগুলিতে আমি যেতে চেষ্টা করতাম। কারণ ওখানে প্রাণের স্পর্শটা পাওয়া যায়, ওখানে মানুষের আচরণটা দেখা যায়, তাদের ভাব অভিব্যক্তিটা বোঝা যায়। এভাবে আমি যে জগৎটা খেয়াল করলাম, সেটা আমি পরবর্তীতে আমার কবিতায় নিয়ে এসেছি। কবিতায় আনতে গিয়ে আমি দেখলাম যে সেখানে কিছু আদিবাসী শব্দ আমাকে ব্যবহার করতেই হচ্ছে। এখন বাংলা ভাষার সঙ্গে বাংলা ভাষার পাঠক এই শব্দগুলো তো বুঝবে না। আমি সেই জন্য বললাম যে নিচে নোট দিতে শুরু করলাম। আমি এই পর্যায়ে একটা বিশাল কবিতার জগৎ তৈরি করলাম। নিচে আমি নোট দিয়ে দিচ্ছি এই শব্দটা, যেমন তুম্বাজ, এটা একটা চাকমা শব্দ। আমি যখন পাচ্ছি যে তুম্বাজ হচ্ছে
সুগন্ধ, সুবাস। এভাবে আমি যখন গুলি আমার কবিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নোট দিতে শুরু করলাম, তখন দেখলাম এটা তরুণদের মধ্যে এটা ব্যাপক একটা সাড়া জাগিয়েছে। তরুণরা এটা করে ঝুঁকে পড়লো যে এই বিষয়গুলো তো খুবই সুন্দর, আমরা তো এগুলি পাই নাই, এভাবে তো আমরা দেখি নাই। এভাবে আমি আমার আশপাশেও দেখলাম অনেক তরুণ কিন্তু পার্বত্য সংস্কৃতি এবং এই জীবনধারা বুঝতে জানতে তারা কিন্তু ছুটে গেছে। আমি জানি তারা অনেক তরুণ এবং তরুণীও, তারা এই একটা, এটা 90 দশকের কথা প্রধানত। তারপর আমি দেখলাম আমি ওই যে এইটা দিয়ে আমার যে কবিতার একটা জগৎ আমি তৈরি করলাম, এটা আমি ব্যাপকভাবে, আমি বয়স্কদের কথা বলবো না, তরুণদের মধ্যে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। তারা অসম্ভব বিষয়টা দেখেছে অন্যভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে জায়গা থেকে আদিবাসীদের বুঝতে চেষ্টা করেছি, সেটা আমার ব্যক্তিগত হলেও আমি মনে করি আমি সেটা স্পষ্ট করতে পেরেছি যে আদিবাসী জীবন এবং এই সংস্কৃতি বিষয়টাকে বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের সুধী সমাজের আরো অনেক নমনীয়ভাবে, আরো অনেক সত্য এবং সহনশীল এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখার ব্যাপার আছে। তাহলে আমরা যে বাংলাদেশ রাষ্ট্র বলি, এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালি হলেও পাশাপাশি যে আমাদের ক্ষুদ্র জাতিগুলো আছে ছোট ছোট, তাদের যে আলাদা জীবনধারা, তাদের যে আলাদা ভাষা, তাদের যে আলাদা সাংস্কৃতিক যে দৃষ্টিভঙ্গি এবং সেটা ধরে রাখার যে প্রচন্ড চেষ্টা, এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে নিতে হবে এবং এগুলিকে স্বীকৃতি দিতে হবে। রাজনৈতিক দৃষ্টিকোণটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এখানে সাংস্কৃতিক এবং পরিবেশগত দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিতে হবে। কারণ রাজনীতিটা আমাদেরকে ওই নমনীয় জায়গায় যেতে দিচ্ছে না। আমাদেরকে কতগুলো বড় বড় কথা শোনানো হচ্ছে, আমরা ওগুলির ভিতরে ঘুরে বেড়াচ্ছি এবং পৃথকতা তৈরি করছি, বিচ্ছিন্নতা সৃষ্টি করছি। আমি সেজন্য টোটালি এই প্রচলিত রাজনীতিটাকে আমি মনে করি না যে এটা যোগাযোগ সৃষ্টি করতে পারবে। এই রাজনীতি কোনোদিন কমিউনিকেটিভ হবে না। আমাদেরকে কাল সংস্কৃতির সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে আমাদের আশপাশের সমাজটাকে দেখতে হবে, ব্যাখ্যা করতে হবে, এবং আমি সেটাই করে যাচ্ছি। আমি এককভাবে যতটুকু পারি, একক চেষ্টায়, হয়তো আমি দুটো খেতে পারতাম ঘরে, সেই জন্য হয়তো পেরেছি, অনেকে কিন্তু পারে নাই, পারবে না, এখন জানি না, কিন্তু আমার সময়ে আমি হয়তো এসে দুটো ঘরে খেতে পারতাম এবং এদিক সেদিক যাওয়ার জন্য ঘরে দুটো টাকাও পেতাম। কিন্তু যারা আজকে টাকা কড়ির সমস্যা না থাকলেও কিন্তু তাদের সে মন মানসিকতা আছে কিনা সেটার প্রশ্ন আছে। আমি চেষ্টা করেছিলাম আদিবাসী বলে যে কনসেপ্টটাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠে, সেটারও আমি জবাব দিয়েছি। আমি বলেছি যে জাতিসংঘ যে সংজ্ঞাটা দিয়েছে তারও আগে আমি যা বলেছি, আমি পরবর্তী দেখলাম জাতিসংঘ আমার কথাই বলেছে। আমি সেটা হাফিজ ভাই, বলতাম আমি যে ওইটা আমার সঙ্গে, আমার ভাষার সঙ্গে মিলে না। আচ্ছা, আমরা হ্যাঁ, ওই প্রসঙ্গে আরেকটু পরে আছে, আমরা পরিচয়টা আমরা জানলাম, আপনার কাজের মধ্যে কিভাবে ঢুকলেন ওটাও জানলাম। হ্যাঁ, আমরা আচ্ছা মূল আচ্ছা, হ্যাঁ দিয়ে হ্যাঁ, আমরা আরেকটু ধন্যবাদ পরে ধন্যবাদ। যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এক একজন করে আমরা একটু পরিচিত হয়ে নেই। হ্যাঁ, বরেন্দ্রদা, আপনার কাছে আসছি। আপনি একটু শুরু করেছিলেন যে আপনার কিছু কাজ নিয়ে আপনি ওইখান থেকে আবার চলে আসেন আপনার যেখানে শেষ করছিলেন ওইখান থেকে, ঠিক আছে? আচ্ছা, আবারও শুভ সন্ধ্যা সবাইকে। আমি বরেন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়িতে বাড়ি, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি। তো থাকি ঢাকায়, কাজ করি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইংরেজি বিভাগে আছি সহকারী অধ্যাপক হিসাবে। তো শিক্ষকতার পাশাপাশি
আমি লেখালেখির সাথে যুক্ত। আমার ৬টি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তো সেগুলোর বেশিরভাগই হচ্ছে কবিতার বই। তো যাই হোক, যেটা বলছিলাম মানে হাফিজ ভাইয়ের একটা কথা আমার খুবই ভালো লেগেছে, সবগুলোই ভালো লেগেছে। তার মধ্যে একটা কথা, সেটা হচ্ছে যে বাঙালি মধ্যবিত্তরা আদিবাসীদেরকে কিভাবে চিনে, কিভাবে দেখে, কিভাবে বোঝে, সেই প্রসঙ্গটা উনি একটা কথায় খুব চমৎকারভাবে তুলে ধরলেন। সেটা হচ্ছে সংবাদপত্রের মাধ্যমে। সংবাদপত্রের মাধ্যমে মধ্যবিত্ত বাঙালিরা আদিবাসীদেরকে চিনতে চায়, বুঝতে চায়, জানতে চায়। কিন্তু আসলে সংবাদপত্র হচ্ছে সুপারফিশিয়াল একটা বিষয় আমি বলবো, যেখানে নেগেটিভ এবং সেন্সেশনাল নিউজগুলোই সাধারণত পরিবেশিত হয়। কিন্তু মানুষের জীবন, মানুষের সমাজ, সংস্কৃতি, এটা তো সেন্সেশনাল নিউজ দিয়ে ভরপুর না। ওকে, ওইগুলো হচ্ছে জীবনের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ মাত্র। ওকে, যেমন উনি এক্সাম্পল দিয়েছেন বিভিন্ন দল উপদলের মধ্যে যে কুণ্ডল এবং মারামারি, এই সংবাদগুলোই সংবাদপত্রে এসে থাকে। কিন্তু সেটাই কিন্তু সমাজের চিত্র নয়। যেমনটা আমি বলতে চাই যে আমি যখন বিদেশে ছিলাম, আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে প্রায় 4 বছর ছিলাম 2 বারে, এবং থাইল্যান্ডে কিছুদিন ছিলাম। আমি সবসময় বাংলাদেশের সংবাদপত্র পড়তাম। তো এই সংবাদপত্র পড়তে যেয়ে আমার মনে হয়েছে আমার বাংলাদেশ এটা কি কোনো দুর্যোগে পরিণত হয়ে গেল কিনা, বসবাসের অযোগ্য হয়ে গেল কিনা। মানে সংবাদপত্র যে পিকচারটা পরিবেশন করছে, ঠিক মানে সেটাই আমার চোখে, আমার মনে মানে এভাবে ধরা পড়েছে যে সমস্ত নেগেটিভ নিউজ দিয়ে ভরপুর। মারামারি, খুনাখুনি, ছিনতাই, খাবারে ভেজাল, দুর্নীতি, দরপাকড়, হানাহানি, আন্দোলন, সংগ্রাম, হরতাল, এই সমস্ত নিউজ দিয়ে ভরা। কিন্তু সেটাই কি আসলে বাংলাদেশের চিত্র? কখনোই না। ওকে, এই সংবাদপত্রের বাইরে যেটা হাফিজ ভাই বললেন যে আলাদা একটা সমাজ আছে, মানুষের জীবন আছে, ভালোবাসা আছে, সংস্কৃতি আছে, মেলা মহোৎসব আছে, ফেস্টিভ্যাল আছে, আনন্দ বেদনা আছে, এইগুলো তো মানে মানে সংবাদপত্রে ধরা পড়ে না। কাজে সংবাদপত্রের মাধ্যমে একটা সমাজকে চিনতে যাওয়া, এটা মানে কখনোই এটা পূর্ণাঙ্গভাবে চেনা হয়ে ওঠে না। আমি ধন্যবাদ জানাই হাফিজ ভাইকে যে ওনার বিশেষ করে পার্বত্য অঞ্চলে জীবন বরেন্দ্র দা, আপনার নেটওয়ার্ক কিন্তু খুব দুর্বল হয়ে যাচ্ছে। যেভাবে হ্যাঁ, আমরা চেষ্টা করব দর্শক এবং জীবন শ্রোতাদেরকে অনুরোধ করছি আপনি বনে ধৈর্য ধরে শুনেন। দিয়ে আপনার আরেকটা লাইন ছিল, ওইটা দিয়ে দেখতে পারেন আবার যখন যদি কখনো হৃদয় দিয়ে ডিসকানেক্ট হয়ে যায় আরকি। হ্যাঁ। উনি উপলব্ধি আ করেছেন। আমি দর্শকদের কাছে এবং আ স অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা খুবই দুর্বল। আমি যতবারই লাইভ করি বা প্রোগ্রাম করি, এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো একটু ধৈর্য ধরে শুনবেন। এবং আচ্ছা, আমরা আরেকবার চেষ্টা করব আ আ বরেন্দ্রদার কাছে যাবো। তো এখন আমরা একটু অর্পাদির কাছে আছি, অর্পা কুজুর। উনার কাছে আমরা যাই। উনার কাছ থেকে উনার নিজের সম্পর্কে কিছু বলে আমরা আজকের যে বিষয় ওইটার অবতারণা হয়তো করার সুযোগ পাবেন না। আপনি জাস্ট একটু মানে একটু জাস্ট একটু কি করে তারপরে হাফিজ ভাই যেটা বলেছেন উনার যে কথাগুলো ওইটার উপরে ছোট্ট একটা মন্তব্য করে আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। ঠিক আছে? এবার অর্পাদির কাছে যাই। অর্পা কুজুর। হ্যাঁ।
ধন্যবাদ। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গুড ইভিনিং, নমস্কার। আমি অর্পা কুজুর। আম আমার খুবই ভালো লাগছে যে আজকে এই অনুষ্ঠানে আসতে পারে। বিশেষভাবে হামাম প্রমোদ দাকে ধন্যবাদ দিই। উনি আমন্ত্রণ জানিয়েছেন। আম আর আমি ব্যক্তিগত জীবনে হচ্ছে বিবাহিত। আমার ৩ ছেলে আছে। আর কাজ করছি একটি বেসরকারি সংস্থায়, সেটা কারিতাস বাংলাদেশ। এবং সেখানে যে একটা ট্রাস্ট আছে সেটা ট্রেনিং এবং রিসার্চের উপরে কাজ করে, সেখানে সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে কর্মরত আছি। আর আমি হচ্ছে উরাও কমিউনিটি থেকে, মানে উরাও সম্প্রদায় থেকে। হাফিজ রশিদ খান বলতেছিলেন যে উনি বরেন্দ্র মানে বরেন্দ্রলাল দাও যেদিকে ওই যে পাহাড়ি এলাকায় থাকেন, এটা পাহাড় এলাকা না, এটা পুরো সমতল এলাকা। এখানে উরাও, সান্তাল, মুন্ডা, মাহালি আরো অনেক সম্প্রদায়রা আছে। তো আমি উরাও সম্প্রদায় থেকে। তো আমি শুভেচ্ছা জানাচ্ছি আবারও আপনাদের। তবে আজকে অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে যে আমি আলোচনা শুনছি যে প্রাবন্ধিক হাফিজ রশিদ খান উনি যে বলতেছিলেন যে উনি ওখানে তার পাহাড়ে বাড়ি এবং তাদের জীবনের সঙ্গে মিশে উনি অনেক কিছু লিখেছেন। এটা খুবই একটা গৌরবের বিষয় এবং আনন্দের বিষয় যে তার লেখার মাধ্যমে অনেক পৃথিবীর অনেক মানুষ, অনেক দেশের মানুষ বা বাংলাদেশের সমাজে বিভিন্ন মানুষ বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ উঠে এসেছে। তবে উরাওদের সম্পর্কে যেটা বিষয় সেটা হচ্ছে খুব বেশি গবেষণা নাই, খুব বেশি লেখালেখি নাই তাদের জীবন সাহিত্য সম্পর্কে। তবে এরকম আমরা খুবই কম মানুষ পেয়েছি যে উরাওদের সম্পর্কে লেখালেখি করেছেন বা গবেষণা করেছেন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন ডক্টর জলিল ডক্টর জলিল, উনি একটা লেখা লিখেছিলেন উত্তরবঙ্গের লোকসাহিত্য। সেই গবেষণার সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং দেখেছি যে উনি এটা মূলত ছিল উরাওদের উপরেই গবেষণাটা, তাদের যে ফোক, তাদের যে লোক সংস্কৃতি, এটার উপরেই। তো সেই কাজ করতে গিয়ে দেখেছি যে বাঙালি সমাজের যেরকম যে প্রবন্ধ বা বাঙালি সমাজে যে সাহিত্যের যে উপাদানগুলো, তারপর হচ্ছে যে প্রবাদ প্রবচনগুলো আছে, ছোট গল্পগুলো আছে, সেটা অনেক অনেক। কিন্তু যে এইটা কে এই কাজগুলো করবে, কে বের করে নিয়ে আসবে, এটা অনেক বড় ব্যাপার। যদিও এখানে খুব অল্প পরিসরে আনা হয়েছে, তবে সেরকম গবেষণা নেই। ব্যক্তিগত জীবনে আমি বিভিন্ন পত্রপত্রিকায় উরাওদের সম্পর্কে একটু পরিচয় দেওয়ার চেষ্টা করেছি, উরাও সংস্কৃতি সম্পর্কে বলার চেষ্টা করেছি। এরকম আমার ৬-৭টা আর্টিকেল বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপর যেহেতু আমি উন্নয়ন কর্মী একজন, এনজিওতে কাজ করছি, সেই হিসাবে আমার নিয়মিতই বিভিন্ন ধরনের পিরিয়ডিক্যালস লিখতে হয়, আর্টিকেল লিখতে হয়। সম্প্রতি আমি প্রায় ৮-১০টারও বেশি গবেষণা কি বলবো, ক্লাইমেট চেঞ্জের উপরে ছোট গবেষণা এবং এর উপরে আর্টিকেল বের হয়েছে। আমি বেশ কিছু আমি করেছি, কি বলবো এটাকে, যে বলে যে জারি গান, প্রকৃতির উপরে জারি গান, শিক্ষার উপরে জারি গান, যৌতুকের উপর জারি গান, এগুলো লিখেছি। এবং এই শতবর্ষে বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে ৩-৪টা ছোটদের জন্য কবিতা লিখেছি। তারপর অন্যান্য কবিতাও আমার আছে। তবে এই যে যেমন হাফিজ রশিদ বলতেছিলেন যে আমরা যারা এগুলো লেখালেখি করি তারা হচ্ছে, আমি তো বাসায় এসে খেতে পাই, আমি খাই এবং এটার জন্য আমার অন্য চিন্তা করতে হয় না। কিন্তু আমরা যে প্রকাশ করব, এরকম উদ্যোগগুলো খুবই কম। হতে পারে অর্থের সমস্যা আছে, হতে পারে যারা এগুলোকে প্রকাশ করবে তাদের সমস্যা। আমি মনে করি আমি যদি এগুলো, আমার লেখাগুলোকে যদি এখন করি, গুছিয়ে নিয়ে আসে, আমার মনে হয় এটা ভালো দুটা বই হয়ে যাবে। কবিতার একটা বই হবে, আমার যে উন্নয়ন ভাবনা নিয়ে কাজগুলো আছে এগুলো আরেকটা বড় বই দাঁড়াবে। তো এখন হচ্ছে সেই উদ্যোগগুলো বা সেই সচেতনতা আমাদের মধ্যে সেভাবে নেই।
তো আশা করব যে এই যে আজকে যে উদ্যোগগুলো শুরু হয়েছে, আলোচনাগুলো শুরু হয়েছে, এর মাধ্যমে আমাদের সবার মধ্যে এই বিষয়গুলো ব্যাপকভাবে আলোচনা হোক, এবং আমার মনে হয় উদ্যোগগুলো ধীরে ধীরে উঠে আসবে, এবং শুধু আমাদের মধ্যে না, অন্যরাও হয়তো চিন্তা করবে। পত্রিকার কথা স্যার বলতেছিলেন, হাফিজ রশিদ খান বলতেছিলেন, পত্রিকায় আসলে যে আমাদের মানে আদিবাসীদের সম্পর্কে আলোচনা খুবই কম, খুবই কম। বলেন যে যেগুলো লিডিং যে পেপারস গুলো আছে, সে তারা মানে ধরেন আদিবাসী দিবসেও যে খুব ভালো লেখা এসছে বা অনেক লেখা এসছে সেরকম কিন্তু না। আদিবাসী সম্পর্কে ওরিয়েন্টেশনই নাই। দেখবেন যে সরকারি কর্মকর্তা বলেন বা অন্যরাও বলেন যে ওখানে যাচ্ছে, তারাও যে বিভিন্ন আদিবাসী সম্পর্কে খুব ভালো জানে সেটাও না। এবং আদিবাসী যে অন্যান্য যারা লেখকরাও আছেন, অনেক উপাদান আছে। যেমন বাঙালি সাহিত্যের মধ্যে একটা যদি একটা গল্প লিখতে হয়, একটা প্রেমের গল্প লিখতে হয়, যদি বাঙালি সমাজে সে উপাদান আছে, নিশ্চয়ই এটা বিশ্বাস করতে হবে অন্যান্য আদিবাসী ছেলেমেয়েদের মধ্যেও এটা আছে। তাদের সেখানে কিরকম, তো এই সাহিত্যগুলো কে লিখবে বা এই গল্পগুলো কে লিখবে? তো এগুলোর জন্য যথেষ্ট উদ্যোগ নেওয়া দরকার, এবং আমি মনে করি যদি এগুলো লেখা হয় তাহলে আশা করব যে শুধু এই আদিবাসী সমৃদ্ধ হবে না, সমাজ সাহিত্য সমৃদ্ধ হবে না, এটা হচ্ছে গোটা বাংলার সাহিত্য বা সমগ্র সাহিত্যই সমৃদ্ধ হবে। আজকে যে আমাদের যে অনুষ্ঠানের যে শিরোনাম, আদিবাসী সাহিত্য অনুদ্ঘাটিত গোপন ঐশ্বর্য, আমি মনে করি এটা একটা খুবই সুন্দর একটা নাম হয়েছে, যে অনুদ্ঘাটিত, যেটা হচ্ছে এখন উদ্ঘাটিত হয় নাই, এই গোপন ঐশ্বর্যটা আসলে আমাদের দরকার যে খুঁজে বের করার। আমি মনে করি আজকে যে হামুমদা যে উদ্যোগটা নিয়েছেন, এবং ওখানে সবাই যে এখানে যারা আছে, অন্যান্য হিলট্রেক্সের যে রাইটার্স ফোরাম আছে, থকবিরিম আছে, মণিপুরি সাহিত্য তারা যে আয়োজন করেছেন, আমার মনে হয় ধীরে ধীরে উরাও সান্তালদের যে উরাও সাহিত্য আছে সেই ফোরামও এখানে এগিয়ে আসবে, এবং যৌথভাবে আমরা সম্মিলিতভাবে একটা ভালো কাজ করতে পারবো। এটা যেন কখনোই থেমে না থাকে। যেমন হাফিজ স্যার যেমন অন্যান্য সম্প্রদায় থেকে আমাদের সঙ্গে লিখেছেন, এখন অনেক লেখক আছেন যারা নাটক, গান লিখছেন, এইগুলো লিখেছেন, কবিতাগুলো লিখেছেন, তারাও সবাই যুক্ত হবেন, এবং আমরা মনে করি এতে শুধু আমার আদিবাসী সাহিত্য সমৃদ্ধ হবে না, আমরা সবাই সমৃদ্ধ হব। আমাদের এইটা তো আমাদের একটা জীবন উপাদান, যখন এটা পড়বে যে ওই সমাজে এই সুন্দর গল্প আছে, এই সুন্দর বিষয় আছে, এটা তো সবার জন্যই। তো আমি মনে করি এটা অচিরেই আমরা এখন করতে পারবো, সুন্দর সুন্দর উদ্যোগ আসতেছে। ধন্যবাদ হামুমদা, পরবর্তী হয়তো যদি সুযোগ হয় তাহলে আবার আলোচনা করব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অর্পাদি। হ্যাঁ, আপনার অনেক কথা আছে, আমার অনেক বলারও আছে। আপনার কথাগুলো অনেক অনেক সময় কম, তো এর মধ্যে যদি আমি একটা কথাই বলি, আপনি যেটা বলছেন যে ওরিয়েন্টেশন, আমাদের যে গভর্নমেন্টের অফিসাররা বা আমাদের এনজিও কর্মী বলেন বা আমাদের বিভিন্ন ধরনের যে লেখকরা বা যান বা আদিবাসীদের নিয়ে কাজ করেন বা আদিবাসীর এলাকায় যান, ওনাদের বিশেষ করে গভর্নমেন্টের ওনাদের কিন্তু ওরিয়েন্টেশনটা দরকার খুব। আমি যখন কাজ করছিলাম দেশে, আমি যখন দেশে ছিলাম 2002 পর্যন্ত, আমিও একটা এনজিওতে ছিলাম। এনজিওর আগেও বিভিন্ন প্রাইভেট কোম্পানিতেও ছিলাম। তারপরে একা নিজের থেকেও কাজ করি। তখনও দেখেছি যে আমাদের এলাকায় বা হিল ট্র্যাক্সে যারা যান, তাদের ওই ধরনের পূর্ব ধারণা খুব একটা নেই। আর পূর্ব ধারণা বলতে আমাদের টেক্সট বুক যেটা আমার পাঠ্যসূচি বা পাঠ্যক্রমে যেটা আছে, ওটা তো একদম ভুলে ভরা এবং কি বলবো মিসরিপ্রেজেন্ট। হ্যাঁ, তো ওইটাতে ওদের যে মানে একটা কনসেপ্ট আছে না, একদম একদম ভুল এবং খুব কি বলবো ভ্রান্ত, মানে ভুল তো ভুলই, তো এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে যেটা হয়তো মানে বললে এখানে আর মানে শেষ হবে না। তো এনিওয়ে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি প্রমোদদা, একটা ছোট্ট উদাহরণ আমার জীবনের। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি ওখান থেকে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন করেছি। আমরা যখন সংগঠন করতাম তখন মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে পত্রিকার লোকজন আসতো, এবং তারা এই বিষয় সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতো পত্রিকায়। আপনি দেখেন আমার নাম অর্পা কুজুর, তাই না? ওরিয়েন্টেশন যে নাই তার উদাহরণটা আমি দিচ্ছি। আমার নাম লিখেছে, বানানটা তো ঠিক লিখেই নাই, সরিয় পয়রে পাকার, এটা তো লিখে নাই, সরিয় র পয়াকার পা, আর অর্পা কুকুর লিখে রেখেছে।
এবং এটা খুবই লিডিং একটা পত্রিকা। আমি অনেক দুঃখ পেয়েছি। তাহলে দেখেন যে এই যে গোত্র সম্পর্কে তাদের টাইটেল বা সম্পর্কে যে একটা ভালো ধারণা থাকতে হবে। একজন পত্রিকার সাংবাদিক নিশ্চয়ই উনি যথেষ্ট বিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু তিনি সেই ভুলটা করলেন যে অর্পা কুকুর। এবং পত্র-পত্রিকা সবাই আমাকে ফোন করে বলছে, বা অর্পা দেখো তোমার কি অবস্থা। শেষে আমরা বলেছি, কিন্তু ওনারা আর সেটাকে আর কারেকশন, সেটা আমার জীবন থেকে আমি এটা উদাহরণটা দিলাম যে ওরিয়েন্টেশন যে নেই, তার আমার ব্যক্তি জীবনেই আমার একটা বড় উদাহরণ। থ্যাংক ইউ, জাস্ট শেয়ার করলাম। না, ওইটা আপনি প্রত্যেকটা পাতায় পাতায় এবং আমাদের গল্পে, বইয়ে, তারপরে হলো প্রশাসকদের কিতেও পাওয়া যাবে। তো যাই হোক, ওইটা নিয়ে আরো আলাপ করব, হয়তো আজকে হয়তো খুব বেশি সময় পাবো না। তো আমরা হাফিজ ভাইয়ের কাছে যাব। এর আগে জাস্ট বরেন্দ্রদার কাছে জাস্ট 1 মিনিট আপনি আপনার ওই বক্তব্যটা কি করে শেষ, জাস্ট একটা মানে এখনকার মতো আর কি, জাস্ট একটা কি দেন, উপসংহার টানেন আজকে এখনকার মতো, মানে জাস্ট আবার আসবো আপনার কাছে, যে আপনার কাজ তো বললেন, তারপরে কিছু পরিচয়ের কথা বললেন, তো আপনার কাছে 1 মিনিটে একটু বলে তারপরে আমরা হাফিজ ভাইয়ের কাছে যাব মূল প্রসঙ্গে। হ্যাঁ, বরেন্দ্রদা শোনা যাচ্ছে? আমাকে আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। আপনার তো ওই লাইন কেটে গিয়ে হঠাৎ করে গেছে, তো সবাই দুঃখ আচ্ছা প্রকাশ আচ্ছা, করছে। হ্যাঁ, আপনার শেষ মন্তব্যটা করেন আর কি, যেটা জাস্ট বলছিলাম ক্লোজিং। সেটা হ্যাঁ, হচ্ছে আদিবাসীদেরকে জানতে হলে তাদের জীবন, তাদের সমাজ, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ, এগুলোকে বুঝতে হলে সংবাদপত্রের মাধ্যমে নয়, তাদেরকে জানতে হবে হয় জীবন ঘনিষ্ঠভাবে, তাদের জীবনের সাথে জীবন মেলাবার মাধ্যমে, অথবা আদিবাসী সাহিত্য পাঠের মাধ্যমে। ওকে, তো এখানেই হচ্ছে সাহিত্যের গুরুত্ব। এই যে আপনার একটা প্রশ্ন ছিল, কেন আদিবাসী সাহিত্য পড়তে হবে আমাদের? ওকে, তো আদিবাসীদের সাহিত্য আমাদের পড়তে হবে তাদের জীবনটাকে বোঝার জন্য, তাদের সংস্কৃতিকে বোঝার জন্য, তাদের সুখ দুঃখ, তাদের আনন্দ বেদনা, তাদের স্বপ্ন, তাদের উচ্চাশা, ওকে, তাদের চাওয়া পাওয়া, ওকে, তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা, এগুলোকে বুঝতে হলে, তাদের সংস্কৃতিকে বুঝতে হলে সেটা বুঝতে হবে তাদের সাহিত্যের মাধ্যমে, অথবা জীবন ঘনিষ্ঠ মেলামেশার মাধ্যমে, জীবনের সাথে বিনিময়ের মাধ্যমে। তো সেটাই আমি বলতে চাচ্ছি, কোনোভাবেই সংবাদপত্রের মাধ্যমে নয়। তো দাদার যে প্রশ্নটা ছিল, মানে এখন এই আদিবাসী সাহিত্য মানে কিভাবে চিহ্নিত করতে হবে, এর যে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত যে আহ আহ, মানে যে চিহ্নিতকরণ, এটা কিভাবে করা যায়, সেরকম একটা প্রশ্ন ছিল আপনার। আমি একটু ভেবে দেখেছি বিষয়টা খুবই কঠিন মনে হয় আমার কাছে, যে আদিবাসী সাহিত্য চিহ্নিত করা। তো সহজ ভাষায় আমরা হয়তো এভাবে মোটা দাগে বলতে পারি যে ভাষা এবং সাহিত্য এটা অবিচ্ছেদ্য অংশ, এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তো এই জন্য আদিবাসী সাহিত্য বলতে গেলে আমাদের হয়তো আদিবাসী ভাষাটাকে নিয়ে আসতে হবে। আদিবাসী ভাষাটাকে নিয়ে আসতে হবে। তো আদিবাসীদের ভাষায়, তাদের নিজস্ব ভাষায় যে সাহিত্য চর্চাগুলো হয়, সেটাকে আমরা মূলত আদিবাসী সাহিত্য বলতে পারি। এখানে হয়তো বা হাফিজ ভাই হয়তো দুঃখ পাবেন, তাইলে আমি কি করলাম? ওকে, সারা জীবন আমি আদিবাসীদের নিয়ে কাজ করেছি, আদিবাসীদের নিয়ে লেখালেখি করেছি, তাদের জীবনটাকে তুলে ধরেছি, তাইলে আমি কি করলাম? এরকম একটা হয়তো প্রশ্ন আসতে পারে। তো সেজন্য আমি মনে করি এভাবে আদিবাসী সাহিত্যকে চিহ্নিত করা খুব একটা দুরূহ একটা কাজ। তো তারপর আমি আহ বলতে চাই যে আদিবাসী ভাষার মাধ্যমে যে সাহিত্য চর্চা করা হয়, মূলত সেটাই হবে মানে আদিবাসী সাহিত্য। তবে তবে সেটা অনুবাদ হতে পারে, সেটা অন্যান্য ভাষায় অনুদিত হতে পারে। বাংলায় অনুবাদ করা যায়, এটাকে ইংলিশে অনুবাদ করা যায়, বা আর অন্যান্য ভাষায় অনুবাদ করা যায়। এখন হয়তো বা অনেকে বলতে পারেন যে কেন বাংলা ভাষায় আমি যদি আদিবাসীদের জীবন নিয়ে লিখি, আদিবাসীদের সংস্কৃতি, তাদের চাওয়া পাওয়া, তাদের স্বপ্ন, তাদের সুখ দুঃখ, তাদের জীবন চিত্র, সংস্কৃতি, এটাকে আমি যদি বাংলা ভাষার মাধ্যমে বা ইংরেজি ভাষার মাধ্যমে আমি যদি এটাকে তুলে ধরি, তাহলে এটা কি আদিবাসী সাহিত্য হবে না?
তো সে জায়গায় হয়তো একটু বিতর্ক থেকে যেতে পারে। তো আমরা তো ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায় নানান কিছু নিয়ে লিখতে পারি, সেটা আদিবাসীদের জীবন নিয়ে যেমন লিখতে পারি, সেটা এলিয়েনদের জীবন নিয়েও আমরা লিখতে পারি। যেমন আজকে সায়েন্স ফিকশন মানে বা কল্প বিজ্ঞানের লেখকরা যেটা লিখছেন এলিয়েনদের জীবন নিয়ে, তাইলে এটাকে কি আমরা এলিয়েন সাহিত্য বলবো? বা ইংরেজি ভাষা দিয়ে আমি যদি আজকে জাপানিজ সংস্কৃতি নিয়ে যদি লিখি বা ফরাসি সংস্কৃতি নিয়ে লিখি, তাইলে এটা কি ফরাসি সাহিত্য চর্চা হবে বা জাপানি সাহিত্য চর্চা হবে? এরকম একটা বিতর্কের অবকাশ থেকে যায়। তো সেই বিতর্ক এড়ানোর জন্য আমি বলবো যে আদিবাসী সাহিত্য হতে গেলে সেটাকে আদিবাসীদের ভাষাতেই লিখতে হবে। সেটা পরবর্তীতে হয়তো সেটা মানে অনুবাদ হতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে আদিবাসীদের সাহিত্য চর্চা, এটা কিন্তু অনেক কণ্টকিত একটা পথ। আমি এই কারণে বলবো, কারণ এই ভাষার মধ্যে একদিকে যেমন ভাষাগত সীমাবদ্ধতা আছে আমাদের আদিবাসীদের ভাষা, যেহেতু যেহেতু আমাদের সাহিত্যগুলো মূলত মানে ওরাল লিটারেচার, মানে মুখে মুখে যেটা প্রচলিত, ওকে, মুখে মুখে যেটা প্রচলিত, আমাদের গীতি কবিরা, গায়েন কবিরা, গায়করা অথবা আমাদের দাদু নানুরা যে গল্প, গাথা, রূপকথা, কাহিনী এগুলো যে বলতেন, এগুলো সব মুখে মুখে প্রচলিত। এখন লিখিত ভাষায় যে আদিবাসী সাহিত্যের চর্চা, এটা খুব বেশি দিনের কথা নয়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো এটা খুব বেশি দিনের নয়। ওকে, সো তাও তাও যেটুকু আছে খুব সীমিত আছে। তো এই সীমিত পর্যায়ের সাহিত্য চর্চার কারণে ভাষাগত একটা দুর্বলতা, সীমাবদ্ধতা এগুলো তো রয়ে গেছেই। পাশাপাশি পৃষ্ঠপোষকতা আমরা যেমন দেখি বাংলা সাহিত্য চর্চার জন্য এখানে বহু প্রকাশক রয়েছেন, বহু প্রকাশনা সংস্থা রয়েছেন, বহু ধরনের সংগঠন রয়েছে। ওকে, কিন্তু আমাদের মধ্যে সেই ধরনের প্রকাশক বা প্রকাশনা সংস্থা সেগুলো অলমোস্ট মানে অ্যাবসেন্ট বললেই মানে অত্যুক্তি হবে না। সেই ধরনের প্রতিষ্ঠিত কোনো প্রকাশক বা প্রকাশনা সংস্থা আমাদের মধ্যে নেই, যার কারণে যে প্যাট্রোনাইজেশনের বিষয়টা এটা আসতেছে না। আবার রাষ্ট্রীয়ভাবে যে পৃষ্ঠপোষকতার বিষয়, বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠিত যে একটা সংগঠন, যেটা বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে গাইড করবে, মানে যাবতীয় আয়োজনগুলো করে দিবে, সেই ধরনের সংস্থা আমাদের মধ্যে মানে নাই। তবে আসার কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশ সরকার সাংস্কৃতিক ইনস্টিটিউট জাতীয় কিছু প্রতিষ্ঠান করেছেন। তারা সীমিত পর্যায়ে কিছু কিছু গবেষণার কাজ, কিছু কিছু প্রকাশনার কাজগুলো করছেন। তো এর বাইরে যে আদিবাসীদের সাহিত্য চর্চাগুলো আমরা দেখে আসছি, সেটা হচ্ছে নিতান্তই মানে একটা ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে, অথবা কয়েকজন মিলে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো আছে, ক্ষুদ্র প্রতিষ্ঠান আজকে যেমন এই যে সিএসটি রাইটার ফোরামের মতো, কগরাবাই সংসদের মতো, যে থকবিরিমের মতো, এই সমস্ত ছোট ছোট কিছু সংগঠন এখন মানে গড়ে উঠছে। তো এই সমস্ত মানে সীমাবদ্ধতার মাঝেও আমি বলবো যে এটা ক্ষুদ্র ক্ষুদ্র মানে আলোক বিন্দু বা আশার যে জায়গা, এই জায়গাগুলো হয়তো গড়ে উঠছে। তবে বর্তমানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ডিজিটাল ফোরাম বা সোশ্যাল মিডিয়া, এটা বর্তমান সময়ের একটা অন্যতম একটা ফেনোমেনা, যে ফেনোমেনা আমাদের জন্য নতুন একটা ডোমেন, নতুন একটা ক্ষেত্র, নতুন একটা স্কোপ তৈরি করে দিচ্ছে সাহিত্য চর্চার জন্য। তো আমরা অলমোস্ট বিনা খরচে, যদিও এখানে কানেকশন ফি আছে, ডিভাইসের ফি আছে, বরেন্দ্রদা, ঠিক আছে, আমরা অনলাইনের এই ব্যাপার নিয়ে আমরা একটা সেশনও করছি, ওইটা নিয়ে আমরা আরো ডিটেলস আলাপ করব। আমরা আপনার বক্তব্য শুনলাম আদিবাসী সাহিত্যের সংজ্ঞায়ন বা চিহ্নায়ন নিয়ে। এটা একটা দুরূহ বা একটু কঠিন বিষয়। আমরা এবার একটু হাফিজ ভাইয়ের কাছে যাই।
ওনার এই বিষয় নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তো ওনার কাছ থেকে আমরা একটু শুনি। প্রথমে আমাদের সীমাবদ্ধতা তো অনেক আছে এবং আমাদের মধ্যে অপ্রাপ্তি বা আমাদের যেটা হয় একদম কি বলে মানে আমাদের জীবন নিয়ে যেখানে সংশয়, অস্তিত্ব নিয়ে যেখানে কি বলবো হুমকির সম্মুখীন, সেখানে সাহিত্য চর্চা কেন করি বা কেনই বা করব বা আসলে কি দরকার আছে কিনা, ওইটা নিয়েও আমরা হাফিজ ভাইয়ের কাছে যাব। উনি যেহেতু যদিও উনি বাংলাদেশের সব জায়গায় সব আদিবাসীর সাথে সম্পৃক্ত হতে পারেননি বা হয়তো সম্ভবও হয়ে ওঠেনি বা সম্ভব হবে না বা হয় না, এটা স্বাভাবিক। একজন মানুষের পক্ষে সব ক্ষেত্রে বা সবার কাছে হয়তো যাওয়া সম্ভব না। আমরা চেষ্টা করব উনার কাছ থেকে আদিবাসী সাহিত্যের কি বলবো সংজ্ঞা ঠিক না, আমরা জাস্ট জানতে চাচ্ছি আদিবাসী সাহিত্য বলতে আমরা কি বুঝবো বা কি বা কেন পড়বো। হ্যাঁ, ওইটা নিয়ে আমরা একটু উনার কাছে যাই। উনার ব্যক্তিগত জীবন বা উনার এই কি লেখালেখির সাথে সম্পৃক্ততা তো আমরা অনেক জানলাম। আমরা ওই যে কি এর মাধ্যমে আমরা যেতে পারি, যেহেতু এখানে সময়ের একটা ব্যাপার আছে, আমরা একটু ঘটনা বা আমরা মূল বিষয়ে আমরা একটু চলে যেতে চাই। হাফিজ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে জায়গায় এসছে আলোচনাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি আমি। বরেন্দ্রলাল ত্রিপুরা বাবু অত্যন্ত দরকারি জায়গাগুলিতে হাত দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি উত্থাপন করার জন্য। আমার ভাবনার জগতে এই ভাষা কেন্দ্রিক একটা ভাবনাও আছে, যে আমি মণিপুরি ভাষা তো জানি না, আমি সেই অর্থে ত্রিপুরা ভাষা জানি না, কারণ এগুলো একটা স্বয়ং সম্পূর্ণ ভাষা। মারমা ভাষা, এই যে অর্পা দিদি বললেন যে ওরাও ভাষা, এগুলি তো বলতে গেলে কমপ্লিট জীবন ধারাকে বহন করে এই সমস্ত ভাষা। প্রত্যেকটা ভাষার তার জীবনধারা নিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমার পক্ষে একটি আগ্রহী মন ছাড়া, আমার একটা সচেতন চেতনার বিস্তার ছাড়া আমি তো আসলে এক জায়গায় অসহায়। আমি যেমন পুরী সমাজের সঙ্গে বাঙালি সমাজের সঙ্গে চাকমা, ত্রিপুরা, মারমা বা অন্যান্য যে জাতি, ছোট ছোট জাতিগুলো আছে, সেই ভাষাগুলোর সঙ্গে তারা তো রাষ্ট্রের ভাষার কারণে বাংলা ভাষাটা শিখছেন, কারণ এটার সঙ্গে চাকরির বা জীবন বা ভরণ জীবন যাপনের একটা সম্পর্ক তৈরি হয়েছে বলে তারা এই ভাষাটা কিন্তু শিখছেন। নিজের মাতৃভাষায় তারা স্বয়ংসম্পূর্ণ হবার সত্ত্বেও তারা কিন্তু আরেকটি ভাষা শিখছেন, এবং তারা কিন্তু প্রয়োজনে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিটাও ভালো জানেন। আমি দেখলাম আদিবাসীদের মধ্যে যারা শিক্ষিত তারা দেখলাম যে ইংরেজিটাও ভালো জানেন। তাইলে তারা মোটামুটি 3টি ভাষা রপ্ত করছেন, মাতৃভাষা, বাংলা ভাষা এবং আন্তর্জাতিক অন্য কোনো ভাষা। আমি বাঙালি হিসেবে, মেজরিটি সদস্য হিসেবে আমি বড়জোর কিন্তু বাংলা ভাষাটা জানছি, আর বৃহত্তর কার্যক্ষেত্রে গিয়ে হয়তো ইংরেজিটা জানছি বা অন্য ভাষাটা জানছি। কিন্তু আমার বাড়ির পাশে যে ভাষাগুলো সচল, আমার বাড়ির পাশ দিয়ে যে ভাষাগুলো দিয়ে মানুষের জীবনের সৌন্দর্য, দুঃখ, বেদনা, ক্ষোভ প্রকাশ পায়, সেই ভাষাটার কাছে আমি যেতে পারছি না। তো এইটা নিয়ে কে ভাববে? যেমন ধরুন, আমি যখন আদিবাসী নিয়ে যখন ভাবতে শুরু করলাম, আমি গিয়ে ভাষা কাছে গিয়ে কিন্তু ঠোকর খেলাম। আমাকে প্রত্যেকটা শব্দের জন্য তাদের, আমাদের চট্টগ্রামী এবং বাংলা ভাষার মিশ্রণের কারণে অনেকটা মোটামুটি 25% পর্যন্ত হয়তো আমি বুঝে ফেলতে পারি, কারণ এখানে কিছু প্রাচীন চট্টগ্রামী ভাষার কিছু শব্দ আছে, কিছু পালি, তারপরে কিছু একেবারে আমাদের আশপাশের কিছু শব্দ চাকমা ভাষায় আছে। তারপরও চাকমা ভাষায় এমন কিছু শব্দ হঠাৎ করে পাওয়া যায়
যেগুলোর কিন্তু কোনো কুল কিনারা পাওয়া যায় না। এটার জন্য আমার তাদের কাছে যেতে হয়, জানতে হয়, বুঝতে হয়। এইভাবে যে কঠিন একটা সমস্যার মধ্যে এই দেশের সচেতন বা সংবেদনশীল মানুষগুলো রয়ে গেছে, তাদের জন্য কে এখানে আলোর বার্তাটা নিয়ে আসবে? আমি মনে করি এটার জন্য একমাত্র সরকারকেই ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে যারা আগ্রহী তাদেরকে সেখানে সহজভাবে ভাষাটা শেখার সুযোগ করে দিতে হবে। এবং সেটা শুধু ঢাকায় আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট করলে হবে না, এটা প্রত্যেকটা বিভাগীয় শহরে করতে হবে। যে সমস্ত বিভাগীয় শহরে আদিবাসীগুলো বেশি, সেখানে তাদের জন্য আলাদা ভাষা ইনস্টিটিউট করতে হবে, এবং বাঙালিদের মধ্যে যারা আগ্রহী তাদেরকে সেই সুযোগ দিতে হবে। এবং একইভাবে এটা বিশেষ করে বাঙালিদের জন্য প্রয়োজন, কারণ আমি আগেও বলেছি যে আমি দেখেছি যে আমাদের আদিবাসী বন্ধুরা তারা ভালো বাংলা জানেন, তারা ভালো বাংলা ভাষার ভিতরে বিচরণ করতে পারেন, তারা লিখতে পারেন, তারা বাংলা ভাষায় কবিতাও লিখছেন, প্রবন্ধ লিখছেন, ভালো বক্তৃতা দিচ্ছেন। আমি তো সন্তুবাবুর বক্তৃতা শুনে আমি একদম আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর বাংলা, এত পলাইট এবং কাব্যময়, আমার মনে হচ্ছে না যে উনি একজন আদিবাসী। যাই হোক, এই যে বিষয়টা, তারা তো এটা রাষ্ট্রের ভাষা হিসেবে হোক কিংবা জীবনযাপনের প্রয়োজনের জন্য হোক এ ভাষাটা শিখছেন, ওকে, ওয়েলকাম, ঠিক আছে, এটা সারা বিশ্বেই হয়ে থাকে। কিন্তু আমরা যারা, আমি আমি হাফিজ রশিদ খান তো মণিপুরি ভাষার উগরি একটা শব্দ পেয়ে আমি এটা নিয়ে ওই আমাদের কণ্ঠজম সুরঞ্জিতকে জিজ্ঞেস করলাম যে এটা গীতি কবিতা। এটা শোনার পর আমার মনে হলো আমার একটা জগৎ খুলে গেল। একটি শব্দের অর্থ জানার পর আমার ভিতর যে অনুরণন সৃষ্টি হলো, আমার তখন মনে হলো এই জীবনটাতে তো সব আছে, মানে আমার যা আছে ওখানেও তাই আছে, তাইলে আমাদের এই ব্যবধানটা আমরা কিভাবে ঘোচাবো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি মনে করি যেটা আমাদের ব্যক্তিগতভাবে বা সামাজিক সংগঠনের মাধ্যমে এগুলো ভাবতে হবে, রাষ্ট্রকে তার সবচেয়ে বেশি ভাবতে হবে, কারণ আমাদের অত বড় সংস্থা গড়ে তোলা, অত বড় ব্যবস্থাপনা সৃষ্টি করা কোনো জাতি, ছোট জাতিগুলো বা আমরা যারা চাই আমরা পারবো না। আরেকটা বিষয় হচ্ছে আদিবাসী সাহিত্য কি, এটা তো ভাষা নিয়ে গেল, আরেকটা হচ্ছে আদিবাসী সাহিত্য কি, কোনটাকে আমরা আদিবাসী সাহিত্য বলব। বরেন্দ্রবাবু যেটা বলছেন এটা আংশিক সত্য, কারণ এটা তার নিজস্ব চিন্তাভাবনার সঙ্গে এবং জাতিগত ভাষা চিন্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমার আরেকটা বিষয় মনে হয় যে সেখানে যদি আমরা আনতে চাই যে আদিবাসীদের নিয়ে যারা সৎভাবে ভাবেন এবং তাদের জীবনটাকে বুঝতে চেষ্টা করেন এবং এটা কমিউনিকেটিভ একটা ব্যবস্থা যারা তৈরি করতে চাচ্ছেন, এটা যে ভাষায় হোক, আপাতত আমি বাঙালি, বাংলা ভাষা আমার, আমি যখন আদিবাসীদের নিয়ে কাজ করি আদিবাসী বিষয়গুলো তো আমি এক প্রকার অনুবাদ করছি, অনেক সময় তাদের ভাবনা চিন্তাও আমি অনুবাদ করছি, আবার অনেক সময় আমার চিন্তা ভাবনার সঙ্গে তাদের ভাবনা চিন্তার যে জায়গাগুলিতে সাযুজ্য আছে আমি সেটাকে ফোকাস করছি। আমি মানে যে কেউ, আমি জাস্ট উদাহরণ হিসেবে একজন বলছি, সেটা একজন ইংরেজ হতে পারেন, সেটা একজন ফরাসি হতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করছি যে একটা কমিউনিকেশন গড়ে তোলার জন্য, এবং মানুষের যে ভাষার ভিতর দিয়ে যে সীমাবদ্ধতা সেটা আরেকটি ভাষার মাধ্যমে সেটাকে আমি যে বৃহত্তর সমাজে তুলে আনছি, এতে করে যে যদি আসলে আজকে আমাদের নেটের অবস্থা খুবই আদিবাসী খারাপ। সাহিত্য দুটো যে কোনো ভাষায়, সেটাও আদিবাসী সাহিত্য। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতেছি। কিছু, কিছু প্রবলেম বলবো? হচ্ছিল কিন্তু আবার শুনতেছি। আচ্ছা হ্যাঁ, বলেন। এখন আবার আসছে। আচ্ছা আচ্ছা তো যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, চিনুয়া অ্যাচেবে, তিনি আফ্রিকান যে সমাজের, সম্ভবত তার ভাষাটা সোয়াহিলি, তো তিনি
সারা জীবন কিন্তু সাহিত্যটা করলেন ইংরেজি ভাষায়। আমরা খুব দর্শকদের ক্ষমা চাচ্ছি। আমরা নেটের কারণে বারবার আ এবং হাফিজ ভাইয়ের নেটের কারণে একটু প্রবলেম হচ্ছে। একটু ধৈর্য ধরে শুনবেন। উনি যেটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের শুধু না মানে পৃথিবীতে আদিবাসী সাহিত্য বলে একটা আলাদা একটা সাহিত্য চিন্তা আছে। তো আদিবাসী সাহিত্য যেকোনো ভাষায় হতে পারে এবং যেকোনো ভাষার লেখক বা সাহিত্যিকের মাধ্যমেও হতে পারেন। কিন্তু বিষয়টা হবে আদিবাসীদের নিয়ে এবং সৎ এবং আ মনন থেকে বা আমরা বলি যে চেতনা থেকেই চলে আসতে হবে প্রসঙ্গটা। তো এখানে যে আদিবাসী সাহিত্য রচনা করতে গেলে যে আদিবাসীদের মধ্য থেকেই করতে হবে সেটা না। হ্যাঁ, হাফিজ ভাই বলেন। আমি কিছুটা শোনা যাচ্ছে তো আমি জাস্ট আমি কন্টিনিউ করতেছি আপনার কথাগুলাই। আমি হয়তো ইকো বা প্রতিধ্বনিত করতে চাচ্ছি আরকি। হ্যাঁ, আপনি বলেন যখনই আপনার কণ্ঠ বা আপনার নেটটা ভালো হবে তখনই আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আবার উনার নেট চলে গেলেন। তো বরেন্দ্রদার কাছে যাওয়ার আগে আমি একটু অর্পাদির কাছে যাই। আ আপনার চিন্তা কি? আসলে আদিবাসী সাহিত্য বা আদিবাসীদের লেখা না। আমি এখানে আদিবাসীদের লেখা আমি বলতে চাচ্ছি না আমি কোনোভাবেই বা আদিবাসী সাহিত্য বলেই কি আসলে একটা টার্ম বা আমি নিজে থেকেই আমি একটু কি বলবো? আ কিছুটা শঙ্কিত এবং কিছুটা আশঙ্কাও আছে ওইটাকে কয়েন করা কিনা। কিন্তু আমি আপাতত আমরা যে অনুষ্ঠান করছি ওইখানে আদিবাসী সাহিত্য বলছে একটা আমব্রেলা টার্ম হিসাবে। আমি মনে করি ত্রিপুরাদের বা ককবরক ভাষায় লিখিত সাহিত্য হবে ককবরকদের সাহিত্য, আমাদের মণিপুরীদের সাহিত্য বা মণিপুরী ভাষায় লেখা হবে এটা মণিপুরীদের সাহিত্য। ঠিক তেমনি কুরুক ভাষার লেখা সাহিত্য হবে কুরুক সাহিত্য বা হ্যাঁ, সাদ্রি ভাষার বা সাঁওতালি ভাষার সাহিত্য। কিন্তু এককভাবে বাংলাদেশের যে অপরাপর বাংলা বাদে যে অপরাপর যে সাহিত্যকে আমরা বোঝানোর জন্য আমরা জাস্ট আমব্রেলা টার্ম হিসাবে আদিবাসী সাহিত্য বা আদিবাসীদের সাহিত্য আমরা মিন করছি। কিন্তু আমরা কখনোই আমরা বলি না যে এখনো আমি আগামীতে কি হবে জানি না। এখন পর্যন্ত আমরা বলতে চাচ্ছি না। এবার আপনার কাছে আছি অর্পা কুজুর। ধন্যবাদ। ধন্যবাদ প্রমোদদা। মানে এটা খুবই ভালো লাগছিল। আমি আ আ প্রাবন্ধিক হাফিজ রশিদ খানের আলোচনাটা শুনছিলাম, সে সাথে আপনারটাও। আ এইটা ঠিক যে আদিবাসী সাহিত্য এটা আমি মনে করি অনেক একটা বড় ব্যাপার। তো এখন আমরা যেভাবে কাজগুলো করছি যে আমার ধারণা আমার এখন মনে হয় যে এই যে ২১শে বইমেলা বা অন্যান্য আ মেলাগুলো হয়, যেমন কিছুদিন আগে ২১শে বইমেলার সাথে, সাথে এখানে কিন্তু গারোদের আমাদের ঢাকায় এই আ ইসে জায়গাটার নাম কি ভুলে গেলাম। যাই হোক ঢাকায় তারা কিন্তু একটা বই মেলা করেছে। নিজেদের গারোরা করেছে এবং বিভিন্ন লেখকরা এসেছে। তো আমরা বিভিন্নভাবে কাজ করছি বিভিন্ন, যেমন চাকমারা এখন তাদের অনেক ধরনের ইয়ে আছে, তাদের ভালো ভালো কবিতা আছে, ভালো ভালো গান আছে, ভালো ভালো অনেক কিছু আছে, নাটক আছে এবং তারা ছোট ছোট ইউটিউবে তারা ছাড়ে, এটাও আমি মাঝে মধ্যে দেখি। তো ভালো লাগে। আমরা কিন্তু সাহিত্যটাকে বিভিন্নভাবে চর্চাই করছি বিভিন্ন তাদের কমিউনিটিতে, বিভিন্ন তাদের সম্প্রদায়ের মধ্যে। তো এখন আদিবাসী সাহিত্যটা হচ্ছে আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আদিবাসী সাহিত্য। হাফিজ ভাই কি চলে এসছেন? না, না আপনি বলতে থাকেন। আদিবাসী সাহিত্য যদি উনার আমরা কানেকশন একটু প্রবলেম আছে তো বলতে থাকেন। আমি যোগ করব আদিবাসী বলেন। আচ্ছা, অর্পাদি বলেন। আদিবাসী সাহিত্য যদি আমরা বলি তাহলে হচ্ছে হ্যাঁ, আদিবাসী সাহিত্য যদি আমরা বলি তাহলে অবশ্যই মানে কি বলবো যে প্রত্যেকটা কমিউনিটিকে আমাদের বিশেষভাবে জানা একটা দরকার আছে, কারণ সাহিত্য তো জীবনবোধ থেকেই আসা, সংস্কৃতি মানেই তো জীবনবোধ। আমি কেমন খাই, আমি কেমন থাকি, কেমন পড়ি, এই সমাজ কেমন চিন্তা করে, এই সমাজের মূল্যবোধ কিরকম, সবকিছু মিলেই তো একটা মানুষের জীবনবোধ। সেখান থেকেই তো সাহিত্য রসের সৃষ্টি হয়, সেই আচার আচরণ থেকেই তো মানুষের সাহিত্য রসের সৃষ্টি হয়। তাহলে এই সাহিত্যগুলো
আমার মনে হয় অবশ্যই আলাদা তো একটা থাকবেই, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে তো আলাদা একটা গুরুত্ব থাকবেই। সে সাথে যখন আমরা আদিবাসী সাহিত্য বলবো, তখন আমি মনে করি এটা নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতির এটা তুলে, এবং এটাকে কিভাবে একটা ছাতার নিচে আনা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটার জন্য একটা আমাদের শুধু আমাদের ব্যক্তি উদ্যোগ না, বা এই যে ছোট ছোট উদ্যোগ না, এটা জি আসলে আছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার? ধরেন আদিবাসী বাংলা সাহিত্যের সংজ্ঞা কি, এটা নিশ্চয়ই আমরা যখন বাংলা একাডেমির খুঁজি তখন সেটা পাবো। তো ঠিক একইভাবে ইংরেজি সাহিত্যের সংজ্ঞা কি, সেরকম আমরা পাবো। আদিবাসী সাহিত্য কিভাবে হবে? এখন আমি যদি একটা চিন্তা বলি, আপনি যদি একটা চিন্তা বলেন, ঠিক আছে, কিন্তু এটার সঙ্গে গবেষণার একটা সমন্বয় হওয়া দরকার এক। তবে আমি মনে করি প্রত্যেকটা বিষয়গুলোর, প্রত্যেকটা সমাজের মূল্যবোধগুলো আছে, চিন্তা চেতনা আছে, তাদের যে ভালো লাগা মন্দ লাগাগুলো আছে, এই যে জীবনযাপনের যে রসবোধগুলো আছে, তারপর সম্পর্কের যে রসবোধগুলো আছে, এগুলা সাহিত্যের মাধ্যমে তুলে আনা, এটা প্রত্যেকটা গোত্রের আলাদা আলাদা ভাবেই একটা গবেষণা করে আনা দরকার। কেন আমি বলবো, আর ভাষা তো বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, ভাষার একটা জীবন আছে, এটা আমরা সবাই বুঝি। আমরা নিজের ভাষা দিয়ে চিন্তা করি, সেরকম কাজ করি, এবং সেভাবে হয়, নতুন করে একটা দিন তৈরি হয় নতুন চিন্তা দিয়ে। তাহলে আমি মনে করি সবসময় ভাষার একটা জীবন আছে, কারণ নতুন চিন্তা তৈরি করতে পারে। এখন আমার, বিশ্বাস করবেন, আমি খুবই চিন্তার মধ্যে আছি, খুবই টেনশনের মধ্যে আছে। আমি একটা উরাও মেয়ে, আমার একটা সুন্দর সংস্কৃতি আছে, সুন্দর একটা জীবনবোধ আছে। জানেন, ভাষাটা হারায় যাচ্ছে। এই উরাও কথাটা এখন কেউ বলে না। উরাও ছেলেমেয়েরা বাংলা দিয়ে কথা বলে, বা ইংলিশ দিয়ে কথা বলে, বা অন্য দিয়ে কথা বলে। তো এই যে উরাও ভাষাটা হারিয়ে যাওয়া, এটা সাহিত্য তো হারিয়ে যাবে, সেখানকার অনেক সুন্দর সুন্দর মূল্যবোধগুলো হারিয়ে যাবে। জানেন, আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট দিই, মানে ইনফরমেশন দিই, সেটা হচ্ছে কুজুর, অর্পা কুজুর। আমার কিন্তু গোত্রের নাম হচ্ছে কুজুর, বা টাইটেল হচ্ছে কুজুর। কুজুর হচ্ছে একটা লতা জাতীয় গাছ। হ্যাঁ, এটা অনেকেই জানে না। কুজুর মানে হচ্ছে একটা লতা জাতীয় গাছ, সুন্দর পান পাতা মতন লতা, সেটা গাছের উপরে উঠে যায়, সেটাকে কুজুর বলে। আমাদের উরাওদের ধর্মটাই হচ্ছে প্রকৃতি পূজারী, কারাম। এটা গাছকে পূজা করে, গাছকে পূজা করে। আপনি চিন্তা করেন, গাছকে পূজা করে, গাছের পূজা মানুষের ধর্ম হতে পারে? এখন তো ক্লাইমেট চেঞ্জের যুগে পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে একটা সমাজের মধ্যে গাছ পূজা একটা ধর্ম। এবং প্রত্যেকটা আমাদের যে টোটেমগুলো বিভক্ত করা আছে, এই ভাগ করা আছে, সেখানে হচ্ছে যে আমাদের প্রকৃতির নামে নাম, যেমন কুজুর লতা জাতীয় গাছ, মিঞ্জি মানে মাছ, লাকড়া মানে বাঘ, তিরকি মানে হচ্ছে গিয়ে পাখি, এরকম হচ্ছে মানে সুন্দর করে সুন্দর সুন্দর নাম আছে উরাও প্রকৃতির নিয়ে। এই কথাগুলো এখন কে বলবে? ঠিক আছে, আমি অর্পা, আমি একটু লেখাপড়া শিখেছি, আমি একটু সচেতন, তো হচ্ছে এই সাহিত্যটাই এটা সংজ্ঞা দিয়ে কে সামনে নিয়ে আসবে? এখন হাফিজ রশিদ স্যার আছেন এখানে, উনি একটা কাজ করছেন, কিন্তু তার মতন তারও মানুষ হওয়া দরকার। এবং আমি মনে করি এই যে প্রমোদ দা উদ্যোগটা নিয়েছেন, এরকম উদ্যোগ আরো আনা দরকার। আপনি জানেন, বিশ্বাস করবেন না, আমাদের সমাজে আমি বলি উরাওদের কোনো একক নাচ নেই। তাহলে কমিউনিটি লাইফটা দেখেন, কিভাবে সমন্বিত একটা জীবন। কেউ যখন নাচে তখন একা নাচে না, যখন আনন্দ করে তখন একা আনন্দ করে না, আসো তুমিও নাচো। যখন আমাদের ঢোল বাজে তখন আমরা সবাই মিলে নাচি। এবং সত্যি কথা বলতে কি, এই নাচের মধ্যে মানে এত বেশি বিষয়গুলো আছে যে, মানে ভালো মানুষের যে কি বলবো, সংস্পর্শের বা সঙ্গে একসঙ্গে নাচার, এখানে কাউকে কেউ খারাপ মনে করি না আমরা। তা আমি বলছি, আদিবাসী উরাওদের মধ্যে কি তাদের নেই, মানে একক নৃত্য নেই? না, একক নৃত্য নেই। তাহলে চিন্তা করেন আপনি, এটা নিশ্চয়ই জীবনবোধ থেকে আসছে, সমাজের চিন্তা চেতনা থেকে আসছে। তাহলে এই যে কমিউনিটি লাইফটা, এরকম অনেক ছোট ছোট উদাহরণ দেওয়া যায়। এই উদাহরণ সঞ্জীব দা আছেন, সঞ্জীব দা বলেন যে আমরা গবেষণা করে দেখেছি আমাদের গারো সমাজের মধ্যে যে ধর্ষণ শব্দ নাই। তাহলে চিন্তা করতে পারেন এই সমাজের মূল্যবোধটা কত উন্নত, তাদের মধ্যে ধর্ষণ শব্দটা নাই। তার মানে এই ঘটনা ঘটেই নাই।
তাহলে আমি বলি আমাদের উরাও ছেলেমেয়েরা যখন আমরা একসঙ্গে ঢোল বাজায় নাচি, আমরা কেউ কাউকে স্পর্শে, আমরা সারা রাত আমরা হচ্ছে এটা হচ্ছে লোকাল ওয়াইন খাই, ট্রেডিশনাল। তো আমরা খেয়ে নাচি কিন্তু কেউ কাউকে স্পর্শ করে কখনো মনে করেনি যে এটা আমার খারাপ স্পর্শ। এই যে সামাজিক একটা সুন্দর মূল্যবোধ গুলো আছে, এটা তো অন্যদের জানা দরকার এবং সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যদি সাহিত্য সৃষ্টি না হয়, আপনি কিভাবে, আমরা হচ্ছে রবীন্দ্রনাথের গল্প পড়ে আমরা সমাজকে দেখেছি, আমরা বলি যে যদি আমাদের সমাজ ব্যবস্থাকে যদি চিন্তা করতে হয়, অবশ্যই আপনাকে রবীন্দ্রনাথের বই পড়তে হবে, অবশ্যই আপনাকে বঙ্কিমচন্দ্রের এই জানতে হবে, অবশ্যই আপনাকে শরৎচন্দ্রের সাহিত্যগুলা পড়তে হবে। তাহলে এখানকার সমাজ ব্যবস্থা কেমন ছিল আপনি জানবেন, তাহলে এখানকার জীবনযাপন কেমন ছিল সেটা জানবেন। তাহলে আমরা সেখানকার তাদের বই পড়ে সেই চিন্তাগুলো নিই এবং আমরা সেখানে সুন্দর একটা মূল্যবোধ ধারণ করি। তাহলে আমাদের সমাজের মধ্যে বাঙালি সমাজের পাশাপাশি আরেকটা সুন্দর সমাজ আছে, উন্নত সমাজ, মূল্যবোধ আছে, সেখান থেকে যেটা একটা সুন্দর সংস্কৃতি আছে, সেখান থেকে অনেক শিক্ষা আছে। তাহলে সেখান থেকে সাহিত্য তৈরি হইতে পারে এবং সেখান থেকে আমরা সবাই সমৃদ্ধ হতে পারি। তো আমি মনে করি যে আমাদের যোগাযোগটা বাড়ানো এবং সাহিত্যের আসলে দাদা বলছিলেন যে সাহিত্যটা আমরা কেন বলবো, কেন এটা আপনি কি করেন, আমি অন্য বিষয়েও যোগ করেছি। আমি মনে করি সব মিলেই সাহিত্য, এবং আমাদের এটা যথেষ্ট গবেষণা হওয়া দরকার। আমাদের যে ভাষা ইনস্টিটিউট আছে, আমি মনে করি এখানে যথেষ্ট কাজ হচ্ছে না। আমি সচেতন একজন নাগরিক হিসাবে বলবো যে এখানে যথেষ্ট ভালো কাজ হতে হবে না, এবং ঠিক আছে ইনস্টিটিউশন অর্পাতি, আছে। ওটা নিয়ে হ্যাঁ, ওটা নিয়ে আমাদের অনেক কিছু করার আছে। কিন্তু আপনি একটা ভালো একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন বা প্রসঙ্গ তুলে এনেছেন যে আমাদের সাহিত্যের মাধ্যমে এই যে বাংলা সাহিত্যের আমরা সাহিত্য কেন পড়ি, ওখানে কিছুটা চলে আসছে যে বাংলা সাহিত্যের বিভিন্ন এই যে আমরা পাঠ্যসূচি হিসাবেই পড়ি, মানে বই পড়তে মানে অনেকে তো অভ্যস্ত না বা অনেকে হয়তো পড়তে চায় না। কিন্তু যেহেতু আমার পরীক্ষা পাসের জন্য হোক বা চাকরির জন্য হোক যখন পড়তে হয়, মা একটা মানবিক বিদ্যা হিসাবে, তখন কিন্তু আপনার ওটা চলে আসে। কিন্তু ওই ঠিক তেমনি আমাদের আদিবাসীদেরকে বা আমাদের যে বাংলাদেশের যে অপরাপর যে জাতিগোষ্ঠীকে জানতে হলেই আমাদের সাহিত্যের মাধ্যমে যদি জানা যায়, তাহলে পুরোপুরি একটা জীবনবোধ বা একটা মননগত পরিবর্তন আসবে। এটা একটা ভালো একটা দিক। তো এবার আমি একটু বরেন্দ্রদার কাছে যাই। আমি হাফিজ ভাইয়ের কাছে যাওয়ার আগে বরেন্দ্রদার কাছে আমি জাস্ট আ ২ মিনিট, মানে খুব বেশি সময় নেবেন না। কারণ আমরা অনেক সময় গড়াচ্ছি। আর বিষয়টা খুব কি বলবো? টাচি বিষয় না। একদম আপনি খুব টাচি বিষয় কিচ্ছু মনে করার কোনো কারণ নেই। আমরা জাস্ট মানে কিছু প্রশ্ন উত্থাপন করছি এবং আমরা সবাইকে একটু চিন্তা করতে বলছি এবং একটু চিন্তা উস্কিয়ে দিচ্ছি। এখানে কোনো রাজনীতি নেই। আদিবাসী নিয়ে কোনো ধরনের কি নিয়ে যেতে চাচ্ছি না বা আমরা এখানে কি বলবো? সংজ্ঞায়িত বা চিহ্নায়িতও কি না। আমরা জাস্ট একটা প্রশ্ন তুলছি যে আমরা আসলে আমাদের সাহিত্যটাকে আমরা কিভাবে কি বলবো? মানে এককভাবে না হোক, আমরা যেটা বলি আরকি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিভাবে তুলে আনতে চাই। তো যাই হোক বরেন্দ্রদা, আপনার প্রসঙ্গটা একটু নিয়ে আসেন। খুব সংক্ষিপ্তকারে একটু জাস্ট যোগ করে তারপরে আমরা হাফিজ ভাইয়ের কাছে যাব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা আবারও। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আদিবাসী সাহিত্য কেন প্রয়োজন, এটা অর্পা দিদি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো তার পাশাপাশি আমি কিছু যোগ করতে চাই। আমরা জানি যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, সমাজের আয়না। তো আমরা যদি সমাজটাকে চিনতে চাই, জাতিটাকে চিনতে চাই, বাংলাদেশে যে বহুভাষিক, বহু সংস্কৃতির, বহু বর্ণের, বহু জাতির যে বৈচিত্র্যময় বাংলাদেশ, এই বাংলাদেশকে জানতে হলে, এই বৈচিত্র্যকে জানতে হলে এটা শুধুমাত্র বাংলা সাহিত্য দিয়ে সম্ভব না। এজন্য আদিবাসী সাহিত্য এটাও প্রয়োজন। তো আদিবাসীদের জন্য তো আরো বেশি প্রয়োজন, কারণ হচ্ছে এই সাহিত্যের মাধ্যমেই তাদের তাদের ভাষাকে রক্ষা করা যাবে, তাদের ভাষার সমৃদ্ধি আনয়ন করা যাবে, তাদের জীবনের যে সংগ্রাম, তাদের জীবনের যে স্বপ্ন, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে দুর্দশা, তাদের যে সমস্যা, এই সমস্যাগুলো তো সাহিত্যের মাধ্যমে তুলে ধরতে হবে। তো সেই কারণে সাহিত্য চর্চাটা প্রয়োজন। কিন্তু কথা হচ্ছে গিয়ে এখন আদিবাসীদের মধ্যে সাহিত্য চর্চা কম কেন, এরকম একটা প্রশ্ন ছিল দাদার। মানে এটা আশানুরূপ নয়, আশানুরূপ নয়। আমরা এটা বলবো যে একদিকে হচ্ছে মানে রাষ্ট্রীয় নীতির একটা প্রশ্ন। আমরা জানি যে স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময় যে ভাষাগত যে নীতিগুলো নেওয়া হয়েছিল, ওকে, আমরা মানে এই যে সর্বস্তরে বাংলা চালু করো, সর্বস্তরে বাংলা চালু করো, এরকম একটা আইন করেছিল এরশাদ সাহেব।
তো এর বাইরে আর অন্য কোনো ভাষা কোথাও চলবে না। তো যার কারণে এক সময় দেখা গেছে যে যে মানে ত্রিপুরা ভাষা, চাকমা ভাষা বা মারমা ভাষায় যে লিখবে, এই লিখতেই ভয় পাইতো লোকজন। ওকে, সো এটা একটা স্টেট হেজেমনি আমরা বলবো, যেটা এখন হয়তো নাই। এখন সরকার সরকার মোর ইনক্লুসিভ, মোর মানে ডাইভার্সিটি লিনিয়াল পলিসি গুলো নিয়ে, ইনক্লুসিভ পলিসি নিয়ে এখন সরকার এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখনো মানে পৃষ্ঠপোষকতার অভাব, ফান্ডিং এর অভাব, প্রকাশনার অভাব, ইভেন প্রকাশ হওয়ার পরে যে মার্কেটিং এর যে চেইন, এগুলো নাই। তো যার কারণে আমাদের আদিবাসী লেখকরা নিশক মানে শখের বসে বা দায়িত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে সাহিত্য চর্চা করে থাকেন, কিন্তু এখানে তাদের যে পরিমাণ সময়, যে পরিমাণ ইনভেস্টমেন্ট, যে পরিমাণ শ্রম দিতে হয়, এই শ্রমের মানে যে ম্যাটেরিয়ালিস্টিক যে বেনিফিট, সে বেনিফিট আমরা যারা আদিবাসী লেখকরা আছি, আমরা সেটা কখনো দেখি না। ওকে, বই বিক্রি করে যে 2টা পয়সা পাওয়া যাইতে পারে, এটা আমরা দেখি না। ওকে, তো তাহলে মানে অলাভজনক একটা খাতে জাস্ট ভালোবাসার খাতিরে মানে কতদিন এবং কতটুকু আপনি আত্মনিয়োগ করতে পারবেন, সেই প্রশ্নটা মানে থেকে যায় আর কি। তো এসব কারণে মানে সাহিত্যের ক্ষেত্রে আদিবাসীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। তো আমি এই জন্য বলবো, এখানে সরকারের দায়িত্ব রয়েছে, বৃহত্তর সোসাইটির দায়িত্ব রয়েছে এক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়ার। তো আমরা শুনেছি আগামী দশক জাতিসংঘ যে আদিবাসী ভাষা এবং সাহিত্য, এটাকে থিম করে পরবর্তী দশকটা ঘোষণা করতে যাচ্ছেন। তো এরই প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের আসলে এই পৃষ্ঠপোষকতা, আমাদের ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে আমাদের পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সে পৃষ্ঠপোষকতা, সে সহযোগিতা এবং এই সমর্থনগুলো আমরা সরকারের কাছ থেকে চাই, বৃহত্তর জাতিগোষ্ঠীর কাছ থেকে আমরা সেটা আশা করি। না হলে আমরা শুধুমাত্র নিজের চেষ্টায় আমাদের ভাষা সংস্কৃতিকে বেশি দূর আমরা এগিয়ে নিতে পারবো না, আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যে রিপোর্টটা দেখেছি, সেখানে দেখেছি যে বাংলাদেশে প্রায় 5টা ল্যাঙ্গুয়েজ এটা বিপন্ন ভাষা অলরেডি, এবং আরো 7টা ল্যাঙ্গুয়েজ এটা ঝুঁকিপূর্ণ ভাষা হিসেবে গণ্য হয়ে গেছে। এই 7টা ঝুঁকিপূর্ণ ভাষার মধ্যে ত্রিপুরাদের ভাষা ককবরক বা ত্রিপুরা ভাষা এটাও রয়েছে। আমরা অলরেডি টেলিভিশন রিপোর্টে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ত্রিপুরারা অলরেডি মানে নিজস্ব ভাষা এটা ভুলে যাচ্ছে। এবং আমরা যারা ভুলি নাই আমাদের মধ্যেও কিন্তু যে কোড মিক্সিং এটা কিন্তু হিউজ পরিমাণে মানে ঢুকে গেছে। আমার স্মরণে আছে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছিলেন, বরেন্দ্র, এই যে লোকজন যে ত্রিপুরা ভাষায় মানে লেকচার দিচ্ছে, আমি তো প্রায় 85% বুঝতেছি। তার মানে আমাদের ভাষার মধ্যে 85% কোড মিক্সিং অলরেডি হয়ে গেছে। ওকে, এই কোড মিক্সিং এটা কিন্তু কোড সুইচিং এর পূর্ব লক্ষণ। আমরা যে ভাষা হারিয়ে ফেলবো, আজকে পৃথিবীতে প্রতিনিয়ত বিভিন্ন ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। এই ভাষা হারিয়ে যাওয়ার সাথে সাথে একটা জ্ঞানও হারিয়ে যাচ্ছে। তো আমাদের এই জ্ঞানকে রক্ষা করতে হলে, ভাষাকে রক্ষা করতে হলে আমাদের এই পৃষ্ঠপোষকতা গুলো মানে থাকতে হবে, দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে আবারও। ধন্যবাদ বরেন্দ্রদা, আপনি একটা কি বলবো, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বা আমরা বলি যে বিপন্ন ভাষা বা মৃতপ্রায় ভাষা বা ইনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ, ওটা নিয়ে কিন্তু পৃথিবীতে খুব শোরগোল। বাংলাদেশে হয়তো এই ঢেউটা এখনো ঠিক যারা সচেতন তারা হয়তো জানেন, কিন্তু বাংলাদেশেও কিন্তু অনেক ভাষা মৃতপ্রায়, বিপন্ন, কোনো ভাষা এখনই মৃত। তো যাই হোক, ওইটা নিয়ে আরেকবার আমরা আলাপ করব, কিন্তু আজকে আমরা একটু এই প্রসঙ্গে যাওয়ার আগে, ভাষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গে যাওয়ার আগে হাফিজ ভাইয়ের কাছে যাব আমরা, যে প্রসঙ্গগুলো আসছে যে আমাদের সাহিত্যে বিশেষ করে অর্পাদিও বললেন, আমাদের বরেন্দ্রদাও বললেন
যে সাহিত্যের মাধ্যমে যে জীবনকে জানা, আমরা তো জেনে আসছি সেটা পাশ্চাত্য সাহিত্যের মাধ্যমেই আমরা কিছুটা আমেরিকা বলি বা ইউরোপকে আমরা কিছুটা জানতে পারি। সেটা সমারসেট মম হোক অথবা আমাদের শেক্সপিয়ারের কারণে হোক, যেকোনো কারণে আমরা সাহিত্যের মাধ্যমে জানি। কারণ আমরা তো রিপোর্ট পড়ে ঘটনাটা জানার চেষ্টা করি। কিন্তু জীবনবোধ বা তাদের ওই মননগত যদি জানতে চাই বা তার ভিতরে যদি ঢুকতে চাই, ওইখানকার প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য, তারপরে হলো সংস্কৃতি সবকিছুকে জানতে গেলেই আমাদের প্রবন্ধ বা রিপোর্টিং এর মাধ্যমে হয় না, জানতে হয় আমাদের সাহিত্যের মাধ্যমে। এক্ষেত্রে বাংলাদেশের আদিবাসীদেরকে জানতে হলে যে সাহিত্যের যে ভূমিকা, এই সাহিত্যের ভূমিকাটা কিন্তু আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে যে বরেন্দ্র দাও যেটা বলছেন, অর্পাদেও যেটা বলছেন, আ কি থেকে তো নেই আমাদের রাষ্ট্রীয়ভাবে বা আমাদের সরকারের মাধ্যমে তো এর কোনো মানে কি বলবো? হ্যাঁ, ভাষা রক্ষার জন্য তেমন কিছু না। ওই সংস্কৃতি রক্ষার জন্য ওইটা নিয়ে সেদিন অনেকেই অনেক কিছু বলেছেন। আপনারা হয়তো শুনেছেন যে আমাদের যে উষায় আগে যেটা উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, ওইটা নিয়ে অনেক কথা আছে। তো এখানে কিছু আ আ পুতুল তারপরে কয়েকটা জিনিসপত্র রেখে দিই এবং মাঝে মধ্যে নাচ গান করাই। দ্যাটস ইট। হ্যাঁ? তো এই ধরনের কোনো সমাবেশ বা মানে একেবারে সেমিনার বা সিম্পোজিয়াম বা বই প্রকাশ ওই ধরনের খুব একটা intellectual যেটা বলি বা এটাকে জানার ওইটা খুব একটা আমি দেখি না। সেটা আমি সিলেটেও দেখি না, চিটাগাংও দেখিনি। আমি উত্তরবঙ্গেও আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি ওরাওদের সাথেও কাজ করেছি, সাঁওতালদের সাথে কাজ করেছি। আমার ওই যদিও খুব কম সময় তারপরে অভিজ্ঞতা আছে। এবার আমরা হাফিজ ভাইয়ের কাছে যাবো। আপনার যদি কিনা আপনার নেট যদি ভালো থাকেন, আমরা একটু ওই যে আ সাহিত্য প্রসঙ্গে চলে আসি যে কেন দরকার আমাদের আদিবাসী সাহিত্য চর্চাটা এবং আপনি সারা জীবন ধরে এটা এই যে ধারণ করা বা জীবন মেলাবার ওইটা করতে গিয়ে আপনার যে অভিজ্ঞতা বা যেখানে আপনি obstacle যেখানে বাধা মানে কি হয়েছে তারপরেও যে বাধাগুলো ডিঙিয়ে কিভাবে কাজ করেছেন বা কেন প্রয়োজন, এর গুরুত্বপূর্ণ কি? আমরা সাহিত্য, আদিবাসী সাহিত্য আমরা জানি। হ্যাঁ, সেটা বাঙালি লিখুক বা সবাই লিখুক ওইটা নিয়ে আমরা আরো তুলবো। কিন্তু আমরা এবার একটু সাহিত্যের প্রসঙ্গটা চলে আসি। যে আদিবাসী সাহিত্য বা অপর ভাষার যে সাহিত্য, বাংলাদেশের যে অন্য ভাষার যে সাহিত্যগুলা আছে বা আদিবাসীদের নিয়ে যে সাহিত্যগুলো আছে, আমরা জানি যে আছে। নাই বলব না, অবশ্যই আছে সেটার সংখ্যায় কম হোক কিন্তু আছে। কিন্তু ওইটাকেই বা জানার দরকারটা কেন? বা অনেকে ওইটাকে খুব নিষ্প্রিয়ভাবে নেই। ল্যাটিন আমেরিকা নিয়ে আমরা কথা বলি, ভারতের সাহিত্য নিয়ে কথা বলি, হ্যাঁ? তারপরে অ্যারাবিয়ান সাহিত্য নিয়ে কথা বলি, আফ্রিকান সাহিত্য নিয়ে কথা বলি। কিন্তু আদিবাসী সাহিত্য বা বাংলাদেশের যে অপরাপর যে অন্য ভাষার সাহিত্য নিয়ে কিন্তু খুব কম লোকই কথা বলে। এর কারণটা একটু বলবেন? আর আসলে দরকারটা কেন? বা আমরা কেন সাহিত্য চর্চা করব? আদিবাসীরা কেন সাহিত্য চর্চা করব? ওইটা নিয়ে আমরা একটু চলে আসি হাফিজ ভাইয়ের কাছে। ধন্যবাদ হাফিজ ভাই। হ্যাঁ, ধন্যবাদ প্রমোদ। বিষয়টা অনেক ব্যাপক আলোচনার অবকাশ রাখে অবশ্য, তবে আমাদের তো অতটা সময় নেই। আর আমিও যে এই বিষয়ে খুব বিশিষ্ট একটা পণ্ডিত মানুষ তাও না, আমি সামান্য কবি মানুষ। আমার চেতনা এবং আমার যে জানার ইচ্ছেটাকে আমি প্রয়োগ করেছিলাম এবং সেখানে এখনো আছি। আদিবাসী জীবনধারা বা আদিবাসীদের ভাষা মাধ্যমে আমি আসলে জীবনকেই বুঝতে চাই, আমার জীবনটাকেই আমি হয়তো সম্প্রসারিত করতে চাই। রাষ্ট্র সমাজ হয়তো আমার কাছে কিছুই না, কারণ আমি এ পর্যন্ত যা করেছি সেখানে রাষ্ট্র কিংবা সমাজের কোনো অবদান নেই। কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত চেতনায় আমাকে আদিবাসী জীবন এবং সাহিত্য জানার জন্য নিয়ে গেছে। আমি কোনো পৃষ্ঠপোষকতা পাই নাই, আদিবাসীদের দিক থেকেও পাই নাই এবং এই আমাদের রাষ্ট্র বা সমাজ থেকেও কিন্তু পাই নাই। আমি আগেও একটু বলেছি যে বরঞ্চ আমি বক্র দৃষ্টির শিকার হয়েছি, বক্র সমালোচনার মুখোমুখি হয়েছি এবং সেটার সঠিক জবাবও কিন্তু আমি দিতে পারি নাই। তবে এই কথাটা আজকে আমি বিশ্বাস করি যে আদিবাসী ভাষাকে বাঁচাতে হবে। যদি এই ভাষা না বাঁচে তাহলে ওই যে বরেন্দ্রবাবু বললেন যে একটা জ্ঞান থেকে পৃথিবীর মানুষ বঞ্চিত হবে, একটা অস্তিত্বের সাড়া থেকে পৃথিবী বঞ্চিত হবে, সেটা আমি চাই না। সেই ভাষা আমার বোধগম্য না হলেও
আমি মনে করি যে সে ভাষা বেঁচে থাকতে হবে, এবং সে ভাষা বেঁচে থাকার জন্য রাষ্ট্র বা সমাজের চেয়ে বেশি অবদান এবং বেশি শ্রমটা দিতে হবে কিন্তু সেই জনগোষ্ঠীকেই। মণিপুরীরাই যদি মণিপুরী ভাষা রক্ষা না করে, চাকমারাই যদি তার ভাষাকে পরিচর্যা না করে, এবং ত্রিপুরারা যদি তার ভাষাটাকে সঠিক পরিচর্যা না করে, তাহলে এ ভাষা বাঁচার প্রশ্ন কিন্তু সেইভাবে আর আসছে না। এবং এই ভাষাটাকে যারা জানতে বুঝতে চায়, যেমন আমার মতো যারা, তাদেরকে তো একটু বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। সে বাড়তি পরিশ্রম করার জন্য মানুষ পৃথিবীতে হয়তো থেকে যাবে, হয়তো সংখ্যা কমে যাবে, কিন্তু মানুষগুলো এরকম মানুষ থাকবে আমি বিশ্বাস করি। কিন্তু আদিবাসী সাহিত্য বলতে আমরা যেটা বুঝতে চাই এবং যেটাকে আমরা শুধু আদিবাসীদের ভেতরে সীমাবদ্ধ না থেকে সেটা যেন আরো বৃহত্তর পরিসরে আসে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে অনুবাদ করতে হবে। সেই অনুবাদের জন্যও কিন্তু নিজেদের ভেতরে প্রধান এবং প্রথম প্রচেষ্টা থাকতে হবে। এটা কিন্তু না থাকলে আমাদের মতো রাষ্ট্র কিন্তু ওখানে এগিয়ে যেতে যেতে আরো 100 বছর লাগতে পারে। কিন্তু যদি আদিবাসীরা যদি সেটা এখন থেকে না করে, তাদের ভাষাটাকে তারা যদি নিজেরা রক্ষা না করে এবং সেটাকে অনুবাদের মাধ্যমে যদি সংশ্লিষ্ট রাষ্ট্রের জনপদে পৌঁছানোর ব্যবস্থা না করে, সেটা কিন্তু আদিবাসীদেরই সমস্যা হয়ে দাঁড়াবে। আমি মনে করি না যে আমাদের রাষ্ট্র এখনো সেই জায়গায় গেছে। আমাদের নাগরিক সমাজের কিছু অংশ এগিয়ে গেছে, যেমন আমি, হয়তো আরো 10 জন, এই মানুষগুলোকে হয়তো রাষ্ট্রও পছন্দ করে না। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোকে হয়তো আদিবাসীদের মধ্যেও কিছু মানুষ আছে আমি দেখেছি যে তারাও এটা পছন্দ করে না। তারা মনে করে এটা এক ধরনের ওই খাইয়া দাইয়া কাম নাই, এই ধরনের একটা অ্যাটিটিউড কিন্তু আমি দেখেছি। সুতরাং সমস্যা কিন্তু উভয় পক্ষের এবং আদিবাসীদের মধ্যে। আমি মনে করি যে আমি ওই যে বরেন্দ্রবাবু যেটা বললেন, যে আমি দেখেছি যে তারা চেষ্টা করছেন। যেমন মৃত্তিকা চাকমা একজন কবি, আমি তার লেখা, আমার কাছে উনি বই পাঠান, কিন্তু আমি ওই বইগুলো পড়ে আমি কাঁদি, আমি কান্না করি, কারণ এই ভাষা আমি এর ভেতরে বেশি প্রবেশ করতে পারছি না। ত্রিপুরা ভাষা তো প্রশ্নই ওঠে না, মণিপুরী ভাষা তো প্রশ্নই ওঠে না। বর্ণমালা এবং এই ভাষার যেহেতু বর্ণমালাই আমি বুঝি না, আমি পড়বো কি, আমি জানবো কি? কিন্তু আমার একটা সুবিধা যে আমি এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বাংলা ভাষার মানুষ। আমার ভাষাটা 18 কোটি মানুষের ভাষা। আমি যদি আদিবাসীদের নিয়ে নাও লিখি, আমি যদি আমার ভাষাতেও কবিতা লিখি, আমার দেশের জাতীয় ঘটনাবলী নিয়েই লিখি, তাহলেও কিন্তু আমার ভাষার মানুষ আমার সাহিত্য পড়বে, অন্তত আশা করা যায়। কিন্তু আদিবাসীদের সাহিত্য এদেশে 18 কোটি বাঙালি পড়বে কিভাবে? আমি চেষ্টা করছি যে এই ভাষা আমি না বুঝলেও এই ভাষার ভেতর দিয়ে যে জীবনের কথা বলা হচ্ছে, সেই জীবনটাকে যদি আমি আমার ভাষার মাধ্যমে যদি আমার জনপদে তুলে ধরতে পারি, আমি মনে করি সেখানে একটা সেতু বন্ধনের আবহ তৈরি হবে। অনেক বিভেদের কাদা কিন্তু মুছে যাবে, অন্তত কিছু মুছে যাবে। বড় কিছু হবে কিনা আমি জানি না, কিন্তু আমি নিজেই দেখেছি যে আমি নিজে যেটা চেষ্টা করেছি তার মাধ্যমে আমি একটা বলয় সৃষ্টি করতে পেরেছি। যারা আদিবাসীদের প্রতি সহানুভূতিশীল হয়েছে, তাদের ভাষা সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছে, তাদের সংস্কৃতির ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেছে। আমি ব্যক্তিগতভাবে একজন হাফিজ রশিদ খান অন্তত বলতে পারি যে আমি একটা ছোট্ট বলয় সৃষ্টি করতে পেরেছি যে আদিবাসীদের সাহিত্যটা আছে, তারা কবিতা লেখে, তারা উপন্যাস লেখে, কিন্তু সেই মেসেজটা তো জানাবার জন্য তো মানুষ লাগবে। আমি মনে করি সেই জায়গায় আমি একটু কাজ করেছি। আমি এটা কিছুই মনে করি না, এটা আমার সাহিত্য চর্চার একটা অংশ। এবং আমি মনে করি যে আদিবাসী ভাষায় সাহিত্য আদিবাসী ভাষাতেই হতে হবে। এবং আমরা যেটা লিখছি
আমি হাফিজ রশিদ খান যেটা লিখছি সেটা আদিবাসীদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আদিবাসীদেরকে তাদের ভাষায় লিখতে হবে, এটা যেমন সঠিক, আবার তাদের ভেতরে তো ভাষাটা আগেও ছিল, তাদের ভেতরে তো সাহিত্য আগেও ছিল, কিন্তু সেই ভাষা তো, সেই সাহিত্য তো আমাদের সমাজে এসে পৌঁছায় নাই। নানা কারণ থাকতে পারে, রাষ্ট্রের সমস্যা থাকতে পারে, সমাজের সমস্যা থাকতে পারে, অনগ্রসরতার বিষয় থাকতে পারে, কিন্তু ওই ভাষাটায় শুধু সাহিত্য চর্চা হলেই চলবে না। যেমন ধরুন আমাদের মৃত্তিকা বাবু তো চাকমা ভাষায় লিখে যাচ্ছে, এবং প্রতি বছর বা 2 বছর 3 বছর পরে তার কিন্তু কবিতা বইও বেরোচ্ছে, কিন্তু আমি জানি যে সেটা রাঙামাটি শহর এবং চাকমা সমাজে শুধু সীমাবদ্ধ। কিন্তু আমি একটু আগ্রহী বলে আমি কিন্তু তার খবর জানি, কিন্তু আমার ওই কথাটা আমি যখন আমাদের সমাজে তুলে ধরতে যাই তখন কিন্তু আমাকে বাংলা ভাষায় ওই বিষয়গুলো তুলে ধরতে হচ্ছে এবং তার কবিতা অনুবাদ করে দিতে হচ্ছে। আমি শিশির বাবুর একটা কবিতা অনুবাদ করে দিয়েছিলাম, এবং সেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেকেই সেটাতে প্রবেশ করতে পেরেছে, আবার চাকমা ভাষাটাও তুলে দিয়েছিলাম সঙ্গে, কিন্তু আমাকে তো ডাবল দায়িত্ব পালন করতে হচ্ছে, আমাকে তো দুদিকে কাজ করতে হচ্ছে। আমার ভাষাটা তো আমাকে তার তুলে আনতে হচ্ছে, আবার তাদের ভাষার প্রতি আমার সম্মানটাও রক্ষা করার জন্য আমাকে কিন্তু বাড়তি শ্রম দিতে হচ্ছে। আমি বুঝাতে পারছি কিনা জানি না, হ্যাঁ, আমাকে কিন্তু আমার মতো যারা আগ্রহী তাদের কিন্তু প্রচুর শ্রম যাচ্ছে, কেন? কোনো কিছু প্রাপ্তি নাই সেখানে। তো কাজে এই সমস্ত মানুষগুলোকে আপনাদের যদি বলেন যে তারা তাদের সাহিত্য করছে, তারা এখানে হেজিমনি করতে আসছে, হতে পারে, কিন্তু তাই বলে আমি যে চিনুয়া এচিবির কথাটা বলছিলাম সেটা শেষ করতে পারি নাই। চিনুয়া এচিবি তো সারা জীবন বাংলা ইংরেজিতে লিখলেন এবং তার সমাজের কথাই লিখলেন, তার ছোটকালের, তার বেড়ে ওঠার, তাদের সমাজে যে লোক প্রচলিত গল্প, সমস্ত কিছুই কিন্তু তিনি ইংরেজি ভাষাতেই তুলে ধরলেন, এবং সেটা বিশ্বের মানুষ জানলো, জেনে তারপর আফ্রিকান সমাজ সম্বন্ধে তাদের সহানুভূতি জাগলো বা এই সমাজটাকে জানার চেষ্টা হলো। চিনুয়া এচিবিকে যখন জিজ্ঞেস করা হলো আপনি ইংরেজি ভাষায় কেন লিখছেন, মানে যে আপনি তার সমাজেই তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি যে ইংরেজিতে কেন লিখছ, তো তিনি প্রশ্ন জবাব দিয়েছিলেন যে আমি এই ভাষাটার মাধ্যমেই সবচেয়ে সহজভাবে আমার সমাজটা আমি তুলে ধরতে পারছি, মানে ইংরেজি ভাষার মাধ্যমে। তো আমার মনে হয় যে বিষয়গুলো এইভাবে বহুমাত্রিকভাবে ভাববারও অবকাশ আছে। আবার কিভাবে আদিবাসীদের ভাষা সংরক্ষণ করা যাবে বা কিভাবে ডেভেলপ করা যাবে সেটাও ভাবতে হবে, এবং সেটা নিজস্বভাবে যেমন ভাবতে হবে, এবং সেটা প্রথমত এবং প্রধানত, তারপর রাষ্ট্র সমাজ এগুলো, মানে বাঙালি সমাজ বলেন, পার্শ্ববর্তী বৃহত্তর সমাজ বলেন, এগুলো কিন্তু পরবর্তী ঘটনা। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। আমি মনে করছি যে আমার কথাটা আমি বুঝাতে পেরেছি, হয়তো সেভাবে পারি নাই। আমি মনে হয় আপনারা আমাকে অন্তত কিছুটা বুঝতে পেরেছেন, তাহলেই আমি অন্তত খুশি হব। ধন্যবাদ। না হাফিজ ভাই, আপনি থাকেন, আমার একটা প্রশ্ন আছে। না, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমরা ওই জায়গায় আসতে চাচ্ছি যে বাংলাদেশের আদিবাসী বলি বা বৃহত্তর জনগোষ্ঠীর পাশাপাশি যে ভাষিক যে সংখ্যালঘু, সেটা সাঁওতালি ভাষিক হতে পারে বা ককবরক ভাষার লোকজন হতে পারে বা মণিপুরি হতে পারেন বা আমাদের আচিক ভাষার লোকজন হতে পারে, হ্যাঁ, মারমা। তো এই যে ভাষিক সংখ্যালঘু বা জাতিগত সংখ্যালঘুদের ভাষাগুলা নিয়ে, হ্যাঁ, আমরা চেষ্টা করব সংখ্যায় কম হলেও ওইটা একটা যেটা বরেন্দ্রদাও বা অর্পাদিও বলেছেন, যেটা আমাদের মধ্যে হলো অরেচার বা অরাল লিটারেচার বা মৌখিক সাহিত্যের, বা আমরা যেটা বলি লোক সংস্কৃতি বা লোকগান, গীতিনাট্য বা গীতিকাব্য, ওইটার প্রচুর আছে। ওইটাকে ধারণ করে আবার কবিতা লেখা বা ওইটাকে অনুবাদ করা, ওইটা অনেক কি বলবে স্কিলের ব্যাপার। আমি বলছি যে ইচ্ছা তো আছেই, ইচ্ছা থাকলে তো হয় না, ওইটার সাথে দক্ষতার দরকার আছে, সময়ের দরকার আছে, তারপরে অভিজ্ঞতা তো দরকার আছে, ওইটা হতে সময় লাগবে। কিন্তু সরকার বা আমাদের যে বৃহত্তর জনগোষ্ঠীর যারা মননশীল এবং সুধীমহল যদি একটু অ্যাপ্রিসিয়েটটা করতো, আমাদের মধ্যে এই যে নিজেদের মধ্যে যে চর্চা করার, এটা কিন্তু থেকে যেত, মানে হতো আরো ভালোভাবে, কিন্তু ওইটা হয়নি। না হওয়ার পেছনে, হ্যাঁ, অবশ্যই আমরা সরকারের দিকে না চেয়ে বা রাষ্ট্রের দিকে না চেয়ে নিজেদের মধ্যে তো করতেই হবে, কিন্তু নিজেদের মধ্যে করার জন্য এক ধরনের প্রণোদনা না হোক,
আমরা যাতে যেন ওই ফসল ফলানোর যে জমিটাকে যে কি বলবো একটু পানি দেওয়া বা ওইটা উর্বরতার জন্য একটু সার দেওয়া। হয়তো আমি জানি যে আমাদের শুষ্কতা আছে, আমাদের মধ্যে অনেক ধরনের কিন্তু মরুময় কিছুটা। তো ওইটাকে কি করার জন্য কিছুটা হলেও গভর্নমেন্ট বা আমাদের সুধী মহল থেকে আমরা আশা করতেই পারি। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হলো আমাদের নিজেদের মধ্যে তো সচেতনতা আনতেই হবে। এটা আমি বারবার বলছি আমাদের নিজেদের আমার এই আজকের প্রোগ্রাম বা আমাদের যে এই উদ্যোগটাও কিন্তু মূলত বৃহত্তর জাতিগোষ্ঠীর জন্য না, মূলত আমি নিজেদেরকে উদ্দেশ্য করেই বা আমাদের মধ্যে সচেতনতা আসার জন্যই কিন্তু আমাদের উদ্যোগটা। কারণ আমাদের মধ্যে আসলে লেখাপড়ার সংখ্যা সেই 1990 বা 80-র আগে এত ছিল না, কিন্তু এখন অনেক। এই আজকে 2020 এসেছি, সেটা আপনি যেকোনো কমিউনিটি, উত্তরবঙ্গের থেকে শুরু করে আমাদের সিলেট থেকে হোক, আমাদের চিটাগাং থেকে হোক, অনেক ছেলেমেয়ে ইউনিভার্সিটি পড়ুয়া অনেক ছেলেমেয়ে আছে, তাই না? আমাদের সময়ও কম ছিল, বলতে গেলে 93 বা 90 কম ছিল, কিন্তু এখন তো অনেক। তো এর মধ্যে থেকে আমাদের মধ্যে কিন্তু এত লেখক বের হয়নি বা এত সাহিত্যিক বের হয়নি, এত কবি বের হয়নি, কিন্তু আমরা অনেক সচিবকে পেয়েছি, অনেক অফিসার পেয়েছি, অনেক ডাক্তার পেয়েছি, অনেক আমরা ইঞ্জিনিয়ার পেয়েছি, আর্কিটেকচার পেয়েছি, অনেককেই পেয়েছি, কিন্তু সাহিত্যের মাধ্যমে আসেনি। কিন্তু আমাদের মধ্যেও একটা সমস্যা আছে, আমি জানি না মনোজাগতিক জটিলতা বা মনস্তাত্ত্বিক সমস্যা হতে পারে, কিন্তু আমাদের মধ্যে এটার জন্য আমরা কাজ করব। পাশাপাশি হাফিজ ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাচ্ছি, এই যে রাষ্ট্র বা সরকারের থেকে যে কি না হওয়ার পিছনে আমি, হ্যাঁ, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র 50 বছর জানি। তারপরে একটা এখানে সেই মৃত্যু থেকে বাংলা ভাষার প্রতি বা ওইটার একটা কি ছিল। তো ওইটা বাদে আর কি কারণে বাংলাদেশের অপরাপর সাহিত্য, অপরাপর ভাষার প্রতি নজরটা কেন কম পড়লো আমাদের মেইন স্ট্রিম থেকে? ওইটার ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। হাফিজ ভাই শুনতে পাচ্ছেন? আপনি ক্যামেরা অফ করেও বলতে পারেন বা ক্যামেরা অন করেও বলতে পারবেন যে আমাদের সুধী মহলের, বিশেষ করে বাঙালি বা বাংলাদেশের মেইন স্ট্রিমের সুধী মহলের দৃষ্টিপাত আলোকপাতটা কেন কম হলো? আপনি আনমিউট করতে হবে, একটু আনমিউট করে বলবেন। কারণ আমরা জানি, কারণ আমরা লেখাপড়াতেও মানে এমনি পাঠ্যসূচিতেও নেই। পাশাপাশি যে প্রবন্ধ সাহিত্য বলি বা আমরা গল্প কবিতা এখন আসছে, গল্পে আমি সেলেনা হোসেন আপার গল্পে পাচ্ছি বা অদিতি ফাল্গুনীর গল্পেও পাচ্ছি একদম হাল আমলে। কিন্তু এই যে এটা কিন্তু খুব রিসেন্টলি, হ্যাঁ? যেটা মহাশ্বেতা দেবী আমাদের বাংলা সাহিত্যের, সেটা কয়েক মানে দশক আগেই করেছেন। কিন্তু বাংলাদেশে কিন্তু এই সংখ্যা বা ওই ধরনের কিন্তু কাজ কিন্তু খুব কম হয়। ওইটার কারণটা কি একটু বলবেন? আনমিউট করে প্লিজ হাফিজ ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমি যতটা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমি প্রথমে বাংলাদেশ রাষ্ট্রের অবস্থান বিষয়ে একটু কথা বলি। বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু 50 বছর বয়স। 50 বছর বয়সের একটি রাষ্ট্রকে আমি মনে করি না যে এই রাষ্ট্রের কাছ থেকে আমরা কোনো একটা মানে পরিপূর্ণ বিকশিত রাষ্ট্রের কাছ থেকে যে আশা আমরা করতে পারি, বাংলাদেশ রাষ্ট্র থেকে আমরা এখনো সেটা আশা করতে পারি না। ধরুন ভারত, ধরুন ইউরোপের যে কোনো রাষ্ট্র, তারা যেভাবে বিকশিত হয়েছে, শান্ত সম্ভ্রান্ত জীবনধারার ভেতর দিয়ে, বাংলাদেশ রাষ্ট্রটা কিন্তু সেইভাবে 50 বছরে যে জায়গায় এসেছে, আমরা কিন্তু সেখানে স্থিতিশীল একটি রাষ্ট্রকে দেখতে পাই না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হবার পর থেকে আমরা যারা প্রায় স্বাধীনতার সমবয়সী, আজকে আমার বয়স 60, আমি তখন 10 বছরের কিশোর। গত 50 বছরে আমি এই রাষ্ট্রটাকে যা দেখেছি, এখানে আমরা দেখেছি রক্ত, আমরা দেখেছি সংঘাত, আমরা দেখেছি এই বাংলাদেশ রাষ্ট্র আমরা রক্তের ভেতর দিয়ে বড় হয়েছি। আমি বেশি দূরে যাব না, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি যে আমাদের কিন্তু গায়ে রক্তের দাগ আছে। আমরা যাদের বয়স আজকে 50 বা 60 বছর, তাদের শরীরে রক্তের দাগ আছে। মুক্তিযুদ্ধ ছাড়াও, মুক্তিযুদ্ধের পরবর্তী যে সরকারগুলো আসলো, আপনারা জানেন সে সামরিক বেসামরিক যে রক্ত পিপাসু যে একটা সময় আমাদের সময়ে গেছে,
এই রাষ্ট্র কাঠামোটাকে আমি আশা করতে পারি না তারা এখনো বৃহত্তর জনগোষ্ঠীর যে শান্তি শৃঙ্খলা, যে একটা সুবোধ বা একটা সুন্দর জীবনযাপন আমরা এখনো পাই নাই। মানে প্রধান জনগোষ্ঠী বাঙালি মুসলমান তারা পায় নাই। তাদের পাশে যারা সংখ্যা থেকে কম, সংখ্যালঘু জাতিগোষ্ঠী, তাদের কথা ভাববার সময় এ রাষ্ট্র কোথাও পেয়েছে? এ রাষ্ট্র তো একটা সংঘাতের ভেতর দিয়ে যাচ্ছে। আজকে হয়তো কিছুটা আমরা গত 10-15 বছর হয়তো আমরা একটু স্থিতিশীলতা দেখতে পাচ্ছি, কিন্তু তার 25 বছর কি ছিল এ রাষ্ট্রে? এইভাবে আমরা যদি ভাবতে পারি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে আমাদের রাষ্ট্র কিন্তু এখনো সুসংহত না। আমাদের এখানে ভাষা, আমাদের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের সংস্কৃতি কি হবে, বাংলাদেশের মানুষের ধর্মীয় চিন্তাভাবনার কাঠামো কীরকম হবে, সেটাও আমরা এখনো ঠিক করতে পারি নাই। এখনো আমাদের এখানে জঙ্গিরা মাথা চাড়া দেয়। এখনো আমরা গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের তফাৎ বুঝি না। মেইন স্ট্রিমে এই সমস্যা। আমরা যারা একটু হয়তো কিছু বুঝতে চেষ্টা করি, আমরা সেখানে নির্বাক হয়ে যেতে বাধ্য। আমাদের কথা বেশি শুনতে চায় না এই রাষ্ট্র। এই রাষ্ট্রের যারা চালক, এই রাষ্ট্রের যারা ধারক বাহক, তারা আমাদের চেয়ে বেশি বোঝেন, নিঃসন্দেহে বেশি বোঝেন। তো তারা যখন বেশি বুঝেন, তখন আমাদের কাছে যখন এসে পৌঁছান না, তাইলে আপনারা বুঝে নিতে পারেন যে আমরাও আপনাদের চেয়ে বেশি বুঝি বলে আমরা কিন্তু আপনাদের কাছে যেতে চাই না। এই সিভিল সমাজটাও সেরকম ভাবনার ভিতরে রয়ে গেছে। সুতরাং আমরা যে রাষ্ট্র চাই, সে রাষ্ট্র এখন আমরা পাই নাই বলে আমাদের ভাষা সংস্কৃতি, আমাদের মধ্যে যে অসংহতি বা অসঙ্গত একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, আপনাদের চোখে সেটা অবশ্যই ধরা পড়বে। আমরা কয়েকজন, আমরা হয়তো যারা একটু লেখালেখি করি বা একটু সুন্দর ভাবতে চেষ্টা করি, আমরাই হয়তো এগিয়ে যাচ্ছি আদিবাসীদের সঙ্গে সংহতি রচনা করার জন্য, আদিবাসীদের ভাষাটাকে জানার জন্য, আদিবাসী জীবনের ভেতরে প্রবেশের জন্য, তাদের সৌন্দর্য অবলোকনের জন্য। এটা হচ্ছে নিঃসঙ্গ মানুষের কাজ। আমি মনে করি না বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে এক্ষুনি আমরা কিছু দাবি দাওয়া হয়তো তুলে রাখতে পারি, কিন্তু এখনো আমরা আগামী আরো 100 বছর পর্যন্ত যদি স্থিতিশীলতা যদি বজায় থাকে তাহলে হয়তো আমরা কিছু আশা করতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি রাষ্ট্রের 50 বছর বয়স আর একজন ব্যক্তির 50 বছর বয়স সমান তুলনা হতে পারে না। একটি রাষ্ট্রের 50 বছর মানে সে এখনো শিশু রাষ্ট্র, আর একজন ব্যক্তির 50 বছর মানে সে জীবনের প্রায় অর্ধেকের বেশি সময় তার জীবন থেকে ক্ষয় হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রের ব্যাপারে সেটা প্রযোজ্য হবে না। আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্র সামনে হয়তো আমরা সেই স্বপ্নের রাষ্ট্রটা পাবো, সেই কাঠামো হয়তো পাবো, সেই আচরণ হয়তো পাবো, আর সেটা পাওয়ার জন্যেই, সেটা পাওয়ার আশায় আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ আফিস ভাই, আপনার নেটটাও একটু এখন একটু অর্পাদির কাছে যায়, ওনার একটু প্রসঙ্গ নিয়ে ওইটা নিয়ে তার ওনার একটু বক্তব্য আসে, ওইটার সাথে আমার কিছু কেউ আছে আর কি, আলাপও আছে, ওইটা যাব। আজকে সময়ও গড়িয়েছে, কিন্তু আমরা একটু বিষয়টা সিরিয়াস তো একটু আলাপ করে, অসুবিধা নেই। হ্যাঁ অর্পাদি বলেন। আচ্ছা, ধন্যবাদ প্রমোদ দা সুযোগটা দেওয়ার জন্য। তো আমি একটু শুধু বিষয়টা বলতেছিলাম যে আমি লেখক হাফিজ রশিদ স্যারের কথাটা আমি খুব মন দিয়ে শুনতেছিলাম। উনি বলতেছিলেন যে আদিবাসীদের হচ্ছে তাদের ভাষা, যদি ভাষার সাহিত্য যদি তৈরি করতেই হয় তাদেরটা দিয়েই করতে হবে, এবং তাদের ভাষা লিখতেই হবে যদি ভাষাটাকে বাঁচিয়ে রাখতে চায়, সাহিত্যটাকে যদি তারা করতে চায় আর কি, তুলে আনতে চাই আদিবাসী সাহিত্য। তো আমি এখন যেটা বলবো, আমার এইটা একটা টেনশনের জায়গায়। ধরুন বাংলা ভাষা বাঁচবে কি করে, একটা বড় প্রশ্ন। ধরেন আমরা এখন সবাই বাংলাদেশে বাস করি এবং বাংলায় কথা বলি, তাহলে একটা বড় প্রশ্ন, যদি বাংলা ভাষাটাকে বাঁচাতে হবে, তাই না?
তাহলে কোন ভাষা তো বিলুপ্ত হয়, অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে অলরেডি, এখন আরো কিছু ভাষা বিলুপ্ত হবে এবং গ্রাজুয়ালি হতে পারে যারা চর্চা করে না এটা। তাহলে রাষ্ট্রের তো একটা টেনশন থাকে যে বা সে দেশ বা এই ইসের, কারণ ভাষা তো যদি না থাকে সাহিত্য হারায় যাবে, মূল্যবোধ হারায় যাবে, চিন্তা চেতনা হারায়, সংস্কৃতি হারায় যাবে। এখন আমি যেটা বলছিলাম যে আমরা আদিবাসী ভাষাটাকে বাঁচিয়ে রাখতে চাই, তো ভাষা বাঁচে কি করে? ভাষা বাঁচানোর তো একটা দায়বদ্ধতা আছে। যেমন রাষ্ট্র, বাংলা ভাষা যেহেতু আমাদের মূল ভাষা হচ্ছে বাংলা ভাষা, বাংলা দিয়ে কথা বলি, তাহলে রাষ্ট্র অবশ্যই 100% লোক কথা বলে কিনা, না হলেও 80% লোককে বাংলায় বলতেই হবে কথা। এটা হচ্ছে প্রথম বিষয়, যে এই সমাজের মানুষ বাংলা দিয়ে কথা বলে কিনা। তারপর দ্বিতীয় হচ্ছে যে আপনার হচ্ছে দলিল ডকুমেন্টস গুলো বাংলা দিয়ে তৈরি হয় কিনা, দলিল ডকুমেন্টস গুলো বাংলা দিয়ে তৈরি করে, এই যে নথিপত্রগুলা সরকারি বেসরকারি নথিপত্রগুলা বাংলা দিয়ে তৈরি হয় কিনা, এইটা হচ্ছে বড় একটা বিষয় ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য। তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে সাহিত্যগুলো তৈরি হয় সেটা আসলে 90% কাছাকাছি বাংলা দিয়ে এটা হইতে হবে। ভাষাটাকে টিকিয়ে রাখার এইটা হচ্ছে অন্যতম একটা শর্ত। এখন কিছুদিন আগে আপনারা জানেন যে এই হচ্ছে মহামান্য আদালত ঘোষণা করছে যে বাংলা দিয়ে সমস্ত দলিল হইতে হবে, এবং রায়, যে আদালত থেকে রায় বার হয় এটা বাংলা দিয়ে, ইংরেজি দিয়ে তো হবে, বাংলা দিয়েও হইতে হবে। এখন সবকিছুতে কিন্তু বাংলা ট্রান্সলেট হয়ে যাচ্ছে অফিস আদালতের কাজগুলো। কেন? একটা টেনশনই, সেটা হচ্ছে বাংলা সাহিত্য এখন ককটেল হয়ে যাচ্ছে, যেহেতু বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে ছেলেমেয়েরা কথা বলা শুরু করছে, সুতরাং একটা সময় অনেক শব্দ হয়তো হারায় যাবে। তো এখন যে বাংলা একাডেমি যে অভিধানটা, সেখানেও অনেক তারা শব্দগুলো অনেক বারবার গবেষণা করে যেগুলো সেগুলোকে সংযোজন করছে। তো বিষয়টা হচ্ছে যে মানুষ যে কথা বলে কিনা, সেটা দিয়ে ডকুমেন্টস গুলো সংরক্ষণ হয় কিনা, সেই ভাষা দিয়ে সাহিত্য তৈরি হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে আদিবাসী, যে আপনি ভাষাটাকে বাঁচাবেন, ভাষা দিয়ে সাহিত্য করবেন, এখন আমাদের হচ্ছে অধিকাংশই আমি বলবো প্রত্যেকটা সম্প্রদায়, আমরা কম বেশি যে এখানে 50-60টা সম্প্রদায় আছি বাংলাদেশে, ছেলেমেয়েরা এখন হচ্ছে কথা বলছে, কিন্তু এরা কিভাবে আপনি এই দলিলগুলো, ডকুমেন্টস গুলো তৈরি করবে, সাহিত্যগুলো তৈরি করবে? এটা কি আমার কমিউনিটি পারবে বা একটা চাকমা কমিউনিটি কি পারবে? এখন আমি একটা রিকোয়েস্ট এই ফোরামের মাধ্যমে একটা মানে বিষয়টা সবার কাছে আনতে চাই, সেটা হচ্ছে এখন ধরেন যে হিল ট্রেক্সে ভালো একটা একাডেমি আছে, তাহলে সেখানে হচ্ছে আদিবাসী ভাষা দিয়ে যে যত কিছু হোক সেখানে সংরক্ষণ করা হোক। ওখানে অনেকগুলা প্রায় 20-25টা সম্প্রদায় আছে, ওখানে যে আদালতে যে হয়, আমার চাকমা ভাষা দিয়ে রায়টা অন্ততপক্ষে বাংলার পাশাপাশি চাকমা দিয়ে রায়টা বলুক, ঘোষণা করা হোক। তারপর হচ্ছে এরকম কিছু উদ্যোগ যদি না আসে, আমি হাফিজ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেহেতু লেখক, গবেষক, দীর্ঘদিন ধরে উনি এই সম্প্রদায়ের সঙ্গে জীবন মানে মিলে উনি মানে তাদের সঙ্গে থেকে জীবন বোধটাকে তিনি দেখেছেন, তাদের সংস্কৃতিটাকে কাছে থেকে দেখেছেন। তাহলে এই কথাগুলো তো আমাদের বলতে হবে, তাই না? আমার যে এখন একাডেমি অনেক জায়গায়, এখন কক্সবাজারে একটা ভালো একাডেমি আছে, সিরাজগঞ্জে আছে, আপনার রাঙ্গামাটিতে আছে। এই একাডেমিতে গুলো যদি ছেলেমেয়েরা যারা তাদের ভাষাতে লিখছে, আমি জানি লিখছে, তাহলে এগুলো হচ্ছে সেই একাডেমি কেন সংরক্ষণ করছে না, তার বই আকারে কেন প্রকাশ করছে না? তাহলে এই উদ্যোগগুলো তো সরকার থেকে আসতে হবে, এটা ব্যক্তি উদ্যোগে কখনোই সম্ভব না একটা ভাষাটাকে বাঁচিয়ে রাখা, এটা কখনো না। মানে আমি আমার উড়া ভাষা হারায় যাচ্ছে কেন? আমার উড়া ভাষায় কথা হয় না, সাহিত্য হয় না, কোনো ডকুমেন্টেশন নাই, কোনো দলিল দস্তাবেজ এখানে এটা দিয়ে প্রকাশ হয় না, তাহলে এই ভাষা তো হারাবে। আমি আমার জীবন, আমার হচ্ছে লাইভলিহুডের জন্য আমি বাইরে চলে এসেছি, এখন আমাকে বাংলা দিয়েও কথা বলতে হয়, ইংলিশ দিয়েও কথা বলতে হয়, আমার উড়াওটার দরকার হয় না। তো এখন হচ্ছে তাই বলে কি আমি আমার উড়াও ভাষা দিয়ে কথা হ্যাঁ, কিন্তু এরকম তো সবাই, আমার মাত্র 80,000 থেকে 1 লাখ উড়াও আছে। এরা আমার ধরেন যে এখন তাদের জীবন জীবিকার প্রয়োজনে তারা কমিউনিটি থেকে বেরিয়ে আসছে, অন্য শহরে চলে গেছে, দেশের বাইরে চলে যাচ্ছে। তাহলে এখন মনে করে এটা ব্যক্তিগত উদ্যোগ সম্ভব না,
এখন হচ্ছে এটা সমন্বিত উদ্যোগ দরকার এবং রাষ্ট্রের উপর আমাদের এই দরকার। আমি আমার রাষ্ট্রের কাছে খুব প্রার্থনা করতে ইচ্ছা করে, মহামান্য আদালত এই এই যে কিছুদিন আগে যে রায় দিল যে এখন সবকিছু দলিল দস্তাবেজ বাংলাতে হতে হবে, বাংলায় রায় হইতে হবে, ওনারা যদি ওই সময় একটু বলতেন যে বাংলাদেশের যতগুলো আদিবাসী ভাষা আছে অল্প পরিসরে তাদের ভাষা দিয়েও যখন তাদের বিষয়ে রায়গুলো হয়, তাহলে সেইটা দিয়ে ভাষা দিয়ে এইটা করা হবে, রায়টা করা হবে, বা যে যে এলাকায় মেজরিটি আছে তাদের ভাষা দিয়ে এই বিষয়গুলো তুলে ধরা হবে, ডকুমেন্টেশন তৈরি করা হবে। তাহলে এই চিন্তাগুলো আমরা করছি না কেন? অন্য যারা বাইরের যারা সাহিত্যিক আছেন, লেখক আছেন, গবেষক আছেন, আপনারা যদি না বলেন, একা এই প্রমোদ দা কতটুকু বলবে, কতটুকু তার আছে, মানে সে করবে? আমি অর্পা কতটুকু বক্তব্য দিয়ে এই বিষয়টা কাজ সারতে পারি? নো, ইম্পসিবল। এখন হচ্ছে রাষ্ট্রের আমাদের এখন খুব জোর দিতে হবে রাষ্ট্রে এই জায়গাগুলো, কারণ এটা যথেষ্ট গবেষণার ব্যাপার আছে, উদ্যোগের ব্যাপার আছে, এটা ব্যক্তি উদ্যোগে সম্ভব না। আর আদিবাসীরা তো এমনিতেই প্রান্তিক, তাদের জীবন জীবিকার জন্য তাদের এত টেনশন, আপনার এই সাহিত্য নিয়ে কখন টেনশন করবে? ভাষা বাঁচিয়ে রাখার নিয়ে তাদের এই চিন্তা করার সময় কোথায়? সো ইট উইল বি লস্ট ওয়ান্স এ টাইম। তো আমি মনে করি না অর্পাদি, না ঠিক আছে, আপনার প্রসঙ্গটা খুবই জরুরি, আমিও মেনে নেই। তো তারপরে হাফিজ ভাই যেটা বলতে চাচ্ছেন যে সরকার বা রাষ্ট্রের তো থাকবে ভূমিকা, হয়তো এখনো সম্ভব ওইভাবে হয়ে ওঠেনি, চিন্তা আছে, হয়তো আসবে, কিন্তু আমাদের রাষ্ট্রের বা সরকারের বা আমাদের রাষ্ট্রের কথাই বলি, ওইটাও একটা রক্তাক্ত ইতিহাস বা আমাদের বিভিন্ন কি বলবো, এটা একটা বন্ধুর পথ দিয়ে যাচ্ছে। তো এটাকে আমরাও জানি, আমরা একটু সহনশীল দৃষ্টিতে দেখার চেষ্টা করব, কিন্তু পাশাপাশি অর্পাদি বা আমাদের যে আকুল আবেদন সরকার বা রাষ্ট্রের প্রতি বা সুধীজনদের প্রতি, বিশেষ করে সংবেদনশীল লেখক, সাহিত্যিক এবং প্রাবন্ধিক বলি বা গবেষক বলি, সবার প্রতি আমরা যে মানবিকতা গুণ সম্পন্ন সবার প্রতি আমাদের আকুল আবেদন যে অন্ততপক্ষে বাংলা ভাষা বা বাংলাদেশের মেইন স্ট্রিম বা সাহিত্যের পাশাপাশি, কারণ সাহিত্য আসতে গেলে তো ভাষাকে তো আগে জানতে হবে বা ভাষাকে তো আগে চর্চা করতে হবে, রপ্ত করতে হবে, ওইটাকে ওই পর্যায়ে নিয়ে আসতে হবে। তো এখানে সংখ্যাটা বিষয় না আমি মনে করি, তো কারো হয়তো 10,000, কার হয়তো 1 লাখ, কার হয়তো 4 লাখ, কার হয়তো 7 লাখ বাংলাদেশের মধ্যে, হয়তো বাংলাদেশের আমি 17 একটু কোটি। অ্যাড করতে চাই। হ্যাঁ, বরেন্দ্র আপনার কাছে আসছি। আমি অবশ্যই আসবো আপনার কাছে। আমি জাস্ট একটা কনক্লুশন না, আমার একটা রিমার্কটা দিয়ে যাই। তো এর জন্যই হলো হাফিজ ভাই আপনার কিন্তু কি আছে? মিউটে আছে। হাফিজ ভাই আপনার মিউটে আছে। তো এখন আমি বরেন্দ্রদার কথাটা শুনি হাফিজ ভাইয়ের কাছে যাব। আপনার কাছে আসতেছি। কারণ জাস্ট বরেন্দ্রদার কাছে কারণ আমি বলতে চাচ্ছি এই কারণে যে মণিপুরে যেমন আমরা সংখ্যায় কম, ধরেন 10,000 বা 15,000 বা 20,000, মানে এককভাবে যদি মণিপুরের মধ্যে হয়তো 50,000 টেনে টুনে, তো আমাদের মধ্যেও কিন্তু সাহিত্য চর্চা হয় সংখ্যায় কম হলেও। ওইটা শুধু সংখ্যার ব্যাপার না, নিজেদের মধ্যে ধারণ করা সচেতনতার ব্যাপার, তারপরে শিক্ষিত হলেই হবে না, ওইটাকে নিয়েও ভাবার বা চিন্তা করা, ওইটার পাশাপাশি আপনার ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে, যাই অনেক বিষয় আছে ওইটার সাথে। তো আমরা বরেন্দ্রদার কাছে যাই, আপনার বক্তব্য একটু সংক্ষিপ্ত করে বলে আমরা হাফিজ ভাইয়ের কাছে যাব, প্লিজ একটু সংক্ষিপ্ত করবেন। ধন্যবাদ দাদা। আমি অর্পা দিদির কথার সূত্র ধরে একটু বলতে চাই যে এইসব ক্ষেত্রে অ্যাকচুয়ালি দায়িত্বগুলো এককভাবে কেউ নিতে পারবে না, রাষ্ট্র না ব্যক্তিও। কাজে এখানে ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, এই তিন পর্যায়ে দায়িত্বগুলো নিতে হবে। কাজে ব্যক্তিকেও এগিয়ে আসতে হবে, সোসাইটিকেও এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। আর ল্যাঙ্গুয়েজ ইউসেস বা ভাষা ব্যবহারের ক্ষেত্রে এটাকে আমরা যদি সিস্টেমেটিক্যালি যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখবো যে ভাষাগুলো কোথায় ব্যবহৃত হয়। ভাষাগুলো যেখানে যেখানে ব্যবহৃত হয় এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ডোমেন। তো এখন অর্পা দিদি যে দাবিটা বা আবেদনটা করতে চাচ্ছেন, এটা হচ্ছে লিগ্যাল ডোমেন মানে আইনি ক্ষেত্রে মানে ওরাও ভাষার প্রয়োগ, এটা কিন্তু অত্যন্ত কঠিন জায়গায় হাত দিচ্ছেন দিদি। আমরা বরং লিগ্যাল ডোমেনে না যেয়ে আরো অন্যান্য ডোমেন গুলো দেখি, যেমন হোম ডোমেন বলে একটা কথা আছে। হোম ডোমেন মানে ঘরের মধ্যে ব্যবহার। তারপরে হচ্ছে এডুকেশন ডোমেন, স্কুলে এটার ব্যবহার। তারপরে আছে যে কালচারাল ডোমেন, আমরা যে বিভিন্ন প্রোগ্রাম গুলো করি, অনুষ্ঠান করি, আচার অনুষ্ঠান ফেস্টিভ্যাল গুলো করি, সেক্ষেত্রে যে ভাষা ব্যবহার। তো
এভাবে মানে বিভিন্ন ডোমেন আছে। তো আমার মনে হয় না যে একদম মানে লিগ্যাল ডোমেনে মানে এখনই পৌঁছার সময় হয়ে গেছে, এরকম আমার মনে হয় না। তো লিগ্যাল ডোমেন এটা অনেক দূরের বিষয়। আপাতত আমাদের দেখতে হবে আহ বড়জোর এডুকেশন ডোমেন পর্যন্ত, এডুকেশন ডোমেন এবং লিটারারি ডোমেন। ওকে, এই দুই পর্যায়ে হোম ডোমেনে তো আমরা ইউজ করতেছি, মানে নিজের বাসায় বা ঘরে আমরা সেটা ব্যবহার করতেছি। এখন স্কুলেও যেন ব্যবহার করা যায়, স্কুলেও যেন ব্যবহার করা যায়, সেটুকু পর্যন্ত আমরা যেতে পারি। আর হচ্ছে লিটারারি ডোমেন বা সাহিত্য চর্চার ক্ষেত্র, এই তিনটার মধ্যে আমরা থাকতে পারি। আর হয়তো মানে রিলিজিয়াস ডোমেন, এটা প্রেয়ারের জন্য আমরা এটা ব্যক্তি উদ্যোগে করতে পারি। এইসব ক্ষেত্রে তো রাষ্ট্রের তো বেশি কিছু করার নাই। ওকে, বড়জোর আমরা মিডিয়ার কাছে একটু আবেদন করতে পারি যে প্রথম আলোতে বা বিভিন্ন যে ডেইলি সংবাদপত্রগুলো আছে, এখানে একটা কর্নার আমাদের জন্য বরাদ্দ করেন, একটা কর্নার সপ্তাহে, সপ্তাহে কিছু একটা অংশ, সপ্তাহে একবার সামান্য ক্ষুদ্র একটা কর্নারে আমাদের আদিবাসী ভাষার কবিতাগুলো, গল্পগুলো ছাপান। মানে অল্প একটা স্পেস আমরা চাইতে পারি, কিন্তু এখনো আমার মনে হয় না যে লিগ্যাল ডোমেন পর্যন্ত যে আইনের ভাষাগুলো, রায়গুলো আমাদের মাতৃভাষায় লিখতে হবে, এই পর্যন্ত আমি মনে হয় আমরা যাওয়ার মতো সময় এখনো হয় নাই। তো আমরা বড়জোর বলবো যে প্রাইমারি স্কুল পর্যন্ত যেন আমাদের মাতৃভাষায় আমাদের শিশুরা পড়াশোনা করতে পারে, এবং সেটা প্রয়োজনীয় যে না, ম্যাটেরিয়াল। হ্যাঁ, বরেন্দ্রদা বুঝতে পারছি। আমরা আপনার বক্তব্য মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা একটু হাফিজ ভাইয়ের কাছে যাই। তো হাফিজ ভাইয়ের কাছে কয়েকজনের প্রশ্ন ঠিক না কমেন্ট আকারেই আসছে। আর অর্পাদি তো বললেন, বরেন্দ্রদাও কিছু বললেন। আর মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা কখনো রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রকে দায়ী করতে চাচ্ছি না। আমরাও রাষ্ট্রের অংশীদার। আমরা আমাদের অংশটুকু একটু বুঝে নিতে চাচ্ছি। আমার মনে হয় না এটা খুব বেশি চাওয়া। আ যেটা বরেন্দ্রদাও বলছেন, আমরা লিগ্যাল কিতে হয়তো আমরা এখনই যেতে পারবো না, বা আমরা যে ডকুমেন্টেশন এর কথা এখনই যেতে পারবো না। আমরা যেটা ওয়েস্টার্ন ওয়ার্লড এ এখানে আ কানাডা বা আমেরিকায়, বিশেষ করে কানাডায় আমি যেহেতু আছি, আমি এখানকার কথা বলতে পারি। তো ওরা প্রত্যেকটা ডকুমেন্টের সাথে যদি মানে অনুবাদক বা অনুবাদ চায়, তো বাংলায় করে দেই, যেহেতু বাঙালিদের জানার জন্য। ঠিক সেই পর্যায়ে আমরা নাও যাই। কিন্তু এটা খুব টাকা পয়সারও ব্যাপার না। এখানে আমার মনে হয় মননগত বা চেতনাগত এবং কির ব্যাপার আছে। যাই হোক, তো সেটা হয়তো কিতে যাচ্ছি না। তো হাফিজ ভাই, আপনার ওই আনমিউট করেন। আনমিউট করে যদি আপনি চলে আসেন, আমরা একটু শুনতে চাইবো যে আপনার কাছেই যে এই ব্যাপারে বিশেষ করে সুরঞ্জিতও কিছু বলেছেন। ওইগুলা নিয়ে একটু আমরা আলাপ করবো আরকি, যে আসলে হ্যাঁ, রাষ্ট্রের পাশাপাশি আমাদের মধ্য থেকেও আমরা ওইটাকে কিভাবে আগানো যায়? একে অপরকে ব্লেম না করে বা একে অপরকে না করে, আমরা যেহেতু এখন 2020-21, এখন তো আর 90 সালও না, 80 সালও না, 2000 এর কিও না। মানে আমরা এই পর্যায়ে আছি। এখন আমরা ওই যে জীবন মেলাবার আমরা পরস্পরকে বোঝাপড়ার জিনিসটা আমরা একটু খোলাসা করে বলেন প্লিজ। হাফিজ ভাই, হাফিজ রশিদ খান, আমাদের একটু বলবেন। ধন্যবাদ। আসলে এটা আমার কাজের ক্ষেত্র না, তবে যেহেতু ভাষা নিয়ে লিখি, আমি তো যাহা লিখি তা তো ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। সুতরাং ওটা নিয়ে আজকের আলোচনা থেকে বরঞ্চ আমি কিছু বিষয় বলবো। আমি কিছুটা আগে বলেছি যে, তবে বরেন্দ্রবাবুর যা কথাটার মধ্যে আমি খুব ভালো একটা যুক্তিসঙ্গত একটা পাটাতন খুঁজে পেলাম, যে আমরা যে ভাষার যে অনুষ্ঠান, যে ছোট ছোট অনুষ্ঠানগুলো, যে স্কুলে ঘরে আমরা যদি নিজস্ব ভাষাটা প্রয়োগ করি, তাহলে ভাষাটা বেঁচে থাকে। অনেকটা যা চাচ্ছিলাম সেটা অনেকটা হয়। আর একেবারে যেটা অর্পাদি যেটা বললেন, আমার মনে হয় সেটা আসলে সরকার চাইলে পারে, কিন্তু সেটাও মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার। সেটা হচ্ছে যেটা প্রধান এলাকাগুলোতে, যেমন ধরুন রাঙামাটি, সেখানে প্রধান জনগোষ্ঠী চাকমা, বান্দরবানে প্রধান জনগোষ্ঠী মারমা। এইভাবে যদি সরকার যদি চায়, কিংবা আপনার ময়মনসিংহে গারো প্রধান এলাকায় ওই যে ভাষার যে
আরেকটা অনুবাদ হিসেবে সেই ভাষায় গারো হোক, চাকমা হোক, মারমা হোক, এটা হয়তো একটু ভাবা যেতে পারে। এটা এত বেশি খরচের বিষয় না, এটা শুধু একটা সদিচ্ছার ব্যাপার মাত্র, সেটা হয়তো হতে পারে। কিন্তু আমি তারপরও মনে করি না যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে পরিমাণে যেভাবে এগুচ্ছে, গুছিয়ে এখনো যে যাত্রাটা, সেটা এখন আমার কাছে খুব গোছানো মনে হচ্ছে না। গোছানো মনে হচ্ছে না মানে আমরা যে ওই যে অর্পাদি বললেন বাংলা ভাষার ব্যাপারেও যে আমাদের এখানে যে একটা অনিশ্চয়তা কাজ করছে, সরকারি আইন প্রয়োগ করতে হয়, আইন বানাতে হয় যে বাংলা ভাষাটা ব্যবহার করতে হবে, এবং সরকারের এই বাধ্যবাধকতা, সেগুলো আমরা ৮০ দশকে দেখেছি সামরিক শাসক এরশাদ সেটা আইন করছেন। আজকে 2020-এ এসে আদালত সে বিষয়ে আবার রিমাইন্ডার দিচ্ছেন যে কাজেই এই সমস্যাটা তা শুধু এই ছোট জাতিগুলোতে না, যে বৃহত্তর জনগোষ্ঠীর ভেতরে এই ভাষাগত এরকম একটা টার্ময়েল অবস্থা চলছে। আবার সেখানে বিভিন্ন ভাষা কিন্তু ঢুকেও পড়ছে, ইংরেজি ভাষার ব্যবহার বাংলা ভাষায় এখন প্রচুর। আমরা দেখতে পাচ্ছি যে তরুণ তরুণীরা যে যে ভাষা ব্যবহার করছেন, সেখানে অন্তত 10টা বাংলা ভাষার মধ্যে, সেটা শব্দের মধ্যে অন্তত 5 থেকে 6টা কিন্তু ইংরেজি বা অন্য ভাষা ঢুকে পড়ছে। আদিবাসীদের মধ্যে আমি লক্ষ্য করেছি, চাকমা ভাষায় আমি লক্ষ্য করেছি, আমি মারমা ভাষায় লক্ষ্য করেছি যে তারা যে কথা বলছে নিজেদের মধ্যে, কিছু কিছু শব্দ কানে এসে পড়ছে যে এটা ইংরেজি শব্দ, এটা বাংলা শব্দ, বাংলা শব্দ ঢুকছে। তো আমার মনে হয় এটা নিয়ে এত আশঙ্কিত হবার কোনো কারণ নেই। এটা ভাষার ইতিহাসটাই এরকম যে এর মধ্যে আদান প্রদান হবে, আবার অ্যাসিমিলেট হবে, একসময় ঘনীভূত হবে, সেখান থেকে ভাষাটা আবার ডেভেলপও করবে। কিন্তু ভাষাটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার মনে হয় যে কোনো প্রতিষ্ঠান দিয়ে, কোনো আইন দিয়ে এটা সম্ভব না। এটা যদি জনপদের ভেতরেই যদি এটা আচরিত না হয়, ঘরে ঘরে যদি ওই ভাষায় যদি কথাবার্তা না হয়, চাল চলনগুলো যদি ভাষা কেন্দ্রিক না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের কিছু করার আছে বলে আমি মনে করি না। আমরা রাষ্ট্র থেকে বেশি কিছু আশা করে ফেলি। আসলে রাষ্ট্র হচ্ছে একটা কাঠামো মাত্র, রাষ্ট্র হচ্ছে একটা কাঠামো মাত্র, এবং সেটাকে ধরে রাখা, তার ভেতরের যে কর্মকাণ্ডগুলো, সেগুলো তো রাষ্ট্র কি করবে? চাকমারা কি চাকমা ভাষায় কথা বলবে না ইংরেজি বা বাংলা ভাষায় কথা বলবে, এটাকে রাষ্ট্র বলে দেবে? বা বাঙালিরা কি ইংরেজিতে কথা বলবে নাকি স্প্যানিশ ভাষায় কথা বলবে, এটা কি রাষ্ট্র বলে দেবে? আমি মনে করি না। এগুলো আমরা অত বেশি ঝামেলায় না গিয়ে আমরা নিজেদের দিকে যদি তাকাই, আমরা যদি নিজেদের সমাজের দিকে তাকাই এবং নিজের ভেতরের দিকে তাকাই, অনেক প্রশ্নের কিন্তু জবাব পাওয়া যাবে। আমরা শুধু সবকিছু কিন্তু রাষ্ট্রের উপর চাপানো বা বৃহত্তর জনগোষ্ঠীর উপর চাপানো, আশপাশের যেমন। তবে আমি দুঃখ পেয়েছি প্রচন্ড যে এই যে অর্পা কুজুর যে নামটা ভুল লিখছে, এটা কি ইচ্ছাকৃত ভুল যদি হয় তাহলে এটা নিন্দনীয়, এবং এটা প্রচন্ডভাবে আমার খুব খারাপ লেগেছে যে এটা এত বড় নিন্দনীয়, আমার ভাষা নেই। কিন্তু এই ধরনের মনোভাবকে অবশ্যই নিন্দা করতে হবে, কিন্তু তাই বলে এটা যে সবার মধ্যে হয়ে যাচ্ছে তা কিন্তু না। প্রোটেক্ট কিন্তু সেখানে হচ্ছে, সব জায়গায় কিন্তু প্রোটেক্ট আছে, কিন্তু যেখানে মানুষ আছে সেখানে কিন্তু প্রোটেকশনটা আছে। কথা হচ্ছে লড়াইয়ের ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে। আমরাও প্রতিনিয়ত নিজের সঙ্গেও নিজে লড়াই করি, আর বিরুদ্ধ স্রোত বা বিপক্ষের সঙ্গে তো লড়াই করতেই হবে। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আমরা কতটা নিজস্বভাবে চলছি, আমার মনে হয় সেখানে অর্ধেক প্রশ্নের জবাব পেয়ে যাব আমরা। আজকে যে সাহিত্যটা করছি, সেটা কিন্তু আমরা নিজের দিকে তাকাচ্ছি বলে। আমি যদি নিজের দিকে না তাকাইতাম, আমি তো টাকার দিকে ছুটতে পারতাম। আমার সবকিছু যদি আমি টাকা নিয়ে ভাবতাম, তাহলে তো আমি বাংলাদেশে আরেকজন হতে পারতাম। আমার মেধা বুদ্ধি তো কম না। আজকে যারা বাংলাদেশ রাষ্ট্র চালায়, আমরা তো বুঝতে পারি তারা কি করতে চায়, তারা কোন দিকে যাচ্ছে, তারা কি ভাবছে এবং আগামীতে কি করবে, তা তো আমরা ঘরে বসেই বুঝতে পারি। তো আমাদের দোষটা কি? আমরা লিখতে গেলাম বলে, আমরা কলম ধরলাম বলে আমরা সবচেয়ে পশ্চাৎপদ হয়ে গেলাম। তো একইভাবে আমরা পশ্চাৎপদ হয়ে গেলেও আমরা কিন্তু পরিচ্ছন্ন আছি। আমি মনে করি আদিবাসীরাও পশ্চাৎপদ হলেও তারা পরিচ্ছন্ন আছেন। এটাই সবচেয়ে আমার কাছে
নি- নমস্য, এটাই আহ, আমার কাছে পছন্দ নেই। না হাফিজ ভাই, আমি একটু এখানে নিয়ে আসতে চাচ্ছি এই প্রসঙ্গটা যে হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে বাংলাদেশে বিশেষ করে আমাদের বিভিন্ন জাতি, আমি যেটা বলি আর কি, সংখ্যালঘু বা জাতিগত সংখ্যালঘু বা ভাষিক সংখ্যালঘুদের মধ্যে লেখাপড়া বা শিক্ষিতের হার বেড়েছে তুলনামূলকভাবে। সেই হ্যাঁ, গত দশক থেকে বলতে হ্যাঁ, পারি, হ্যাঁ, ২০০০ সালের পরে। ২০০০ সালের আগে হয়তো খুব কমই ছিলাম। হয়তো চাকমা বা মণিপুরি বা কয়েকটা সম্প্রদায়ের মধ্যে ছিল বা হ্যাঁ, হ্যাঁ, এটা দার্জিলিং। একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, তো এরপরেও আমাদের মধ্যে যে শিক্ষিত বা কি এর মধ্যে যে নিজেদের, আমি আমি জানি না আমি কেন, আমি নিজেও এর মধ্যে একজন। তারপর আমি বোঝার চেষ্টা করছি। আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। যদি একটু সময়টা বেশি হয়েছে তারপরেও আমরা আলোচনা করতে চাই। অর্পাদের কাছেও আসবো, বরেন্দ্রদার কাছেও আসবো। এই যে শিক্ষিত হওয়ার পরেও নিজের ভাষা চর্চা করতে না চাওয়া, হ্যাঁ, জানি বাজার মূল্য নেই। I know যে এই ভাষার কোনো প্রায়োগিক হয়তো ভাষা, মানে প্রায়োগিক বলতে আমি মানে আমাদের পরিবারে আছে বা সমাজে আছে, কিন্তু রাষ্ট্রে বা সরকারে বা চাকরি ক্ষেত্রে নেই। তারপরেও তো নিজের তো ভাষা। আপনি যেরকম নিজের জমি নিজেই আগলে রাখতেছেন, নিজের পরিবার আগলে রাখতেছেন, ভাষাকে আপনি রাখবেন না কেন? হ্যাঁ? আপনার সাহিত্যকে আপনি বাঁচাবেন না কেন? এই যে প্রশ্নটা, এই যে আকাঙ্ক্ষা, আমাদের যে desire, আমাদের desire এর মধ্যে ওইটা নাই কেন? হ্যাঁ? কেন আমাদের শিক্ষিত, আমাদের যে সমাজ, আমাদের যে সচেতন যে সমাজ, আমাদের কথা বলছি। আমি বলছি আদিবাসী বা সংখ্যালঘু জাতিগোষ্ঠী বা জাতিগত সংখ্যালঘু বা ভাষিক সংখ্যালঘু, আমাদের শিক্ষিত সমাজের মধ্যে এই বোধটা কিন্তু খুবই কম। আমি রাষ্ট্রের কথা বাদ দিলাম। হ্যাঁ? তো এইটাতেই আপনি হাফিজ ভাইয়ের কাছে আমি একটু যাচ্ছি, বা আপনি পরেও বলতে পারেন। আপনি যদি বলেন যে না, অর্পাদি বলুক আগে বা বরেন্দ্রদা বলুক আগে। এইখানে আমরা একটু যেতে চাচ্ছি। এই পিছনের কারণটা কি? আমরা কি মানে আমরা যেটা বলি যে মানে খুব ক্যারিয়ারিস্ট হয়ে গেছি? নাকি না ওইটার মূল্যটা আমরা বুঝতে পারছি না? হাফিজ ভাই একটু যদি বলেন, যে কারণ আপনি আপনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জড়িত আছেন, তো সেটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথেও আপনি জড়িত ছিলেন বা আছেন, এবং চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যেও যাতায়াত করেন। বিশেষ করে শিক্ষিত লোকদের সাথেও তো আলাপ করেন। তো উনাদের সরি, মানে আপনার মতো করে উনারা কি ভাবছেন সেটা তো আমরা বলতে পারব না। কারণ আপনার কি মনে হয়? কেন এখানে এগিয়ে আসতে চাচ্ছে না? আমাদের নিজেদের সাহিত্য, নিজেদের ভাষা চর্চায়। আপনার আনমিউট করতে হবে একটু হাফিজ ভাই। হ্যাঁ, শোনা এটা যাচ্ছে। খুবই ভালো প্রশ্ন, এবং আমার খুব ভালো লেগেছে যে এই প্রশ্নটার মধ্যে আমি একটা আলো আলো দেখতে পেলাম। আমার একটা সৌভাগ্য যে আহ, আমি চাকমা বা মণিপুরি কিংবা ত্রিপুরা ভাষা না জানা সত্ত্বেও আমি এই ভাষাভাষী কিছু ছেলে মেয়ের খুব সংস্পর্শ পেয়েছিলাম, এবং তারা আমি কখনো তারা আমাকে মনে করে নাই যে সে তো আমাদের ভাষা জানে না। হ্যাঁ, বা আমারও কখনো মনে হয় নাই যে আমি তো মণিপুরি জানি না বা চাকমা জানি না। এই যে এই যে বাংলা ভাষার ভেতর দিয়েও কথা বলতে বলতে আমি যে তাদের ভাষার অনেক কিছু জানলাম, এবং আমার কাছ থেকেও যে তারা অনেক কিছু জানলো। আমার কথা হচ্ছে এই বিষয়টা এসেছে কিন্তু শিক্ষার মাধ্যমে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। আজকে যদি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে আদিবাসী ছেলেমেয়েরা যদি ছড়িয়ে না পড়তো, শিক্ষার জন্য যদি ছুটে না আসতো, তাদেরকে কিভাবে আরেকটা বাঙালি ছেলে বা মেয়ে জানতো কিভাবে এটা কি দেখো তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ভাই, আচ্ছা, হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, বোঝা যায়। একদম ক্লিয়ার, আচ্ছা, একদম ক্লিয়ার। প্লিজ গো তো অ্যাহেড। আমি তো আমি তো আমি 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 দেখেছি যে আমাদের এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মণিপুরী ছেলে, যে মারমার ছেলে, চাকমার ছেলে, এই যে আলোটন খিসা, তারপরে এই যে কর্মধন তঞ্চঙ্গা, তারপরে এই থোয়াম সঞ্জয়, এরা আমার বাসায় আসতো। আমিও সুযোগ পেলে তাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে কুটুরিতে তারা থাকতো, সেখানে আমি মাঝে মধ্যে যেতাম। এতে করে আমাদের কোনো সমস্যা হয় নাই, ভাষাগত কোনো সমস্যা আমি দেখেছি যে হয় নাই। কিন্তু তারা এই এই জায়গায় আমি দেখেছি যে তারা আমার আমার ভাষাটার মাধ্যমে তারা আমার মেসেজটা পাচ্ছে। তাদেরটা হয়তো তারা একটু তাদের মতো করেই বাংলায় বলছে, আবার সঙ্গে সঙ্গে
আমি জেনে নিচ্ছি যে তোমরা এটা মণিপুরি ভাষায় কি বলো, এটা তোমরা চাকমা ভাষায় কি বলবো। এটা এর মাধ্যমে তারা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে যে আমাদের সম্বন্ধে আমাকে জানতে চাচ্ছে, আমাদের সঙ্গে থাকতে চাচ্ছে। আমি মনে করি যে এইটা সম্ভব হয়েছে একমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের দিকে মনোযোগের কারণে। আজকে আমরা যদি, আমি তো কন্তৌজম সুরঞ্জিতকে পেতাম না, আমি তো মৌসিমিওকে পেতাম না যদি সে ইউনিভার্সিটিতে পড়তে না আসতো। বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষা বা উচ্চশিক্ষার কারণে আদিবাসীদের মধ্যে যে দৃষ্টিভঙ্গির যে প্রসারটা ঘটছে, চেতনার যে প্রসারটা ঘটছে, এটা তো তার নিজস্ব কমিউনিটির যেমন কাজে লাগছে, তেমনি একসময় সেটা অবশ্যই রাষ্ট্রেরও কাজে লাগবে। আমার কথা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার জন্য আদিবাসীদের প্রবলভাবে এগিয়ে আসতে হবে, এবং সেটাই একমাত্র নিজের ভাষাটা রক্ষা করার গুরুত্বটা বোঝা যাবে কিন্তু সেখান থেকে। আমি যখন আরো বড় জায়গায় যাব, আমি যখন আরেকজনের সঙ্গে মিশতে যাব, তখনই আমি বুঝতে পারবো যে আমার সীমাবদ্ধতা কোথায়, এবং আমার ভাষাটা বা আমার সংস্কৃতিটা, আমার মায়ের যে আদরটা কত গুরুত্বপূর্ণ, আমি তখনই বুঝতে পারবো। সুতরাং আমার মনে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কারণে, এবং যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য আসছেন সেই ছেলে মেয়ে এগুলো বুঝতে পারছে যে আমাদের ভালোবাসার জন্য, আমাদের যে সমাদরের জন্য এখানে কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যে আমরা এখানে যে একটা সিভিল সমাজ তৈরি হয়ে যাচ্ছে, এই সিভিল সমাজের কাছে আসতে হবে। যদি আমরা রাষ্ট্র মানি, যদি আমরা দেশ মানি, যদি আমরা একটা প্রশাসনিক রাষ্ট্র বা সরকার কাঠামো মানি, এটা পৃথিবীর কোন দেশটাতে নাই। তো আমরা যদি এটাকে মানি, আমাদের কিন্তু এভাবে আসতে হবে। এটা আসলে পরে আমার মনে হয় অনেক বিভেদ কমে যাবে, অনেক অন্ধকার কিন্তু দূরীভূত হবে, এবং নিজের জায়গাটাও চেনা যাবে, নিজের জায়গাটাও চেনা যাবে। সেটাই হচ্ছে একমাত্র শিক্ষা। শিক্ষা ছাড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গাগুলোতে আসা ছাড়া ওই সমস্যা যেগুলো আমরা দেখছি সেগুলো সমাধান নাই। আমার মনে হয় যে আমি এই একটু বিষয়টা অ্যাড করতে চাই এই জায়গায়। হ্যাঁ বলেন বরেন্দ্র দা। হাফিজ ভাই আপনি থাকবেন, আপনার কথা আপনি আনমিউট করার দরকার নেই। হ্যাঁ বরেন্দ্র বলেন, তারপরে অপরাধীর কাছেও যাবো আচ্ছা, আমি। সেটা আপনার প্রশ্ন হচ্ছে যে মানে আমরা কেন নিজেরা আগ্রহী না, কেন নিজেরা সচেতন না, এটাই তো দাদা প্রশ্ন। হ্যাঁ বলেন। তো আমি এই জায়গায় এটাকে আমি এভাবে দেখতে চাই, যদি তত্ত্বগতভাবে থিওরিটিক্যালি বিষয়টা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা 4টা থিওরি দিয়ে এটাকে দেখতে পারি। এটা হচ্ছে বিহেভিয়ারিজম, কনস্ট্রাকটিভিজম, তারপরে এনকালচারেশন এবং ইনপুট ইনপুট হাইপোথিসিস, এগুলো দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করা যায়, বাট এটা লম্বা বিষয়। আমি সেদিকে না গিয়ে সিম্পল একটা এক্সাম্পল দিই। যেমন এই যে আজকের দিনে বাচ্চারা বাচ্চারা যে কার্টুন দেখছে, কার্টুন দেখে দেখে কিন্তু ওরা এখন হিন্দি বলতে পারতেছে। ওকে, তারপরে ইউটিউবের ভিডিও, রাইমস টাইমস, এগুলো দেখে আজকালকার ছোট বাচ্চারাও ইংলিশ বলা শুরু করতেছে। তো এটার কারণ কি? এটা হচ্ছে এক্সপোজার এবং ইনপুট। তাদেরকে এই ইনপুটটা দেওয়া হচ্ছে, এই এক্সপোজারটা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের মধ্যে কিন্তু সেরকম কোনো সিস্টেমেটিক কোনো বিষয় নাই যেটা দিয়ে আমরা এই এক্সপোজার এবং ইনপুটটা আমরা বাচ্চাদের মধ্যে দিতে পারি। বাট এখন মা বাবারা যদি সচেতন হয়ে থাকে, তাহলে তারা অন্তত ঘরের মধ্যে অন্তত বাচ্চাদের সাথে মানে অলওয়েজ মানে নিজস্ব ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। যেমন তা আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই ঢাকায় থেকেও 2 ছেলেকে আমরা ত্রিপুরা ভাষায় ফ্লুয়েন্ট করে রেখেছি, এবং এটা নিয়ে আমরা খুব প্রাউড। তবে এখানে একটা বিষয়, কোন ক্রমে বাচ্চাদের সামনে আমার মাতৃভাষা ব্যবহারের ক্ষেত্রে হেসিটেট বা মানে লজ্জাবোধ করা উচিত না। যেমন দোকানে, পথে ঘাটে, হাতে মাঠে ঘাটে, শপিং সেন্টারে আমরা এই ভাষাতেই কথা বলি বাচ্চাদের সাথে, এবং এটা নিয়ে আমাদের কোনো লজ্জা নাই। আমরা যদি লজ্জা করি, সংকোচ বোধ করি, তাহলে ওরা এই ভাষাটাকে পিক করবে না। কাজে নিজের মাতৃভাষা, নিজের সংস্কৃতি নিয়ে একটা গর্ব থাকতে হবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, এগুলো থাকতে হবে। আর হচ্ছে যেটা যেটা আমরা কনস্ট্রাকটিভিজমের কথা যেটা বলছি,
এটা হচ্ছে বাচ্চাদের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটাকে নির্মাণ করার জন্য আমাদের যে উপকরণ, একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে হলে তো নানান ধরনের উপকরণ দরকার, তেমনি ভাবে একটা ভাষারও নির্মাণ আছে। এই নির্মাণ করার জন্য যা যা দরকার, যেটা তো আমাদের বলতে গেলে নাই, শুধু মা বাবার মুখের ভাষা এইটুকুই আছে আমাদের, আর তো কিছু নাই। আমাদের কোনো সিডি নাই, আমাদের কোনো ইউটিউব চ্যানেল নাই, আমাদের কোনো বইপত্র নাই, আমাদের কোনো কার্টুন চ্যানেল নাই, আমাদের কোনো টেলিভিশন নাই, আমাদের কোনো মিডিয়া নাই, কিছুই নাই। তাহলে কনস্ট্রাকশন হবে কিভাবে? তো সেটা একটা সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা ভেবে দেখার বিষয়। তারপরে বিহেভিয়ারিজমে যে বিষয়টা বলছিলাম, সেটা হচ্ছে স্টিমুলি রেসপন্স। আমরা যখন কাউকে কোনো স্টিমুলেশন দিই, সেখান থেকে আমরা একটা রেসপন্স আমরা আশা করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে কি ধরনের স্টিমুলেশন দিচ্ছি, ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে, ভাষাতাত্ত্বিক দিক দিয়ে। আদিবাসী কবিতার বই বা একটা ছড়ার বই আমরা ধরাই দিতে পারছি? আমরা কি একটা সিডি ধরাই দিতে পারছি? বা এরকম কোন একটা অনুষ্ঠানে কি আমরা নিয়ে যেতে পারছি যেখানে আদিবাসী ভাষায় যে গল্পের আসর হয় বা একটা রাইমস এর আসর হয়, সেখানে তারা একটা রাইমস বলতে পারলো, একটা গল্প বলতে পারলো, দাঁড়িয়ে আদিবাসী কিছু একটা পারফরমেন্স করতে পারলো। এই ধরনের স্টিমুলেশন এগুলো তো আমাদের নাই। তাহলে তাদের কাছ থেকে এই রেসপন্স গুলো আসবে কিভাবে? তো এনকালচারেশনের কথা যেটা বলি, যে ভাষাও কিন্তু একটা সংস্কৃতি। এই সংস্কৃতি নির্মাণের একটা প্রসেস আছে। ওকে, এই সংস্কৃতি নির্মাণের একটা প্রসেস আছে। যেমন করে আমরা বাচ্চাদের ভাত খাইয়ে খাইয়ে যদি বড় করি, বড় হয়েছে অন্য কিছু খেয়ে তার ভালো লাগবে না, তার ভাতই খাইতে হবে। ওকে, ওই কানাডায় গিয়ে আপনি যদি প্রথম দিকে ভাত না পান, শুধু পিৎজা, এই বার্গার এগুলো দিয়ে আপনার মন ভরবে না। এটা হচ্ছে কালচারাল একটা বিষয়। তো এই যে প্রক্রিয়া, এনকালচারেশনের যে প্রসেস, এই প্রসেসটা হয়তো আমাদের সে দায়িত্ব এটা মা বাবাকেই নিতে হবে, সমাজকে নিতে হবে, আত্মীয় স্বজনকে নিতে হবে, সোসাইটিকে নিতে হবে। পাশাপাশি আমরা রাষ্ট্রের কাছে সাহায্য চাইবো, বৃহত্তর সোসাইটির কাছে আমরা সাহায্য চাইবো, কিন্তু মূল দায়িত্ব আসলে নিজেদেরকেই নিতে হবে। যাই হোক, যে সীমাবদ্ধতা গুলোর কথা আমরা বলেছি, সে সীমাবদ্ধতার কারণেও হয়তো আমাদের মধ্যে সেই সচেতনতা, সেই কনফিডেন্স সেগুলো তৈরি হচ্ছে না। আর যেটা বলি, আমরা ইনফ্লুয়েন্সেরও আমরা শিকার। ওকে, আজকে যে ডমিন্যান্ট কালচার, ডমিন্যান্ট ল্যাঙ্গুয়েজের যে ইনফ্লুয়েন্স, ওকে, মিডিয়ার যে ইনফ্লুয়েন্স, টেলিভিশনের যে ইনফ্লুয়েন্স, সংবাদপত্র, পেপার, ম্যাগাজিন, ইউটিউবের যে ইনফ্লুয়েন্স, ওকে, সেই ইনফ্লুয়েন্সটা আমাদেরকে দমন করে রাখে। ওকে, আমাদেরকে দমন করে রাখে, এটা তো অস্বীকার করার উপায় নাই। তো তো এই ঠিক সমস্ত হ্যাঁ, দাদা হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি আপনার বক্তব্য। তাহলে আমাদের যেহেতু আমি যেটা বলতে চাচ্ছি যে রূপ যে আছে, আমরা আমাদের মধ্যে যে কিছুটা প্রবলেম বা সমস্যা যে আছে ওইটা আমরা চিহ্নিত করতে পেরেছি এবং সমস্যাগুলো কি কারণে হচ্ছে বা হয় তারও কিছুটা আমরা নমুনা পেলাম। আ আমরা যেহেতু আ যে রোগ এবং রোগের শনাক্তকরণ এবং যেহেতু এটার symptom গুলো আমরা জানলাম এবং ওইটার থেকে উত্তরণের উপায়ও জানলাম। আমরা আশা করি আমাদের মধ্য থেকেই আমাদের যে আজকে যারা শুনছেন বা যারা শুনে না তাদেরকে বা আপনার ফ্রেন্ড সার্কেল তাকেও বলবেন যে আমরা কেন YouTube কনটেন্ট ক্রিয়েট করতে পারব না। আজকে আমাদের যে উদ্যোগটা এটাও এটারই একটা মাধ্যম। কেন আমরা বাংলা সাহিত্যের কিন্তু অনেক আমরা কি পাই, তাই না? বিভিন্ন ধরনের Zoom এ হোক, ইতে হোক, প্রচুর YouTube এ হোক অনেক ভরা। তো ঠিক সেভাবে অন্যান্য ভাষা পড়া কিন্তু আমাদের ভাষার সাহিত্যের কিন্তু খুব একটা নেই। সেটা গানে হোক কি হোক। আমরা কয়েকটা বৃহত্তর জাতিগোষ্ঠী আছি কিন্তু নেই। তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না। অর্পাদির কাছে যাই। অর্পাদি আপনার যদি কোনো কিছু এ ব্যাপারে বলার থাকে আ কয়েক জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বলেন খুব সংক্ষিপ্তকারে। আমরা প্রায় ২ ঘন্টা ২.৫ ঘন্টার মতো হয়ে যাচ্ছে। পরে আমরা হাফিজ ভাইয়ের কাছে ক্লোজিং হ্যাঁ, রিমার্ক করে আচ্ছা আমরা শেষ ধন্যবাদ করব। প্রমোদদা। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমি খুব অল্প সময়েই বলবো। আচ্ছা, ধন্যবাদ বরেন্দ্র দাকে। উনি অনেক সুন্দর করে তুলে ধরেছেন যে আমাদের যে ভাষাটা মানে কেন আমরা এই ইন্টারেস্টটা লস করছি, হারাই ফেলছি। যাই হোক, মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন দ্রুত কমিউনিকেশনের যুগ। আমরা খুব দ্রুত কমিউনিকেশন করতে চাই, লাইফটাকে অনেক ইজি করতে চাই। তো সেখানে তো দখল করে আছে একটা ভাষা। তো এখন আমি মনে করি যেই ভাষায় আমার কমিউনিকেশন করতে সহজ হয়, লাইফটা ইজি হয়, সেটাকেই আমরা প্রায়োরিটি দিচ্ছি। তো বাংলাটা এই জন্যই আমাদের বেশি ব্যবহার হয়।
সেই আমি বলবো যে আমাদের যে এটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এখন অনেক শিক্ষিত ছেলেমেয়েরাও এই বিষয়গুলোকে তারা চর্চার মধ্যে নিয়ে আসতেছে না, এটা একটা বড় একটা ব্যাপার। আমি মনে করি এটা আমাদের সচেতনতার অভাব আছে। সচেতনতার স্তরটা আমাদের অনেক মানে সচেতনতা কিন্তু শিক্ষার চেয়েও অনেক বড়। একটা মানুষ অশিক্ষিত হয়েও অনেক বেশি সচেতন হতে পারেন, আর একটা মানুষ কিন্তু শিক্ষিত হয়েও কিন্তু সচেতন নাও হতে পারেন। তাই আমি মনে করি সচেতনতার স্তরটা আমাদের মানে বিষয়টা একটা চিন্তা যে এখন মানুষ ভাষা নিয়ে সচেতন হচ্ছে না কেন। আরেকটা বিষয় হচ্ছে যে যেমন বরেন্দ্র দা বললেন যে আমাদের প্রথম শুরু করতে হবে প্রাইমারি স্কুল থেকেই এইটা। তাহলে এই যে আমার ছেলে যখন স্কুলে যাচ্ছে বাংলার পাশাপাশি যদি দুই একটা আদিবাসী ছড়া পড়তো, তাহলে আদিবাসী সম্পর্কে তার একটু ধারণা বা ওরিয়েন্টেশন হইতো। কারণ সে তো আর দিনাজপুরে বা সিলেটের সেই গ্রামে নাই, সে তো ঢাকাতেই চলে আসছে। তাহলে এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ওয়ে আছে যে সচেতন করার, কারণ এখানে যে সাহিত্যগুলা তৈরি হচ্ছে আগ্রহ আমাদের ছেলে মেয়েদের মধ্যে সে আগ্রহটা হারায় যাচ্ছে, কারণ তাদের কাছে অনেক বিষয়ে জানা নাই। সে জানবে কি করে, পত্র পত্রিকা বই পড়েই তো জানবে, কিন্তু সেইগুলো তো তার মাঝখানে নাই। এই জন্য সচেতন না হওয়ার আরেকটা বড় কারণ। আরেকটা আমি বলি যে আমরা যদি আমাদের সমাজ সম্পর্কে বা আমাদের যে আদিবাসী সাহিত্য সম্পর্কে বা আমাদের আদিবাসী সাহিত্যগুলো যদি সবার কাছে ব্যাপকভাবে ছড়ানো যেত, আমার মনে হয় মানুষ অনেক, যেমন মনে করেন যে লেখাপড়া জানে না, সে না পড়তে পারে কিন্তু নাটকটা দেখতে পারতো, গানটা তো শুনতে পারতো, গানটা শুনে তো ঠিকই সে নাচতেছে গাচ্ছে, নাটকটা দেখে তো সে অনেক শুধু কি সবাই কি হিন্দি সিনেমা যারা দেখি আমরা আমরা মজা মজা পাওয়ার জন্য দেখি, শেষে ও কি ডায়লগ বলতেছে আমরা সেটা বলি, এবং সেটা আমাদের একটা স্টাইলও হয়ে যায় অনেক সময়। তো অনেক অনেক ধরনের আমাদের নিজেদের থেকেও গ্যাপ আছে, আমাদের একটা সচেতন একটা তৈরি হতে হয়। যেমন আমি বলি যে গবেষণায়, সমাজ বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে আজকে বাংলাদেশে যে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারের যে স্ট্রাকচার, ওয়ার্ড কমিশন, তারপর তারপর হচ্ছে এই স্ট্রাকচারটা যে রাষ্ট্র পর্যন্ত, আমাদের পাদ্দা পাঞ্চ বা পাঞ্চ পাড়া যখন গবেষণা করছি দেখা যাচ্ছে এটা ব্রিটিশদেরও আগে পদ্ধতি, এরা আদিবাসীরা ব্যবহার করতো, যে গ্রামে একটা ছোট কমিটি ছিল, তাদের পাদ্দা পাঞ্চ ছিল, তারপর আরেকটা কয়েকটা গ্রাম মিলে আর সালিশ বসতো। তাহলে এই যে ট্রেডিশনাল স্ট্রাকচার এখান থেকে ইংরেজরা তারা কোপ্ট করেছে, তারপর সেখান থেকে সেটা সিস্টেমে নিয়ে এসছে। সেই সিস্টেমটা এখন ডেভেলপ একটা সিস্টেম, বাট হাউ মেনি পিপুল নো ইট, যে এইটা হচ্ছে আদিবাসীদের একটা ট্রেডিশনাল সিস্টেম, যে পাদ্দা পান সেটা অনেক আগে থেকে, সেই আপনার হচ্ছে 200 বছরের আগে 500-700 বছর আগেকার পুরনো একটা ট্রেডিশন, এটা আদিবাসী সমাজে ছিল। কিন্তু এইটা হচ্ছে এখন ওয়ার্ড, তারপর হচ্ছে আপনার এই থেকে পাড়া থেকে একটা ওয়ার্ড হয়, ওয়ার্ড থেকে একটা হয় ইউনিয়ন হয়, ইউনিয়ন থেকে একটা উপজেলা হয়, এই স্ট্রাকচারকে অনেক, এই যে ইন্টারেস্টিং ব্যাপার, এটা হতে হতে কেউ তো বলে না ওইভাবে। এই যে আমি যে ছেলে মেয়েদেরকে বলবো যে দেখো আমাদের সমাজে অনেক সুন্দর ব্যাপার স্যাপার আছে, তাহলে তুমি তোমার ভাষাটা যদি না জানো, সিস্টেম গুলো যদি না জানো, তাহলে একটা সময় বিষয়গুলো অনেক ব্যাপার আছে। তো আর আজকে আর না বলি, প্রমোদ দা অনেক কথা বলছি, অনেক বিষয়গুলো আছে তাই না, তো হ্যাঁ, অনেক কিছু বলার আছে, ধীরে ধীরে হয়তো আমরা অনেক বিষয়ে আলোচনা করব, অনেক বিষয়ে সবাইকে জানাবো। তো থ্যাংক ইউ সো মাচ, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, এখন 11টা 10:30 হ্যাঁ, প্রায় হ্যাঁ, হ্যাঁ। বাজতে যায়, না আমার ঠিক ছেলেরা আছে। খুব আমাকে ধন্যবাদ আইসা অত্যাদি। বলতেছে। না অবশ্যই আমরা চলে যাব। আমরা শেষ, আমরা ওই যে হাফিজ ভাইয়ের কাছে আমরা তো কনক্লুশন বা উপসংহারটা টানবো। আমরা খুব ইতিবাচক এবং কনস্ট্রাকটিভ একটা আলোচনায় চলে আসছি যে আমাদের নিজস্ব জায়গা থেকেও অনেক কিছু করার আছে। হ্যাঁ, শুধু রাষ্ট্রের কাছে বা জাতির কাছে বা বৃহত্তর জনগোষ্ঠীর দিকে না তাকিয়ে চেষ্টা করছি আমরা রাষ্ট্রের কাছে হয়তো আবেদন করতে পারি, এবং সব আবেদনই যে হবে তা না, কিন্তু আমাদের একটাই যে কারণ হচ্ছে কি রাষ্ট্রই তো আমাদের শেষ ভরসা। ওই হিসাবে আমি কখনো রাষ্ট্রকে প্রতিপক্ষ বা ব্লেম করতে চাচ্ছি না। আমি না, শুধু সম্পূর্ণ আমাদের আদিবাসী সমাজের পক্ষ থেকেও আমরা চাচ্ছি যে আমরা, আপনি যেটা বলেন যে একত্রে জীবনে জীবন মেলাবার, তো ওই পর্যায়ে আমরা যাচ্ছি। আমরাও আমাদের মতো করে চর্চা করব। বরেন্দ্রদা যেটা বলছেন যে আমাদের যে সংকটগুলা
সমাধানেরও তো উপায় আছে এবং আমাদের মধ্যে যথেষ্ট রিসোর্স পারসন বা এক্সপার্ট লোকও আছে। আপনারা চেষ্টা করবেন এনজিওর মাধ্যমে না, শুধু এনজিওর মাধ্যমে না, এনজিও তো করবেই, কিন্তু পাশাপাশি আমরা যারা সমাজে আছি, আমরা যারা একটু জানি, অল্প স্বল্প জানি, একটু অল্প স্বল্প জানি, যতটুকু জানি ওইটুকু নিয়েই কাজে নেমে পড়ি। ঠিক আছে? ওইটুকু নিয়ে কাজে নেমে পড়ি। আমি আশা রাখি আগামীতে আরো মানে হ্যাঁ, সংকট আছে, মৃতপ্রায় বলবো, তারপরেও মৃতপ্রায় থেকেও তো আবার মানে কি বলি লাইভলিহুড বা লাইভলি আমরা জীবনযাপন করতে পারবো। এনিওয়ে হাফিজ ভাই আপনার কাছে যাচ্ছি। আপনার শেষ বক্তব্য এবং আপনার যে আবেদন আমরা আমাদের যে আদিবাসীদের প্রতি, আপনি তো অনেক কবিতা লিখেছেন, গল্পও লিখেছেন বা প্রবন্ধ সাহিত্যও লিখেছেন। আপনার কাছে যাচ্ছি, আপনি শেষ বক্তব্যটা দিবেন এবং আপনার মধ্য দিয়েই আমরা কনক্লুশন টানবো আর কি। ধন্যবাদ হাফিজ রশিদ খান। আপনাকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনার শেষ বক্তব্যটা বলেন, তারপরে আস্তে আস্তে আমরা চলে যাব। আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে আপনাদের সবার সঙ্গে আমি একটা ভাবনা, আমার চিন্তাগুলো কিছুটা অন্তত ভাগাভাগি করতে পেরেছি। বিষয়টা খুবই সুন্দর একটি বিষয় ছিল যে বাংলাদেশের আদিবাসী সাহিত্য অনুদ্ঘাটিত এক গোপন ঐশ্বর্য। এই যে ঐশ্বর্য শব্দটা, এটা আক্ষরিক অর্থে নয় শুধু, এটা আমি অনুভব করেছি মানুষের জীবনযাত্রার ভেতর দিয়ে। তাদের যে স্থির অর্থে সহিষ্ণু, আমি দেখেছি সহিষ্ণু একটা জীবন ব্যবস্থা তারা রপ্ত করেছে। এটা আমার কাছে খুব আর্টিস্টিক জীবন মনে হয়। আমি দেখেছি যে আমি বাঙালি সন্তান, আমাদের মধ্যে জীবনযাপনে আমাদের গ্রামীণ অঞ্চলে আমরা এই স্থির জীবন দেখেছি। আমরা শহরের যে জীবনযাপনটা দেখি, এটা দিয়ে বাংলাদেশকে কিন্তু তুলনা করা যাবে না। শহরের মানুষগুলিকে আমি মনে করি একটু উচ্চাকাঙ্ক্ষী এবং উচ্চাকাঙ্ক্ষী, লোভী। এই অর্থে আমরা বেশিরভাগ শহরের, গোটা বাংলাদেশের শহরগুলো, আমি পৃথিবীর অন্যান্য দেশ দেখি নাই, কাজে ও সমস্ত বিষয় নিয়ে আমি বলবো না। আমি জীবন আনন্দের ভাষায় বলবো যে তোমরা যেখানে সাথ চলিয়া যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। কারণ এই বাংলায় আমার, বাংলা মানে শুধু বাংলা ভাষা না, বাংলা মানে সমস্ত বাংলাদেশ ভূখণ্ড, যেখানে আদিবাসীরা থেকে শুরু করে অন্যান্য ক্ষুদ্র জাতিগুলো বাস করে, এই নিয়েই বাংলাদেশ। আমার ভাবনা ক্ষুদ্র মানুষ হলেও আমার এই ভাবনাটা অনেক বড়। আমি মনে করি যে আমার দেশটাকে গড়ে তুলতে হলে এই মানুষগুলোকে আমাদের পাশে আনতেই হবে, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের সৌন্দর্যগুলোও আমাদেরকে অনুভব করতে হবে, নিতে হবে। এভাবে যদি রাষ্ট্র এগুতে পারে, আমার মনে হয় পারবে। আমার মনে হয় কেন পারবে, আমি আগেও বলেছি যে বাংলাদেশ 50 বছরের বাংলাদেশ রাষ্ট্র থেকে আমরা ভারত রাষ্ট্রের আচরণ করা সঠিক নয়। বাংলাদেশের 50 বছরের রাষ্ট্র থেকে আমেরিকার মতো একটা রাষ্ট্রের আচরণ আশা করা সঠিক নয়। আমরা একটু বেশি যেন আশা করে ফেলি সব জায়গায়। আমাদের এখানে সিভিল সমাজটাও মনে হয় যে রাষ্ট্রকে চাপ দিতে হবে, ঠিক আছে, কিন্তু মনে হয় সব কিছুতে একটু বাড়াবাড়ি এখানে দেখা যাচ্ছে। এই বাড়াবাড়িগুলি থেকে যেন আমরা শিক্ষার মাধ্যমে যেন আমরা প্রশমিত হতে পারি। আমি সেজন্য বারবার বলছি যে আমাদের আদিবাসী সমাজ এবং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যারা অবহেলিত জনগোষ্ঠী, তারা যেন শিক্ষার আলোক পায়। সরকার যেন তাদেরকে শিক্ষার আলো পাওয়ার জন্য সর্বত ব্যবস্থা গ্রহণ করে। সেটাই হচ্ছে সরকারের, এই দেশের আমার জাতি হিসেবে, আমি আদিবাসী সদস্য হিসেবে আমার সবচেয়ে বড় অধিকার হবে আমি যদি শিক্ষার সুযোগগুলো আমি যদি বেশি করে পাই। একমাত্র শিক্ষাই আমাকে নিয়ে যাবে, আমাকে বুঝাবে, আমার অনুভূতিকে শানিত করবে, আমার চেতনাকে দিগন্তের পর দিগন্ত প্রসারিত করবে, যেখানে আমি বুঝতে পারবো যে না, এটা তো বঞ্চনা নয়, এটা তো আমার অনগ্রসরতা। যেখানে আমি বুঝতে পারবো যে এটা তো আমার অপ্রাপ্তি নয়, এটা আসলে পাই না। এই যে শিক্ষা,
শিক্ষার এই অনুভূতিটা, এই আলোটাই ছাড়া আমার কাছে সরকার বলতে আমি সেটাই বুঝি। আমি সরকারের কাছ থেকে বলবো যে সমস্ত জায়গায় শিক্ষার জন্য বড় বাজেট, যে বাজেট আছে সেটা আরো দ্বিগুণ করা হোক। আমাদের আদিবাসী অঞ্চলের শিশুরা শিক্ষা পাক, শিক্ষাই একমাত্র সব কিছুকে সমাধান করে দেবে। ভাষাটা বৌদ্ধ আসবে, সাহিত্যটাও রচিত হবে, মানবিক সম্পর্কের সেতু রচিত হবে, কোনো সমস্যা থাকবে না। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শিক্ষাটাকে সার্বজনীন করতে পারি নাই এবং শিক্ষাটাকে কোটারির সাথে ব্যবহার করছি। আমি আদিবাসী অঞ্চলেও দেখেছি, এখানেও দেখেছি, যারা শিক্ষিত তারা মনে করে যে তারা সমাজের নেতা। কেন? তুমি নেতা তো নও, তুমি শিক্ষিত। এই যে বিষয়টা, শিক্ষার সঙ্গে যে আমরা অহমিকা এবং দাম্ভিকতাকে এক করে ফেলেছি, এটা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সার্বজনীন শিক্ষা। আমি যখন বুঝে ফেলবো তুমি কুকুর, তখন আর তুমি কুকুর ছাড়া তখন কিছু থাকতে পারো না। আমাকে এই অনুভূতিটুকু দিতে পারবে শিক্ষা। আমি মনে করি আদিবাসী সমাজের মধ্যে আমি শিক্ষার আলোক দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে তারা অনেক অনেক আজকে থেকে আসি, এই যে হামই বলেছেন যে 90-80 দশকের তুলনায় কিন্তু আদিবাসী সমাজ আর ওই জায়গায় নাই। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, কারণ তারা শিক্ষাটাকে প্রাধান্য দিয়েছে। আজকে যে চেতনাগত যে উন্নতি, ভাষা নিয়ে তারা যে ভাবছে, তাদের সাহিত্য নিয়ে যেটা ভাবছে, সেটাও কিন্তু শিক্ষা থেকে আসছে। আমি মনে করি আমাদের শিক্ষাই হচ্ছে, শিক্ষার ভেতরেই হচ্ছে সংস্কৃতি, শিক্ষার ভেতরেই হচ্ছে সাহিত্য। আমরা যদি ওই শিক্ষাটাই ঠিক মতো না পেলাম, আমরা কি সাহিত্য করব, আমরা কি সংস্কৃতি করব? আমি আদিবাসী সমাজকেও সেটা বলবো যে রাষ্ট্রের উপর প্রেশার সৃষ্টি করতে হলেও শিক্ষা লাগবে, রাষ্ট্র থেকে আদায় করতে হলেও শিক্ষা লাগবে। এটাই সবচেয়ে বড় আমার সাহিত্য, আমার ভাষা। আমি যদি আমার শিক্ষা দিয়ে আমি বাঁচাতে পারবো। কারণ আমি এই যে বরেন্দ্র বাবু বললেন, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি সবকিছু বললেন, তিনি যে কোথায় ভাষাটা ব্যবহার করা যাবে তিনি সেটাও বুঝেছেন, সেটা তুলে ধরেছেন। এটাই হচ্ছে শিক্ষা। আমি আর বেশি বলবো না, সামনে নিশ্চয়ই আমাদের আরো দেখা হবে, কথা হবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভরাত্রি। অর্পাদি, আপনি ভালো থাকবেন। বন্ধুবাবু, থ্যাংক ইউ স্যার, আপনার আলোচনা অনেক ভালো লাগলো, খুবই ভালো লাগলো স্যার। ভালো থাকবেন সবাই। বরেন্দ্র দা, থ্যাংক ইউ সো মাচ, এবং প্রমোদ দা, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। বরেন্দ্র দা, আপনারটা মিউট করা আছে। বরেন্দ্র দা, আপনার আনমিউট করান। বরেন্দ্র দা, আপনার আনমিউট করেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রমোদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। আপনি যে পেইনটা নিচ্ছেন, কাঁধে যে দায়িত্ব নিয়ে গত 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম, আমরা ওই প্রসঙ্গে চলে আসছি। আমরা জাস্ট লাইভটা শেষ করি। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। বরেন্দ্রদা থাকেন, আমি একটু আলাপ করব। আমরা লাইভটা শেষ করতেছি। তো যারা আজকে দেখছেন, আমাদের লাইভ প্রায় 2 ঘন্টা 42 বা 45 মিনিট হয়ে গেছে। তো অনেকক্ষণ, তারপরে অনেকে ধৈর্য ধরে শুনছেন প্রথম থেকেই। আর বিশেষ করে আমরা যারা এখানে আছি, হাফিজ ভাইকে তো আমি কি বলবো, আমি অনেক আগে থেকেই ওনার নাম, কাজ, সবার সাথে সবকিছুর সাথে পরিচয় ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয়টা ছিল না। আমিও দেশের বাইরে চলে আসছি। আর দেশে যখন ছিলাম তখন আমি আবার ঢাকাতে বা বিভিন্ন জায়গায় কাজ করতাম। তো সেই হিসাবেই ওনার লেখা পড়তাম, বাট ওই যে 1993 থেকেই, তো ওইভাবেই পরিচয়, বিশেষ করে তখনকার সময় থেকেই আর কি। তারপরে হলো বরেন্দ্রদার কথা আমি পড়ে শুনেছি, খুব ভালো লাগলো আপনাদের সবার সাথে পরিচয় হয়ে। অর্পাদিকেও আমি আরেকটা অনুরোধ করতে চাই, আপনাদের নর্থ বেঙ্গলে আমি এবার করতে পারিনি, কিন্তু আমি অনেককেই বলেছি, হরেন্দ্রনাথ সিংকে, তারপরে হলো আমাদের মানিক সোরেনকে, আরো কয়েকজনকে, কিন্তু এক একজনের এক এক ধরনের সমস্যার কারণে আমি চাচ্ছিলাম যে ব্যক্তি না, আমি ওই সংগঠন হিসাবে যুক্ত করতে চেয়েছিলাম। যাই হোক, আগামীতে আপনারা এগিয়ে আসবেন। আর শুধু আমার পক্ষে না, বা আমি বা মণিপুরি সাহিত্য সংসদ বা মণিপুরি মিরর করবে তা না, আপনারা যে যে অবস্থান থেকে, যে কোনো কি থেকেই করে, এই যে হাফিজ ভাই কত পরিশ্রম করে কত জায়গায় গিয়ে একদম খেয়ে না খেয়ে বা বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যেও পড়ে যাচ্ছে, আশা করি আমাদের এই বৃহত্তর সমাজ থেকেও এগিয়ে আসবেন। আমরা মনে করি যে বাংলাদেশ উন্নত করতে বা একটা সহনশীল জাতি হিসেবে গঠন করতে গেলে আমাদেরকেও এগিয়ে আসতে হবে। পারস্পরিক বোঝাপড়া তো আমরা আগামীতে আরো কি করব, আর এই ধরনের অনুষ্ঠান হবে, এটা শুরু মাত্র, আগামীতে আরো হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি, কিন্তু আপনারা থাকবেন। হ্যাঁ।